থেকে যে 19 শতকের যে ইউরোপের যে ইহুদি প্রশ্ন, জুইশ প্রবলেম, এই যে 400 বছরের একটা ইতিহাস আছে, এইটা আগে আলাপ করলে পরে আমাদের জন্য ভালো। কিন্তু ওরা সেকেন্ডে নেওয়া হলো, কারণ জনাবা জানাব যে গড় ক্লাসে থাকতে পারছেন না, উনিও আলাপে থাকলে এটা খুবই ইন্টারেস্টিং হবে এবং আমরা অনেক বেনিফিট হবে। এই কারণে আমরা বলছি ঠিক আছে, এটা আমরা সেকেন্ড সপ্তাহে। তাহলে আমরা শুরু করছি বালফোর থেকে অস্ট্রো, মানে যেটা 1917 সাল থেকে 2000 সাল পর্যন্ত। এবং অসলো 2000 সাল পর্যন্ত আমরা আসতে পারলেই মানে ইতিহাসে বুঝতে পারি, তাহলে কিন্তু এরপরে আপনার বাকি যে 24 বছর আজকে পর্যন্ত এটা আমাদের চোখের সামনে। মানে আমার ছোটোবেলায় মনে আছে যখন টেলিভিশনে, আমি যখন এই হিস্ট্রি সম্পর্কে কিচ্ছু জানি না, তখন আমি টেলিভিশনে প্রথম যেটা দেখতাম সেটা হচ্ছে পশ্চিম তীর, নামটা কানে আসছে, এবং অ্যারিয়েল শ্যারন। ওই সময় থেকে এই লোকটা যে একটা অসম্ভব খারাপ লোক, তখন থেকে আমার ইয়ের মধ্যে আসে। মানে আমি আপনাকে বলছি 2001, 2, 3 সালের দিকে কথা। ফলে 2000 সাল পর্যন্ত আমরা যদি ইতিহাসটাকে একটা টান দিতে পারি, তাহলে পরেরটা আমাদের চোখের সামনে পড়ে। মানে কারণ তারপরে পুরো ঘটনাটা আসলে বেশিরভাগই গাজা সীমাবদ্ধ। বাকি ইয়েটা এখন ইয়েতে আসি যে আমরা আলাপটা শুরু করবো বালফোর থেকে, যে 17 সালে কী ঘটছে। আমরা আলাপে বলছি যে ঔপনিবেশিক বসতি, মানে যেটাকে স্যাটেলার কলোনিয়ালিজম, এটা ইয়েছে। ফলে ঔপনিবেশিক বসতির আপনার যে সংজ্ঞা, এটাতে খুব বেশি আমি টাইম ইনভেস্ট করবো না, কারণ অত টাইম পাওয়া যাবে না। আমরা এটা সবাই বুঝি মোটামুটি। তারপর আমি একটু সামান্য করে বলি যে স্যাটেলাইট কলোনিয়ালিজম কী। আমরা যেহেতু নিজেরা একটা কলোনিয়ালিজমের মধ্যে ছিলাম একটা সময়, একটা লম্বা সময় আমরা ছিলাম, ফলে কলোনিয়ালিজম আমরা বুঝি, উপনিবেশ আমরা বুঝি যে ব্রিটিশরা আমাদের এসে এখানে শাসন করছে। এবং আমরা জানি যে ইউরোপিয়ান প্রায় সমস্ত শক্তি একটা সময় পৃথিবীর কোনো না কোনো অঞ্চল তারা দখল করে রাখছে, এটাকে মানে কলোনিয়ালিজম বলা হয়। তার মধ্যে একটা বিশেষ ধরনের কলোনিয়ালিজম হচ্ছে সেটলার কলোনিয়ালিজম, যেটাকে মানে একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলা হয়। বাংলায় আমরা ওটাকে বলছি ঔপনিবেশিক বসতি। আমি যে ফ্রেমওয়ার্ক থেকে ইসরায়েল প্যালেস্টাইনকে বুঝি সেটা হচ্ছে এই ফ্রেমওয়ার্ক, যে দিস ইজ আ সেটলার কলোনিয়ালিজম। এটা কোনো কনফ্লিক্ট না। দেখবেন আপনি লিবারেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কনফ্লিক্ট, দুইটা পক্ষের মধ্যে কনফ্লিক্ট। এবং যখনই আপনি একটা কনফ্লিক্টের জায়গা থেকে দেখেন, তখনই কমপ্লিটলি ভুল জায়গা। আপনার কাছে মনে হয় যে হামাস বোধহয় এখানে বেশি অনরতা দেখাচ্ছে, কিংবা সমস্যাটা বোধহয় শুধু নেতানিয়াহুতে। এই কনফ্লিক্টের জায়গা থেকে দেখলেই এই ভুল জায়গায় আমরা গিয়ে পড়ি, একেবারে খুব অনিবার্যভাবে পড়ি। এবং আজকে পর্যন্ত আমার এক খুবই লিবারেল প্রো প্যালেস্টিনিয়ান বন্ধু বাংলাদেশি, আমি একসাথে রাজনীতি করি তার সাথে। তো ওনার সাথে আমার আজকে ভীষণ তর্ক হয়েছে। উনি বলছে যে যেই মুহূর্তে আমেরিকা এখান থেকে সরে যাবে, সেই মুহূর্তে pre-67 বর্ডার কায়েম হয়ে যাবে। মানে 67 সালে যুদ্ধ করে ইসরায়েল যে যুদ্ধ, মানে যে জায়গাটুকু নিচ্ছে, অবশিষ্ট যে ফিলিস্তিন নিচ্ছে, ওইটুকু তখন তাকে ছেড়ে দিতে হবে। মানে সো ইজি মনে হয় এরকম। আসলে ব্যাপারটা এত সোজা না, মানে এই ইতিহাসটা এতটা ইজি না। কিন্তু কেন বালফোর ঘোষণা আসলো, ওই আলাপে আমরা আজকে বেশিক্ষণ ডুববো না, কারণ তাহলে আমাদেরকে আসলে ইহুদি কোয়েশ্চেন, এই যে জিউইশ কোয়েশ্চেন তৈরি হয়েছে ইউরোপে, এটা তো অনেক টাইম দিতে হবে। যে এই জিউইশ কোয়েশ্চেনটা কী, আপনি জানেন যে কার্ল মার্কস যেন লিখছে, ওই সময়ের বিখ্যাত এমন কোনো ইয়ে নাই, ইউরোপিয়ান ফিলোসফার নাই হার্ডলি, যাকে পাওয়া যায় না যে জিউইশ কোয়েশ্চেন নিয়ে কোনো প্রবন্ধ লেখেন। কার্ল মার্কসের প্রবন্ধটা খোদ তো আরেকজনের প্রবন্ধের মানে একটা ইয়ে সমালোচনা। রুনে বাউয়ের নামে এক দার্শনিক, কার্ল মার্কসের সমসাময়িক প্রায়, উনি একটা জুইশ কোয়েশ্চেন নিয়ে একটা প্রবন্ধ লিখছেন, ওইটাকে সমালোচনা করে কার্ল মার্কস আরেকটা জুইশ কোয়েশ্চেন লিখছে। ফলে এই যে জুইশ কোয়েশ্চেন বা ইহুদি প্রশ্ন, এইটা ইউরোপকে একেবারে বলা যায় যে হন্ট করে ফিরছে, মানে প্রায় 18-19 শতক বা আরও আগের থেকে। কিন্তু কেন, এটার বিগার পিকচারটা কি, সেই আলাপে আমি এত বিস্তারিত ঢুকতেছি না। আমি শুধু এইটুকু জায়গা, কারণ এটা পরের সেশনে আসবে এবং এখানে ফরক নেই থাকলে এটা আলোচনাটা অন্য লেভেলে যাবে বলে আমার মনে হয়। আমি শুধু এইটুকু আপনাদের বলি যে এই যে জিউইশ কোয়েশ্চেনে যে আলাপটা চলে আসতেছে ইউরোপে, মানে ইউরোপের ইহুদিদের নিয়ে আমরা কী করবো, এটা হচ্ছে আলাপ। এরা সিমেন্টলি মনে হয় আমাদেরই মতো, আবার একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা ধর্ম। ওরা যে আপনারা জানেন যে ইদ্দিশ ভাষায় কথা বলে, মানে ইউরোপের ইহুদিরা, আবার ধর্ম হিসেবে তারা খ্রিস্টান না। এই তাহলে ওরা কিছুটা আমাদেরই মতো, আবার আমাদের মতো না। কী করবো এদের নিয়ে, এইটা নিয়ে হচ্ছে ক্রাইসিস। এইটা হচ্ছে আপনার যখন থিওডর হার্জেল নামে এক লোক, উনি হচ্ছেন অস্ট্রিয়ান একজন সাংবাদিক, উনি খুবই মানে মিড লেভেলের, মানে অত প্রভাবশালী বা ইয়ে লোক না। উনি হচ্ছে একটা বই লিখছেন 1895 সালে, বইটার নাম হচ্ছে যে জিউইশ স্টেট নাম। হ্যাঁ, ওইখানে উনি হচ্ছে পূর্বতন যত ইহুদি রাষ্ট্র নিয়ে যে সমস্ত কথা বা ইহুদি প্রশ্ন নিয়ে যে সমস্ত কথাবার্তা হয়েছে, উনি এটাকে সমালোচনা করছেন। উনি বলছেন যে এরা বলে যে এটা একটা রিলিজিয়াস সমস্যা, এরা বলে যে এটা একটা কালচারাল সমস্যা, এরা বলে যে এটা একটা শ্রেণীর সমস্যা। কারণ ততদিনে মার্কস বলছে যে এটা আসলে অর্থনীতির মুক্তি ছাড়া হবে না। উনি এগুলো সবগুলোকে নাকচ করে দিয়ে বলছেন দিস ইজ আ ন্যাশনাল প্রবলেম। খেয়াল করে দেখেন এই কথাটা কেন ইম্পর্টেন্ট। মানে উনি আলাপের, এই হার্জেল সাহেব আলাপের প্যারাডাইমটাই ঘুরাই দিচ্ছে। উনি এবার এসে বলছে যে এটা কোনো অর্থনৈতিক সমস্যাও না, কোনো মানে ধর্মীয় সমস্যাও না, কোনো সাংস্কৃতিক সমস্যাও না, মানে অ্যাসিমিলেটেড হয়ে যাবো, খ্রিস্টানদের মতো হয়ে যাবো, প্রবলেম সলভ হবে, ব্যাপারটা তা না। কারণ এটা একটা ন্যাশনাল প্রবলেম। এটা বিকজ উই আর এ নেশন, আমরা ইহুদির একটা জাতি,
এবং আমরা যেহেতু আলাদা, সুতরাং সমস্যাটাকে এইভাবে দেখতে হবে। এবং এইটাই কিন্তু মানে ইউরোপে যারা প্রভাবশালী এবং যারা আপনারা জানেন যে জায়নিস্টদের মধ্যে আমরা বলি যে হার্জেলরা যদি ইহুদি জায়নবাদী হয়, জায়নবাদীদের একটা খুব শক্ত গ্রুপ আছিল খ্রিস্টান জায়নবাদী। এবং আমি বলবো যে খ্রিস্টান জায়নবাদীরা আসলে জায়নিজম সমস্যা তৈরি করছে, অন্তত তারা এখানে ইহুদি জায়নবাদী হচ্ছে 200 বছর আগে, অন্তত 200 বছর আগে, মানে এই আলাপগুলো তোলার ক্ষেত্রে। তো এটা আমি ঢুকতেছি, কিন্তু এই যে খ্রিস্টান জায়নিজম মানে হচ্ছে যে খুব সহজে বললে ইহুদিরা ইউরোপে থাকবে না, ওরা জেরুজালেমে চলে যাবে এবং ওরা গেলে পরে ঈসার আগমনটা ত্বরান্বিত হবে, এই যে বিলিফ। এবং ওরা গিয়ে এখানে সেকেন্ড টেম্পল মানে মাউন্ট টেম্পল গড়ে তুলবে, ঠিক আছে। এবং তাতে এই পুরো প্রক্রিয়াটা, কারণ এটা হচ্ছে ওদের একটা রিডেমশনের অংশ, একটা প্রায়শ্চিত্তের অংশ এই ইহুদিদের। কারণ ওরা যেহেতু ঐতিহাসিক একটা ক্রাইম আছে ওদের, ওরা মনে করা হয় যে ওরা যীশু খ্রিস্টকে মারছে, হ্যাঁ। সুতরাং ওদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওরা মানে হবে, মানে আমরা যেটা বলি নাজাত পাবে আর কি, ঠিক আছে, ওরা নাজাত প্রাপ্ত হবে। এই হচ্ছে চিন্তা, এটা হলো খ্রিস্টান জায়নিস্টদের চিন্তা। এবং এরাই কিন্তু আসলে ইংল্যান্ডে তখন মানে আমি আলাপে ঢুকতেছি না, কারণ তাহলে এই আলাপটা হয়ে যাবে, ডিলে হয়ে যাবে আর কি। 400 বছর ধরে এরাই প্রভাবশালী ছিল, এই যে খ্রিস্টান জায়নিস্টরা। এদের কাছ থেকে আলাপটা ইহুদিরা পিক করতেছে বেসিক্যালি 19th সেঞ্চুরিতে এসে। এর আগ পর্যন্ত ইহুদিরা ভেহেমেন্টলি বিরোধিতা করছে যে আমাদেরকে তোমরা বলো যে আলাদা বা আমরা তোমাদের চেয়ে ইনফেরিয়ার, এগুলো খুব প্রচণ্ড বিরোধিতা ইহুদিদের মধ্যে করছে। তার বিস্তর প্রমাণপত্র ইত্যাদি আছে। হার্জেল সাহেব এসে ধরেন ওনাকে যেটা স্ট্রাইক করছে, উনি 1895 সালে ইহুদি রাষ্ট্র নিয়ে বই লিখছেন, আর 96 সালে বা 95 সালে ফ্রান্সে একটা খুব বিখ্যাত মামলা চলতেছে, সেটা হচ্ছে আলফ্রেড ড্রেফুস মামলা বলা হয়। এই ড্রেফুস সাহেব একজন ইহুদি এবং একজন ফরাসি, কিন্তু ওনাকে ওনার মানে ফেলো যারা আপনার সামরিক বাহিনীর লোকজন আছে ফ্রান্সে, তারা মিথ্যা কথা দিয়ে ফাঁসাইছে যে এই লোক হচ্ছে জার্মানির কাছে আমাদের মিলিটারি সিক্রেট বিক্রি করছে। এবং ওকে কেন ফাঁসাইছে? কারণ ও ইহুদি এবং ওর আসলে দেশপ্রেম নাই। ইন্ডিয়া যেমন মুসলমানদের ক্ষেত্রে যেটা মনে করা হয়, আমাদের ক্ষেত্রে আমাদের দেশে অনেকে হিন্দুদের ক্ষেত্রে এটা মনে করে যে হিন্দুদের দেশপ্রেমের ঘাটতি আছে, বাংলাদেশি না এরা, ইন্ডিয়া এরা হচ্ছে না, যথেষ্ট ইন্ডিয়ান না মুসলমানরা। এই যে আপনাকে সবসময় পরীক্ষা দিতে হবে যে আপনি যদি মাইনরিটি হন তাহলে আপনি হচ্ছে আপনার দেশপ্রেমের মধ্যে একটা ঘাটতি আছে, এই জিনিসটা হচ্ছে ওই আলফ্রেড ড্রেফুসকে পরে প্রমাণিত হয়েছে যে পুরাটাই মিথ্যা ছিল। কিন্তু তাকে পাবলিকলি হিউমিলিয়েট করে আপনার তার র্যাঙ্ক ট্যাঙ্ক ছিঁড়ে ফেলে মানে যাচ্ছে তাইভাবে অপমান করা হয়েছে, এবং হার্জেল ওইটা সাংবাদিক হিসেবে কাভার করতে গেছে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট হার্জেল সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এবার পরিষ্কার হয়ে গেছি যে এতদিন আমি যেটা বলতেছিলাম যে আমার মধ্যে যেটা একটা ফিলিং কাজ করতেছিল যে ইউরোপের থেকে সমাধান হবে না, এবার আমি কোয়াইট শিওর মানে আর হবেই না আসলে, কারণ এই যে ড্রেফুসের এটা প্রমাণ আমার সামনে। এবং তখন উনি 1897 সালে ব্যাসেলে সুইজারল্যান্ডে, যে আমরা যেরকম বসছি এরকম সুইজারল্যান্ডে একটা বড় ওই সময়কার ইউরোপের যত প্রভাবশালী আপনার বুদ্ধিজীবী দার্শনিক আছে ইহুদি, তাদেরকে ডাকলেন, ডেকে ওখানে একটা ফার্স্ট জায়নিস্ট কংগ্রেস হচ্ছে। ওইখানে মূলত যে ইহুদি রাষ্ট্র একটা লাগবে, কোথায় হবে? প্যালেস্টাইন আলোচনা আছে, কিন্তু তারপরে একমাত্র আলোচনা নেই, অন্যান্য আরও জায়গার নাম আছে, আর্জেন্টিনা, ইয়েমেন, বিচিত্র সব জায়গা, বাহরাইন, ইভেন এই যে আমেরিকার একটা রাজ্য কি ওয়ার্ল্যান্ড না কি জানো, ওখানে বিচিত্র সব জায়গায় প্রস্তাব নাম হিসেবে আছে। খুব স্ট্রংলি দুটো নাম ছিল, আর্জেন্টিনা এবং উগান্ডাও নামের মধ্যে ছিল। কিন্তু হার্জেল সাহেব জায়গা নিয়ে অত চিন্তিত না, প্র্যাকটিক্যাল লোক, উনি পলিটিক্স করতে চান এবং ইউরোপ থেকে বের করতে চান ইহুদিদেরকে। তো উনি বলছেন যে কোনো জায়গা হলেই আমার হবে, ইউরোপের বাইরে যে কোনো জায়গা হলেই আমার হবে, আমি শুধু এইটুকু চাই যে ইহুদি রাষ্ট্র একটা আলাদা জিনিস, এটা স্টাবলিশ করতে চাই। এবং 1897 সালে ওই কনফারেন্সের পরে উনি গিয়ে ওনার ডায়েরিতে লিখছেন, এই ডায়েরিগুলো সমস্ত পাবলিশড এবং ইন্টারনেটে অ্যাভেলেবল। উনি ডায়েরিতে লিখছেন যে অ্যাট ব্যাসেল আই ফাউন্ডেড মাই জিউ স্টেট, ব্যাসেলে আমি আমার ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলছি, মানে ওটা পেয়ে গেছি, অ্যাকনলেজড হয়ে গেছে, সব প্রভাবশালী ইহুদিরা আসছে ওখানে। এবং আপনারা জানেন ইউরোপে তো ইহুদিরা সংখ্যায় কম হলেও তারা সমস্ত দিকে প্রভাবশালী, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, হেন কোনো জায়গা নাই, ব্যবসা, হেন কোনো জায়গা নাই যেখানে আপনার ইহুদিরা নাই। এবং এই যে ব্যবসা বললো এটা খুব ইম্পর্টেন্ট, কেন কার্ল মার্কসের ওই জুইশ কোয়েশ্চেন মার খেয়ে যাচ্ছে ইহুদি ব্যবসায়ীদের কাছে, বড় বড় ব্যবসায়ীদের কাছে? ন্যাশনাল প্রবলেম বললে আপনার যে এটা যে একটা সোশ্যালিস্ট ক্রাইসিস, যদি ধরেন কার্ল মার্কসের কথা সত্যি হয়, এটা এড়ানো সহজ হয়। আপনি ন্যাশনালিস্ট প্রবলেমে ঢুকে যাচ্ছেন এবং ইহুদি ব্যবসায়ীরা সব বড় বড় ইয়েরা কিন্তু এটাতে সমর্থন দিতেছে, হ্যাঁ, কারণ ওদের জন্য এটা সহজ। আপনি যে এত বিরাট ধন সম্পদের মালিক হয়ে উঠছেন, এখন আর এই যে শ্রমিক শ্রেণী বিপ্লব করতে হবে না যদি এই যে ইহুদি রাষ্ট্র আলাদা হয়, বুঝছেন? এই কারণে সব প্রভাবশালী ইহুদিরা মানে ব্যবসায়ীরা হচ্ছে এটাতে সমর্থন দিচ্ছে। তো হার্জেল হচ্ছে 97 সালে এটা ডায়েরিতে লিখলেন, 1904 সালে উনি মারা গেলেন, ফলে হার্জেল পর্ব শেষ। 1905 সালে ব্রিটেনে যে লোকটাই যে বালফোর ঘোষণা, যে বালফোর, ইনি তখন হচ্ছে উনি তো 17 সালে পররাষ্ট্রমন্ত্রী,
আর 5 সালে উনি হচ্ছে প্রধানমন্ত্রী ইংল্যান্ডের, ঠিক আছে। ওই সময় উনি একটা আইন করছেন যে এলিয়েন অ্যাক্ট, মানে যেটা আসলে আসলে ভিনদেশি ঠেকানোর আইন। কারণ 1880 সাল থেকে রাশিয়ায় এবং ইউক্রেন এবং যেখানে যেখানে আপনার ইহুদিরা একটু আছে ওখানে বিভিন্ন সাম্প্রদায়িক হামলা হচ্ছে ইহুদিদের উপর, এবং ওরা একটু একটু করে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। বেশিরভাগই আসলে ইউরোপের পশ্চিম দিকে আসতে যাচ্ছে, আর আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় যাচ্ছে অনেকে। খুব অল্প কিছু লোক ফিলিস্তিনে যাচ্ছে, মানে ওই যারা মারটা খাইতেছে ইহুদিদের মধ্যে। কিন্তু ওদের কোনো, এই যে যারা প্রথম দিকে যারা যাচ্ছে ওদের কিন্তু কোনো ফিলিস্তিনি বা ইহুদি রাষ্ট্র করার পরিকল্পনা নাই। ওরা শুধু যাচ্ছে হচ্ছে একটা কেউ ধর্মীয়, যে সারা জীবন মক্কার পাশে থাকবো, জেরুজালেমের পাশে থাকবো, ওদের মক্কার পাশে থাকবো ইত্যাদি বিচিত্র ধর্মীয় কারণে তারা এখানে যাচ্ছে। কিন্তু তখনও তাদের মধ্যে এই যে জিনিসটা পাকানো হচ্ছে এইটা অত পরিষ্কারভাবে নাই। কিন্তু ইংল্যান্ড হচ্ছে, এবং রথস্টাইল্ড যার কাছে আসলে বালফোর সাহেব চিঠিটা লিখবেন 17 সালে, ইনি হচ্ছেন বালফোরকে চাপ দিচ্ছেন যে এই যে ইহুদিরা ঢুকতেছে, খেয়াল করবেন রথস্টাইল্ড একজন ইহুদি এবং ইংরেজ ইহুদি, কিন্তু উনি বলতেছেন যে এই যে ইহুদিরা ইংল্যান্ডে ঢুকতেছে এটা তো ব্রিটিশ ইহুদিদের জন্য স্বার্থের জন্য ক্ষতিকর। সো আপনি একটা আইন করেন ঠেকানোর জন্য, যারা ঢুকতেছে এদেরকে ঠেকানোর জন্য আইন করেন। এবং আপনারা দেখবেন যে এলিয়েন অ্যাক্ট 1905 এই আইন কিন্তু হয়ে গেছে। তখন বালফোর হচ্ছে আপনার প্রধানমন্ত্রী। আর বালফোরের ওই 17 সালে যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইংল্যান্ডের, জর্জ লয়েড, তখন উনি হচ্ছেন একজন খুব ইয়াং আইনজীবী, 5 সালের কথা বলতেছি। তখন উনি হচ্ছে আপনার করলো যে ইংল্যান্ডের ইহুদিদের মধ্যে যারা গরিব এদেরকে ইস্ট আফ্রিকার কোনো একটা জায়গায় পাঠানোর জন্য একটা কমিশন গঠিত হয়েছে। উনি হচ্ছেন ওই কমিশনের আইনজীবী। ফলে বুঝতে পারছেন এই যে দুটো লোক আবার 17 সালে এক জায়গায় হবে, এই বালফোর আর জর্জ লয়েড, এটা খুব ইতিহাসের জন্য খুব ডিসাইসিভ একটা ব্যাপার হয়ে উঠবে আর কি। হ্যাঁ, মানে 5 সালে একজন প্রধানমন্ত্রী আর একজন আইনজীবী, আর 17 সালে ওই যিনি আইনজীবী ছিলেন তিনি এবার প্রধানমন্ত্রী, আর বালফোর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। তো হার্জেলের পরে, হার্জেল তো 4 সালে মারা গেছে, আরেকজন লোক খুব ইহুদির ইতিহাসে 20 শতকের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ, উনি হচ্ছেন হাইম ওয়াইজম্যান বলা হয় না, উনি রাশিয়ান ইহুদি, রাশিয়া থেকে ব্রিটেনে আসছেন এবং ইংল্যান্ড তখন যুদ্ধ করতেছে, প্রথম বিশ্বযুদ্ধের টাইম। উনি হচ্ছেন ল্যাবরেটরিতে এই যে বিভিন্ন ধরনের কেমিক্যাল তৈরি করার ফলে উনি খুব ম্যাসিভলি যুদ্ধে ইংল্যান্ডের পক্ষে ওনার ভূমিকা আছে। হ্যাঁ, ফলে খুবই ইম্পর্টেন্ট লোক, এবং উনি ব্যাপকভাবে প্রভাবিত করছেন বালফোর এবং জর্জ লয়েডকে। তো 17 সালে অনেক কিছু ঘটতেছে, তার মধ্যে দিয়ে ওরা সিদ্ধান্ত নিল যে আমরা করবো, মানে ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্রের ঘোষণা আসতে হবে ইংল্যান্ডের তরফ থেকে। কেন? ইংল্যান্ডের নিজের স্বার্থ আছে, কারণ এই যে জায়গাটা ইস্ট পর্যন্ত যাওয়ার, মানে আমাদের এই অঞ্চল পর্যন্ত আসার জন্য এটা হচ্ছে একটা সবচেয়ে মানে ভৌগোলিকভাবে খুবই ক্রুশাল জায়গা। প্লাস হচ্ছে খ্রিস্টান জায়নিজমের ওই প্রভাব, মানে ধর্মীয় এবং বাস্তব দুইটা কারণ মিলে হচ্ছে এই জায়গাটা খুবই ভাইটাল। এবং তখন জার্মানির সাথে, ফ্রান্সের সাথে ইংল্যান্ডের নানা ধরনের প্রতিযোগিতা আছে। এখনকার এই যে যেমন ধরেন ইসরায়েলের একজন ইতিহাসবিদ বেনি মরিস, উনি কিন্তু এটা খুব কনভিনসিংলি দেখাইছেন যে ইংল্যান্ড কেন বালফোর ঘোষণা এত তড়িঘড়ি করে ফেলছে, কারণ জার্মানি এবং ফ্রান্সের ড্রাফট রেডি ছিল, মানে ওরাও একটা ঘোষণা করতে যাচ্ছে যে ইহুদির একটা আলাদা রাষ্ট্র হবে। কারণ হার্জেল সাহেব তো সমস্ত বড় বড় পলিটিশিয়ানদের কাছে, এবং উনি ইতালিতেও গেছেন হার্জেল জীবিত থাকতে, ইতালিতে গিয়ে পোপ না কাকে যেন বলছেন যে আমাদেরকে একটা ইতালির ভেতরে একটা জায়গা দেয়। ফলে ওরা তো সব জায়গায় যাচ্ছে এবং যে কেউ এটা পিক করতে পারে, কারণ ইহুদিরা খুব ইম্পর্টেন্ট ইয়েদের জন্য, সংখ্যায় কম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ওরা হচ্ছে আপনার ওই সময় তো মিত্র, মানে দুইটা পক্ষ, একটা কেন্দ্রীয় শক্তি, একটা মিত্র শক্তি, একটা ব্রিটেন ফ্রান্স এই পক্ষ, একটা হচ্ছে জার্মানির পক্ষ। ওই পক্ষেও কিন্তু প্রচুর ইহুদিরা যুদ্ধ করতেছে, ওদেরকে থামাইতে হবে তো, মানে ব্রিটেনের ইয়েতে। ফলে এই যদি ইহুদি রাষ্ট্র একটা ঘোষণা আসে তাইলে এরা নিউট্রালাইজ হবে, মানে যারা হচ্ছে বিরোধী পক্ষে যুদ্ধ করতেছে ইয়ের সাথে, জার্মানির সাথে। যেমন যারা হাইম ওয়াইজম্যান ওনার নাম, হ্যাঁ, ওই মানে ইহুদি যারা যুদ্ধ করতেছে কেন্দ্রীয় শক্তির পক্ষে, তাদেরকে নিউট্রালাইজ করার জন্য ব্রিটেনের পক্ষ থেকে হেলিকপ্টারে, যে ওই যুদ্ধের অঞ্চলগুলোতে লিফলেট পাঠানো হচ্ছে যে তোমাদের জন্য আলাদা রাষ্ট্রের ব্যবস্থা হচ্ছে, তোমরা নিউট্রালাইজ হও। এইভাবে এরকম অনেক কিছু করছে। তো হাইম ওয়াইজম্যানের ব্যাপক প্রভাব ছিল, তার কারণ হচ্ছে উনি তো একজন বড় কেমিস্ট, রসায়নবিদ, এবং উনি যুদ্ধের ল্যাবরেটরিতে খুব বড় ভূমিকা রাখতেছেন। ফলে ওনার একটা ব্যাপক প্রভাব এই বালফোর এবং ইয়েদের মধ্যে আসছে, এই জর্জ লয়েড, মানে ব্রিটিশ ক্যাবিনেটের মধ্যে আসছে। 17 সালে বালফোর ঘোষণা আসলো, কারণ ফ্রান্স এবং জার্মানির তরফ থেকে ঘোষণা আসবে ভাব, কারণ সবাই ওই অঞ্চলটাকে আপনার টার্গেট করছে। হ্যাঁ, এটা ধর্মীয় কারণ আছে এবং বাস্তব রাজনৈতিক কারণ আছে। কিন্তু বালফোর আগে ঘোষণা দিয়ে দিচ্ছে, মানে ইংল্যান্ড আগে ঘোষণা দিয়ে দিচ্ছে, এবং ইংল্যান্ড এই ক্ষেত্রে উইনার। এখন আমি আপনাদেরকে বালফোর ঘোষণার একটা লাইন, শুধু আপনারা সবাই এটা পড়ছেন এই ইয়েটা, আমি একটা লাইন পড়ছি না, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। কী বলা হচ্ছে বালফোর? একটা 67 শব্দের এক সেন্টেন্সের একটা মাত্র ঘোষণা। ওখানে কি বলছে দেখেন, মানে প্রথমত বলছে একটা ন্যাশনাল হোম হবে ইহুদিদের, রাষ্ট্র কিনা ক্লিয়ার করা হয় না। এই যে অ্যাম্বিগুইটিটা রাখা হয়েছে খুবই সচেতনভাবে, বলা হয়েছে যে ইহুদিদের একটা ন্যাশনাল হোমল্যান্ড থাকবে। কিন্তু এটা কি
জিউ স্টেট কিনা, হোমল্যান্ড মাত্রই স্টেট কিনা, এসব তর্ক তো আছে। এটা ক্লিয়ার করা হয় না, পরে এগুলো নিয়ে অনেক রাজনীতি হবে। কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট এই ইয়ের মধ্যে যে কী বলা হচ্ছে, প্রথমত এটা হবে, আমরা এটা ফ্যাসিলিটেট করব এই ইহুদি রাষ্ট্র হওয়ার প্রক্রিয়াটাকে। পরে গিয়ে বলছি যে আমরা এটা সিকিউর করবো, নট জাস্ট ফ্যাসিলিটেট করবো, আমরা এটাকে সিকিউর করবো, এতটাই এটা ইয়ে। কিন্তু যেটা পরে বলতেছে যে ইট বিং ক্লিয়ারলি আন্ডারস্টুড দ্যাট নাথিং, এটা খুব ইম্পর্টেন্ট, যে নাথিং শ্যাল বি ডান which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine or the rights and political status enjoyed by Jews in any other country. দুটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে, হ্যাঁ বাংলাটা বলতেছি, যে ইহুদি হোমল্যান্ড হবে বটে, কিন্তু এক্সিস্টিং যে নন জিউস যারা আছে প্যালেস্টাইনে, তাদের রিলিজিয়াস এবং শব্দগুলো খেয়াল করবেন, রিলিজিয়াস এবং সিভিল রাইটসের কোনো ক্ষতি করা হবে না। তারা মানে ওরা তো লিবারেল ব্রিটেন, আমরা তো মাইনরিটির পক্ষে, বা আমরা ঠিক আছে ন্যাশনাল হোমল্যান্ড করে দিচ্ছি, কিন্তু যারা আছে তাদের আমরা ক্ষতি করতে চাই না, ফলে নাথিং শ্যাল বি ডান, তাদের রিলিজিয়াস এবং সিভিল রাইটসগুলো অক্ষুণ্ণ থাকবে। কাদের? নন জিউস, নট আরব, নট প্যালেস্টিনিয়ান। জিউসদের ন্যাশনাল হোমল্যান্ড থাকবে, আর নন জিউসদের, হ্যাঁ, যারা কিনা জনসংখ্যার 90% এবং ওখানকার স্থানীয়, তারা কলমের এক খোঁজে নন জিউস হয়ে গেছে, এবং তাদের সিভিল এবং রিলিজিয়াস রাইটসে কোনো ক্ষতি করা হবে না। সিভিল এবং রিলিজিয়াস রাইটস, এখন কেউ কেউ বলতে পারে যে সিভিল রাইটসই পলিটিক্যাল রাইটস, কিন্তু প্রশ্ন হচ্ছে পরের লাইনটা খেয়াল করেন। পরে উনি বলতেছেন যে একই স্টেটমেন্টে যে, এবং যারা ইউরোপের বিভিন্ন জায়গায় যে ইহুদিরা আছে অলরেডি, তাদের পলিটিক্যাল স্টেটাসে কোনো ব্যাঘাত ঘটবে না। তাদের ক্ষেত্রে ইহুদিরা যারা ইউরোপে অলরেডি আছে, যারা ওখানে যেতে চায় না, তাদের পলিটিক্যাল স্টেটাস অক্ষুণ্ণ থাকবে। অন দ্য আদার হ্যান্ড ওদের হলো সিভিল অ্যান্ড রিলিজিয়াস রাইটস, নো পলিটিক্যাল রাইটস। ভাষাটা কিন্তু খুব সচেতন, এবং এই 67 শব্দের এইটা ঠিক করার জন্য ওরা প্রায় 3 থেকে 4 মাস ক্যাবিনেট সময় ব্যয় করছে। ফলে প্রত্যেকটা শব্দ কিন্তু একদম পরিকল্পিতভাবে করা। হ্যাঁ, কেন ওই যে যারা ইহুদিরা যারা ইউরোপে আছে তাদের পলিটিক্যাল স্ট্যাটাস ক্ষতিগ্রস্ত হবে না, এটা কেন বলা হচ্ছে? কারণ ওয়ার ক্যাবিনেটে, ব্রিটেনের ওয়ার ক্যাবিনেটে একজন খুবই শক্তিশালী মন্ত্রী আছে, মানে খুব প্রভাবশালী মন্ত্রী ওয়ার ক্যাবিনেটে, ওনার নাম হচ্ছে এডউইন মন্টেগু। হ্যাঁ, উনি ইহুদি, ওয়ার ক্যাবিনেটের সদস্য। উনি বলছে যে, উনি বালফোর, আর যখন ওরা তো ঘোষণা করার আগে নিজেরা বসছে না, উনি বলছে যে আপনারা তো ভাই ম্যাসাকার করতেছেন। এই বালফোর আর জর্জ লয়েডকে বলছে যে আপনারা তো ম্যাসাকার করতেছেন, ইহুদি নিয়ে অলরেডি ইউরোপে এরকম প্রিজুডিস, তার মধ্যে আপনারা আবার বলছেন আলাদা একটা হোমল্যান্ড হবে। ইউরোপের কোথাও তো ইহুদিরা থাকতে পারবে না, এবং ওরা যে নর্মাল সিটিজেন হয়ে উঠতে পারতো, এটা আপনারা এখানে আসলে ভয়ঙ্কর অবস্থা করতেছে। এই যে প্রশ্নটা সে তুলছে এবং সে বিরোধিতা করছে পরিষ্কারভাবে, বলছে যে আমি জায়নিজম এবং জায়নিজম মানেই জুডাইজম, এবং সবাই মানে ইহুদি মাত্রই জায়নিস্ট, আমি কুসংস্কারে বিশ্বাস করি। পরিষ্কার, এগুলো তার অন রেকর্ড বক্তব্য, এগুলো সব পাওয়া যায়। এই যে প্রশ্নটি তুলছে যে ইউরোপের ইহুদিদেরকে তো আপনারা হুমকির মুখে ফেলতেছে, এই জন্যই ওই লাইনটা, যে ইউরোপের যে ইহুদিরা যেতে চায় না তাদের পলিটিক্যাল স্ট্যাটাস অক্ষুণ্ণ থাকবে, আর যারা যাবে তারা গিয়ে ওখানকার স্থানীয় অধিবাসীদের যারা নন জিউস হয়ে গেছে, তারা হচ্ছে আপনার ইয়ে হবে না, মানে কী হবে না, তাদের রিলিজিয়াস এবং সিভিল রাইটসটা অক্ষুণ্ণ থাকবে, তাদের পলিটিক্যাল রাইটসের কোনো বালাই নাই। এবং তারা প্যালেস্টিনিয়ান তো দূরে থাক, তারা এখনো আরবও না, তারা ওই জিউস আর নন জিউস এরকমভাবে ইয়ে হয়ে গেল। মানে শব্দটা খুব ইম্পর্টেন্ট, যেমন আপনি বললেন যে পুরো পৃথিবী হচ্ছে ইউরোপীয় আর অইউরোপীয়, বাকি সব আপনি কিন্তু এইভাবে আদার করে দিচ্ছেন, এখানে ঘটনাটা তাই করতেছে। এখন বালফোর ঘোষণা ডিক্লেয়ার্ড হয়ে যাওয়ার পরে, মানে এটা তো জায়নিজদের জন্য একটা ইয়ে, আপনার ঈদের মতো। ওই শাইম ওয়াইজম্যান, উনি ক্যাবিনেটের এক বিকালে, যেদিন এটা পাস হচ্ছে, উনি বাইরে বসে আছে, এবং উনি হচ্ছে আপনার ওই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এক মন্ত্রী আগে বলতেছে, মিস্টার ওয়াইজম্যান, ইটস আ বয়, মানে গুড নিউজ দিচ্ছে। হ্যাঁ, ইটস আ বয় মানে পাস হয়ে গেছে, ওখানে একটা বাচ্চা হতে যাচ্ছে, ঠিক আছে, ইটস আ বয়। আর বলি না যে তোমার ছেলে হয়েছে, ওরকম একটা জিনিস বললো আর কি। এখন কিন্তু এটা নিয়ে ইংল্যান্ডে তোলপাড়, পক্ষে বিপক্ষে, কারণ ওই যে ইহুদিরা চেপে ধরছে ওয়াইজম্যানরা, যে হোয়াট ইজ ন্যাশনাল হোমল্যান্ড, আমরা চাই ইহুদি রাষ্ট্র, আর তোমরা বলছো ন্যাশনাল হোমল্যান্ড। তখন এই বালফোররা বলতেছে যে আরে ভাই, ন্যাশনাল হোমল্যান্ড মানেই রাষ্ট্র। আবার যখন এন্টি জায়নিস্টরা বলছে যে ইয়ে কেন, ন্যাশনাল হোমল্যান্ড কেন, তখন মানে তুমি এটা কী করতে যাচ্ছ, তখন ওরা বলতেছে যে আমরা তো ন্যাশনাল হোমল্যান্ড বলছি, রাষ্ট্র বলি না। মানে এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে সে দুই পক্ষকেই ইয়ে করতেছে, যারা রাষ্ট্র চায় ওদেরকে বলছে এটাই রাষ্ট্র, আর যারা বলে যে না এখানে রাষ্ট্র হওয়া দরকার নেই। কারণ জায়নিজমের একটা স্ট্রেংথ, মানে একটা স্রোত আছে, যারা কিন্তু আপনার এই স্রোতটা আর ইয়ে হয়নি করে, মানে পরে আর বিকশিত হয়নি। যেমন ধরেন আমরা এখানে বিখ্যাতদের মধ্যে নাম করতে পারি হানা আরেন্ট, আইনস্টাইন, এরা এই গ্রুপটার মধ্যে পড়বে, যারা মনে করে যে ইহুদিরা যেতে পারে ওখানে গিয়ে মিলেমিশে থাকবে, নো কলোনি করা যাবে।
এটা কিন্তু মনে করে জায়নিজদের মধ্যে এই ইয়েটা আছে, ফলে ন্যাশনাল হোমল্যান্ড ওইটার কাছাকাছি কিন্তু একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়, ফলে এই ইয়েগুলো অ্যাম্বিগুইটিগুলো আছে। এখন 17 সালের মধ্যে 80 সাল থেকে 17 সালে প্রায় আপনার ধরেন প্রায় 60,000 ইহুদি চলে গেছে ফিলিস্তিন। সবাই একই মোটিভে গেছে তা না, কিন্তু কেউ কেউ তো ডেফিনেটলি। এবং যারা পরে এই যে ইসরায়েল রাষ্ট্রের সমস্ত এই যে আপনারা যাদেরকে পরে দেখতে পাচ্ছেন বেন গুরিয়ন, গোল্ডা মেয়ার, শুরুর দিকে যে সব ইয়েগুলা দুর্দর্শন লোকগুলা, এরা সব হলো দ্বিতীয় আলিয়ায় যাওয়া, মানে যে আলিয়া মানে ওদের হিজরত, যে 1908 থেকে 14 সালে যে হিজরতটা, চারটা খুব প্রমিনেন্ট হিজরত আছে ওদের 1880 টু 1940 পর্যন্ত। তার মধ্যে এই যে যারা ইসরায়েল রাষ্ট্রের আপনার ইয়ে হবে, সব ডাক সাইডের লোক হবে, এরা সব দ্বিতীয় আলিয়ায় যাওয়া। এবং এদের খুব পরিষ্কার উদ্দেশ্য আছে যে স্থানীয়দের হটাই দিয়ে আমরা এখানে ইহুদি রাষ্ট্র করতে যাচ্ছি। কিন্তু প্রথম আলিয়ার সবাই যে অত সচেতন এই ব্যাপারে তা না, মানে ওরকম না। 1940 পর্যন্ত তো এটা হচ্ছেই, মানে আসতেছেই। এবং আপনি ধরেন গরিব ইহুদিদেরকে, হ্যাঁ, মানে 1880 থেকে 1908 সাল পর্যন্ত প্রথম আলিয়া ধরা হয়, 1808 থেকে 14-15 দ্বিতীয় আলিয়া, 15 থেকে 24 তৃতীয় আলিয়া, 24 থেকে 30 তৃতীয় আলিয়া, এরপরে চতুর্থ পঞ্চম 5টা আলিয়া ধরা হয় আর কি। কিন্তু এই হলো আসা যাওয়া ইয়ে করা শুরু আর কি। এখন ইহুদি যে গরিব যারা আছে পুরো ইউরোপে, আপনি তাদেরকে বলছেন যে আমরা এখানে সমাজতন্ত্র করতেছি, এটা কিন্তু কমপ্লিটলি আপনি খেয়াল করবেন যে যারা নেতা পূর্ব ইউরোপের, এরা বেশিরভাগই কিন্তু রাশিয়া থেকে যাওয়া, রাশিয়া এবং বৃহত্তর ইউক্রেন। এবং এরা ব্যাপকভাবে দুইটা গ্রুপ দ্বারা প্রভাবিত ছিল, একটা হচ্ছে নারদনিকদের দ্বারা, রাশিয়ান নারদনিক, আরেকটা হচ্ছে রাশিয়ার যে সোশ্যালিজম। ফলে ওরা এই যে আমরা হচ্ছে ইহুদি শ্রম, হ্যাঁ, মানে জায়নিস লেবার নাকি একটা শব্দটা ব্যবহার করতো, নিজস্ব শ্রম, এটা আমরা করতে যাবো ওখানে। ইহুদিদের মধ্যে যারা বলছে যে না আমরা তো ইউরোপেই সমাজতান্ত্রিক বিপ্লব করবো, ওরা বলছে যে হ্যাঁ অন্য কামলা খাটো কি। জায়নিস্টরা ওদেরকে এইভাবে ছোট করছে যে তুমি ইউরোপে সমাজতান্ত্রিক বিপ্লব করা মানে তো অন্যের বিপ্লবে কামলা কাটলা, নিজের বিপ্লবে আসো গিয়া করি গিয়া ওই ফিলিস্তিনে। ওইটা হচ্ছে ইহুদি শ্রমিকতা ওদের ভাষায়। আর নারদনিকদের প্রভাবটা ছিল যে আমরা কিবুৎজিম করবো, আমরা সব যৌথ খামার করবো। মানে রাশিয়ার একটা 19th সেঞ্চুরির এক ধরনের সোশ্যালিজমের একটা ইয়ে ছিল, স্কুল ছিল নারদনিক, যেটা বলশেভিকরা আসার পরে এটা ইয়ে হয়ে যায়, মানে একটু তার বলশেভিকের সাথে তার যথেষ্ট পরিমাণ ছিল। এই নারদনিকদের প্রভাব ছিল এই জায়নিস্টদের উপরে। আবার আপনার এই যে ইন্টারন্যাশনালিজম মানে শ্রমিকতা, এই যে সোশ্যালিজম, এইটারও প্রভাব আছে। ফলে আমরা যৌথ খামার করবো ওখানে গিয়া, আর আমরা গিয়া ওখানে ইয়ে করবো, শ্রমিক বিপ্লব করবো, দুটোই ছিল। কিন্তু যারা ইহুদিদের মধ্যে শ্রমিকরা বলছে যে আমরা তো ইউরোপেই করতে চাই এটা, কারণ ইউরোপ তো আমাদের। তখন ওই যে জায়নিস্ট থেকে ছোটো করছে, হ্যাঁ অন্যের বিপ্লবে কামলা খাটো, নিজের বিপ্লব থুয়া, এরকম আর কি। যাই হোক, তো এখন এইগুলো চলতেছে। এবং যখন ওরা চলে গেছে এখানে 17 সালের মধ্যে প্রায় 57,000 ইহুদি ওখানে আছে, এবং ওরা কিছু জমি টমি কিনতেছে। এবং ওরা 1902 সালে জিউইশ ন্যাশনাল ফান্ড, ইহুদি ন্যাশনাল ফান্ড নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলছে। এটা খুব ভাইটাল হয়ে উঠবে পরে, মানে ইহুদি ইতিহাসে আর কি। আর এদিকে তো ব্রিটেনের খুব পরিকল্পিত ইয়ে হচ্ছে ফিলিস্তিনিতে কোনো প্রতিষ্ঠানও তৈরি করতে দিবে না, একদম পরিকল্পিতভাবে কোনো প্রতিষ্ঠান, মানে ফিলিস্তিন যে আপনার রাষ্ট্র হয়ে উঠবে তার যে অর্গানাইজিং নানা ধরনের এগুলো যেন না হয়, এটার ব্যাপারে ব্রিটেন একদম আপনার খুব ডিসাইসিভ। কিন্তু ওদেরকে আবার জিউইশ ন্যাশনাল ফান্ড কিংবা ইহুদি এজেন্সি, আবার ওই জায়নিস্ট কংগ্রেস, এরকম বিচিত্র সব প্রতিষ্ঠান কিন্তু অলরেডি আছে যারা খুবই প্রভাবশালী। এখন এই 20 সালেই তো দাঙ্গা লেগে গেছে, মানে দাঙ্গা লাগবেই, খুব স্বাভাবিক। যেমন একটা দাঙ্গা হয়েছিল এই জায়গার নাম হলো নেবি মুসা, জেরুজালেম না কোথাকার একটা জায়গা। ওই দাঙ্গার পরে একটা কমিশন, ব্রিটেন একটা জিনিস খুব ভালো পারে ডেফিনেটলি, মানে ওরা তো আমাদেরও ইয়ে ছিল, ওরা হোয়াইট পেপার করতে পারে। কিছু একটা হলে এই হোয়াইট পেপার দেখো তো কী হচ্ছে, একটা শ্বেতপত্র। তো শ্বেতপত্র করতে দিচ্ছে যে দাঙ্গার কারণ কি। 20 সালে একটা খুব বড় দাঙ্গা হয় ইহুদি ও মুসলমানদের মধ্যে। ওই শ্বেতপত্রে বলা হয়েছে যে বালফোর ডিক্লারেশন ইজ দি রিজন। বালফোর ডিক্লারেশনের কারণেই এটা হচ্ছে, মানে এই দ্বন্দ্বটা ওদের মধ্যে হয়েছে। কারণ হচ্ছে আপনার এর আগে যেমন জেরুজালেমের মেয়র, এই যে আমাদের খুব বিখ্যাত ইতিহাসবিদ রাশিদ খালিদি, আমেরিকান প্যালেস্টিনিয়ান, ওনার দাদা না বড় দাদা যেন জেরুজালেমের মেয়র ছিল। ওনাকে কিন্তু হার্টসেল চিঠি লিখছে যে আমরা আসি, আমাদের ধন সম্পদ নিয়ে আসি, আপনাদের উপকার হবে। তো সে কি উত্তর দিচ্ছে, সে তো একটু রক্ষণশীল মানুষ বুঝতেই পারছেন, কিন্তু সে খুব প্র্যাকটিক্যাল উত্তর দিচ্ছে যে আপনারা আসেন, আপনারা আমাদের আহলে কিতাব, কোনো অসুবিধা নাই, জেরুজালেমে আপনাদের অধিকার আছে, সমস্তটাই ভালো ভালো কথা ছিল। কিন্তু শেষ লাইনে লিখছে কিন্তু খোদা কা ওয়াস্তে প্যালেস্টাইনের উপর আপনাদের যে বদ মতলব করছে, মানে এটা আমি আমার ভাষায় বলছি, ইংরেজিটা অন্যরকম, যে বদ ওইটা থেকে আপনারা সরে আসেন। শেষ লাইনে পুরো চিঠিতে সে ইহুদিদের প্রশংসা করে, জায়নিস্টরা যে নতুন করে ইহুদিদেরকে ইয়ে করতে চাচ্ছে, এগুলো সব সে প্রশংসা করে শেষ লাইনে বলছে যে বদ নজর যে আপনারা দিচ্ছেন এখানে, এটা থেকে সরে আসেন। এটা বলছে হলো এই যে আমাদের রাশিদ খালিদির দাদা বা বড় দাদা, উনি তখন জেরুজালেমের মেয়র। ফলে ফিলিস্তিনিরা কিন্তু ইহুদিদেরকে আনওয়েলকাম করে না, তারা বলছে যে এটা আমাদের ভাইয়ের মতো, এটা আমাদের ভাই, এরা আহলে কিতাব, আসবে, এদের জেরুজালেমের অধিকার আছে, হক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু জমি কিনবা, 13 সাল থেকে ওরা জমি টমি কিনতেছে। এবং তখন জমি কিনে ওরা যে কাণ্ড করতেছে, জমি কেনার একটা শর্ত কি, ধরেন জমিটা কিন্তু কার কাছ থেকে,
জমিটা কিন্তু হচ্ছে আপনার, তো ওরা ইয়েরা এই যে জায়নিস্টরা যারা পরিকল্পিতভাবে ইহুদি রাষ্ট্র করার জন্য ওখানে যাচ্ছে, ওরা জমিটা কিনতেছে হচ্ছে, ওখানে একটা ল্যাঙ্গুয়েজ ছিল অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, মানে যারা গড় হাজির যে তাদের ওখানে বংশ পরম্পরায় আপনি কৃষিকাজ করেন ফিলিস্তিনি আপনি, এবং ওখানে থাকেন, ঠিক আছে। ফলে এটাতে আপনার ন্যাচারাল একটা রাইট তৈরি হয়ে উঠছে। এইটা আমরা পরের আলোচনায় সমালোচনা করবো, এই যে পজিটিভ মানে ব্রিটিশ বা ইউরোপিয়ান ফিলসফির পজিটিভ ল আর এই যে ন্যাচারাল লয়ের যে মানে এটা পড়াতে বেশ দারুণভাবে আমার ধারণা যদি এই সমালোচনা করতে পারো যে আপনি একটা বংশ পরম্পরা এখানে থাকেন কিন্তু কাগজটা আছে অন্য কারো কাছে, ফলে আপনার অধিকারটা মুহূর্তে হয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতিটা এখন জমি কেনার সময় যে ন্যাশনাল ফান্ড, যে জিউস ন্যাশনাল ফান্ড, ওরা কি শর্ত দিচ্ছে? ওরা শর্ত দিচ্ছে যে জমি তখনই কিনবে যদি তুমি তোমার এদেরকে খেদাও, যে বর্গা চাষি যারা এদেরকে খেদাইতে হবে। খেদানো শুরু করছে যে লোভী যারা ল্যান্ডলর্ড যারা আছে আরবে, এরা হচ্ছে দেখাই তোরা বাঘ আমরা ওদের কাছ থেকে করা মানে বরফ বেশি দামে কিনতে পারছি, এটা তারা করছে। এখন যেটা সমস্যা হয়েছে ওই যে যাদের যে চাইনিজদের কথা বললাম, যে একটা গ্রুপ ছিল যারা ওখানে গিয়ে থাকতে চায় কিন্তু ইহুদি রাষ্ট্র করতে চায় না, ওদের যে যিনি ফিলোসফিক্যাল নেতা নাম হলো আহাদ হাম নামে আর কি, নাম একটা অন্য, পরে এই নামটা নিছেন। উনি বলতেছে যে এই যদি হয় 13 সালে উনি বলতেছে তোমরা যা করতেছো অলরেডি জমি টমি কিনে, এই যদি হয় মেসিয়ার আগমন, আমার মেসিয়া আসার দরকার নেই। বুঝতে পারছেন? মানে এত পরিমাণ তারা 13 সালে অত্যাচার শুরু করেছে, ফলে দাঙ্গা যে হবে 20 থেকে 30 সাল পর্যন্ত যে দফায় 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 দাঙ্গা হচ্ছে, এটা খুব অবভিয়াস। এবং ওখানে তো আপনার ব্রিটেন বিভিন্ন ইয়েতে পাঠাচ্ছে, ওই যে আমাদের এখানে গভর্নর যেমন ওরকম গভর্নর পাঠাচ্ছে, বেছে বেছে তাদেরকেই পাঠানো হচ্ছে যারা প্রো সিম্প্যাথাইজ মানে প্রতি সিম্প্যাথাইজার এবং জায়নিস্ট, হ্যাঁ, এদেরকেই পাঠানো হইতেছে। যেমন একজনের নাম স্যার স্যামুয়েলসন না কি জনের নাম, উনি ধরেন একেবারে খুব পরিষ্কারভাবে কীভাবে বৈষম্য করতে হবে এগুলো উনি করে যাচ্ছেন। মানে ওনার পদক্ষেপগুলোর মধ্য দিয়ে ফিলিস্তিনিরা ব্যাকফুটে যায় আর এবং জায়নিস্টরা আপনার করে আসে। এখন 29 সালে একটা বড় দাঙ্গা হয়েছে হলো হেব্রনে, মানে হেব্রন তো আসলে নাম না, হেব্রন নামটা পরে ওগুলো দাঙ্গাই বলবো আমরা। কেন? কারণ হচ্ছে যে দুই পক্ষই মানে মরছে, এবং তখনও আসলে এখন যেটা ম্যাসাকার যে অর্থ আপনি বলতে চান, তখন তো দেখছি মানে না, আমি তো ওইটা ধরেন পরে যেটা হচ্ছে একচেটিয়া, এটা তো একচেটিয়া না, তখন তো আরবরা পুরোপুরি শক্তি ক্ষয় করেন, ফলে এটা তো দুই গ্রুপের মানে দুই সম্প্রদায়ের মধ্যে লেগে যাচ্ছে, ফলে এটা দাঙ্গাই। হ্যাঁ, এবং মানে দুই পাশে হ্যাঁ না না কোন পাশে বেশি, আরবেও অনেক বেশি মরছে, কিন্তু এটা দাঙ্গা। দুইটা তো হচ্ছে পক্ষ হচ্ছে লোকাল, মানে রাষ্ট্রীয়ভাবে হচ্ছে না তো, মানে এইটাতে আপনার রাষ্ট্র ডেফিনেটলি ব্রিটেন হচ্ছে ইহুদিদের পক্ষে, মানে ওইভাবে মানে তার নেভি মুসায় যেটা হয়েছে সেটা নেভি মুসায় দাঙ্গা 29 সালে যেটা হয়েছে এগুলো সবই দাঙ্গা। তার মধ্যে আপনার এই ইহুদিদের আপনি যদি বেশি দায় দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে আপনার স্পষ্ট কারা ওকে মানে এখন আমরা যদি আপনি এটা ম্যাসাকার বলতে চান অসুবিধা নেই, ঘটনা তো হচ্ছে লাগছে এখানে, এটাই হলো মূল বক্তব্য। আমি মনে করি এটা দাঙ্গা, মানে আমি মনে করি এটা দাঙ্গা এই কারণে যে, কিন্তু আপনি যদি পরে যেগুলো হয়েছে 48-এর পরে যেগুলো, এগুলোকে আমি পরিষ্কারভাবে, যে কারণে আমি কনফ্লিক্টের বিরুদ্ধে করতেছি যে আপনি ইউ ক্যান এটাকে কনফ্লিক্ট বলতে পারেন না। এটাকে আমরা যে সেটেলার কলোনিয়ালিজমের ফ্রেমওয়ার্কে দেখি, হ্যাঁ, এই কিন্তু ওই সময়টা এটা আপনার দাঙ্গাই বলতে হবে, কারণ আরবরা তো রেজিস্ট করছে এবং কৃষক বিদ্রোহের আছে 1908 না 9 সালের দিকে এখানে এই ইয়েগুলোতে হামলা করছে, আরবরাই হামলা করছে। এই যে সেটেলমেন্টগুলো আপনি করছেন জেরুজালেমে ইহুদিরা, ওখানে কিন্তু চোরাগুপ্তা হামলা এগুলো করছে, ঠিক আছে। ফলে এটা দাঙ্গা কিংবা প্রতিরোধ যুদ্ধে যাই বলেন, আমরা ওটাতে না যাই, কিন্তু দুই পক্ষ এখানে ইনভলভ ছিল, আর ব্রিটেন ডেফিনেটলি ইয়েদের পক্ষে বেশি। এখন আপনার ইয়েতে আসি 30 সালের পরে কি হইতেছে, এই যে আজকে যে হামাসের যেটা আপনার মিলিটারি উইং কি কাসাম গ্রুপ, এই লোকটা হলো খুব ইম্পর্টেন্ট, যে উনি আপনার সিরিয়া থেকে আসছে এখানে, মানে সিরিয়া থেকে উনি দাবরানি খেয়ে আসছে। সিরিয়া তো ফ্রান্স, ঠিক আছে, সিরিয়া ততদিনে ফ্রান্স আছে, তো ফ্রান্সের সাথে সিরিয়ার একটা রেজিস্ট্যান্স যুদ্ধ হচ্ছে, কিন্তু সুবিধা করতে পারে নাই, ফলে ও পালায় এখানে গাজায় আসছে। ওকে হচ্ছে একটা বড় অপারেশন করে ব্রিটেন 33 সালে মেরে ফেলছে, এবং ওই শোক মিছিলে সম্ভবত 30,000-এর উপরে মানে গাজার লোকজন একটা প্রসেশন বড় মিছিল হয়েছে। তো কাসেম সাহেব তখন থেকেই আবার ওই যে আপনার আরবে যারা অভিযান নেতৃত্ব, ওরা তো সবসময় আপোষ করতে চাচ্ছে, নেগোসিয়েশন করতে যাচ্ছে, কিন্তু উনি তখন থেকেই বলতেছেন যে করতে হবে, মানে রেজিস্ট করতে হবে, এটা আপোষ মীমাংসার বিষয় না। তো ওনাকে মেরে ফেলছে 33 সালে, কিন্তু ওনার যে আপনার বন্ধু বান্ধব কিংবা ভাবশিষ্য এরা তো রয়ে গেছে। তখন আরেকটা তরুণরা একটা পার্টি করছে, পার্টির নাম হলো ইস্তিকলাল, মানে যেটা হলো স্বাধীনতা পার্টি, হ্যাঁ, এটা 30 সালের পরের দিকে হয়েছে। এরা হচ্ছে মনে করে যে তরুণ হওয়ার কারণে বলেন কিংবা ইতিহাসটা অন্যভাবে বুঝতো, যে কারণেই হোক,
ওরা মনে করতো যে এগুলা আরব অভিজাত নেতৃত্ব যেভাবে করতে চাচ্ছে সেভাবে হবে না, এটা আসলে এরা তো বুঝে গেছি আমরা যেটা এখানে আমাদেরকে সরাইতে এবং আমাদেরকে মারতে আসছে, সুতরাং আমরা হচ্ছে এটা ওদেরকে রেজিস্ট করব। ফলে ইস্তিকলাল পার্টি হয়েছে এবং এরা হলো এই কয়েকটা গ্রুপ মিলে তরুণদের, বিশেষত যেখানে তরুণরা আছে, ওরা 36 সালে সাধারণ ধর্মঘট ডাকছে যে আমাদেরকে পদ্ধতিগতভাবে তোমরা ইয়ে করতেছো, মানে অধিকারহীন করতেছে, এটার বিরুদ্ধে হচ্ছে ওরা 36 সালে জেনারেল স্ট্রাইক করছে। এবং সেখানে অনুপ্রেরণা ছিল গান্ধী, একটা বড় অনুপ্রেরণা ছিল ওদের পত্রিকা। আপনি একটা পত্রিকার সম্পাদকের নাম, পত্রিকার নাম মনে নাই, সম্পাদক উনি, ওনার নাম হলো আল জুবাইদি। উনি সম্পাদকও লিখতেছেন যে আমাদেরকে গান্ধীর মতো একটা জেনারেল স্ট্রাইক করতে হবে, এবং জেনারেল স্ট্রাইকের ব্যাপক সারা পড়ছে। এবং আমার ধারণা সম্ভবত খুঁজলে পাওয়া যায় যে টোটাল এন্টায়ার পৃথিবীর কলোনিয়াল হিস্ট্রিতে ওইটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে বড় একটা জেনারেল স্ট্রাইক। 6 মাস, 36 সালে 6 মাস ধরে টানা একটা জেনারেল স্ট্রাইক, মানে যেখানে কিনা বিচিত্র ধরনের ঘটনা ঘটছে, যে স্বদেশী পণ্য এবং নিজেদের সেলফ অর্গানাইজিং ইত্যাদি অনেক কিছু ঘটছে। এটা পুরা কলোনিয়াল হিস্ট্রিতে একটা, কিন্তু সামহাও ফিলিস্তিন যেহেতু ধরেন যারা ইতিহাসটা লেখে তাদের চোখে কেন যেন একটু মানে আপনার একটু কম দেখতে পায় ফিলিস্তিনকে, যে কারণে এত আলোচনা, নাহলে এটা অনেক বেশি ইয়েতে আসে কথা। একটা টানা 6 মাস একটা জেনারেল স্ট্রাইক চলে এবং স্বাভাবিকভাবে ব্রিটেন আপনার এখানে ক্র্যাকডাউন, ব্রিটেন যেটা সবচেয়ে ভালো পারে। এবং এই জেনারেল স্ট্রাইক করার জন্য, দমন করার জন্য আমাদের এখানে দেখেন আমরা কীভাবে কানেক্টেড। আমাদের এখানে যে চট্টগ্রামে যে ইয়েরা ছিল কি, আমাদের এই যে সূর্য সেন, এই যে গ্রুপটা, এরা যে আপনার করতেছে, তখন এরাও তো নানা ধরনের করতেছে না। তো এইটাকে যে দমন করছে যে লোকটা, পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার, নাম হলো চার্লস ট্যাগার্ট। এই লোককে উড়াই নিয়ে যাওয়া হয়েছে ওখানে, বিকজ তিনি ততদিনে উনি কত পারদর্শী বিদ্রোহ দমন করতে এবং অত্যাচার করতে, এটা উনি ইন্ডিয়ায় উনি এটা অলরেডি ওনার যোগ্যতা উনি দেখাইছেন এবং তাকে বলছে যে আসো, উনি আসছে। আরেকটা লোককে নিয়ে গেছে, এরকম আয়ারল্যান্ডের বিরুদ্ধে খুব দিয়েছিল নাকি ওই রকম একটা 2জন লোককে নিয়ে গেছে। চার্লস ট্যাগার্ট এসে প্রথম যেটা বলছেন সেটা হচ্ছে যে সীমানা প্রাচীর কর, মানে এই যে ল্যান্ডটা ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, হ্যাঁ, লেবানন, এই যে ভূখণ্ডটা, মানে যেটাকে দক্ষিণ সিরিয়া একসময় বলা হতো, হ্যাঁ, এটা তো মানে কখনো ওইভাবে সীমানা আলাদা করে করা হয় না। সবাই জানে যে এইটুকু হচ্ছে নোয়াখালী, এইটুকু হচ্ছে চাঁদপুর, কিন্তু ওইভাবে কোনো সীমানা করা নেই। কিন্তু চার্লস ট্যাগার্ট সাহেব উনি এখানেও এটা প্র্যাকটিস করে গেছেন। ওখানে এসে উনি বলছেন যে আগে দুর্গ করো এবং ওয়াচ টাওয়ার করো এবং করো, মানে সীমানা কাটা করো, যারা পালায় যাবে এরা যেন ফিরতে না পারে, এরকম সে এবং ডগ দিয়ে আপনার কুত্তা দিয়ে করানো, কি বলে, তাকে হচ্ছে অত্যাচার করানো, যত টেকনিক সে জানে সব এখানে সে অ্যাপ্লাই করছে। এবং মার্শাল ল তখন ইন্ট্রোডিউস করা হয়েছে। মার্শাল লয়ের বদলতে, মার্শাল লয়ের আন্ডারে আপনি যদি চলে যান প্যালেস্টাইন ছেড়ে, মানে পার্শ্ববর্তী সীমান্তে তারা খাই বা যে কোনো কারণে, আপনি আর দেশে ফিরতে পারবেন না, ঠিক আছে? এরকম আরও অনেক ওই মার্শাল লয়ের মধ্যে আছে। এই মার্শাল লয়ে কিন্তু ইসরায়েল পরে ব্যবহার করবে। 48-এর পরে যে ইসরায়েল 20 বছর রাখতেছে, এটা একটা মজা, এটা আমরা পরে যাই 48-এর পরে। তো 36-এ জেনারেল স্ট্রাইক খুব স্বাভাবিকভাবে যখন এইভাবে ক্র্যাকডাউন শুরু হয়েছে, এটা তখন সশস্ত্র বিদ্রোহের রূপ নিয়েছে। এটা জেনারেল স্ট্রাইকে না, এটাকে মানে গ্রেট রিভল্ট, আমরা এটাকে মহাবিদ্রোহ বলি আর কি। হ্যাঁ, 36 থেকে 39 সালে এটা চলছে। এবং এই 3 বছর ফিলিস্তিনি ইতিহাসের জন্য একটা খুবই ভাইটাল সময়, কারণ হচ্ছে আপনার ফিলিস্তিনকে তখন একদম যাকে বলে সোজা বাংলা ভাষায় মাজা ভেঙে দেওয়া হয়েছে। মানে ঘটনা তো আরও রয়ে গেছে সামনে, কিন্তু 36-39 সালে ফিলিস্তিনিদের মাজা একেবারে ওই বিদ্রোহে মানে 5000-এর উপরে মারছে, দ্বীপান্তরে পাঠাইছে, গুম করছে। আর সাথে তো ছিল, ইহুদিরা হচ্ছে রাজাকার হিসেবে বা কোলাবোরেটর হিসেবে ব্রিটিশদের সাথে কাজ করছে, মানে বিদ্রোহ দমনে। কারণ ব্রিটিশ কুলে উঠতে পারছিল না, ফলে ওদেরকে মানে ওরা তো এই যে হাগানা, ইরগুন যে গ্রুপগুলো, হ্যাঁ, এই যে হাগানার নেতা হচ্ছে বেন গুরিয়ান, প্রথম প্রধানমন্ত্রী, আর ইরগুনের নেতা হচ্ছে যে লিকুদ পার্টির প্রতিষ্ঠাতা মেনাহিম বেগিন। এই দুইটা সশস্ত্র, মানে এক্সট্রিমলি সশস্ত্র গোষ্ঠী, যারা কিনা একটা পর্যায়ে ব্রিটেনকে অ্যাটাক করবে, আমি এটাতে পরে আসতেছি। এরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই আপনার মানে হয়েছে এদের কাছ থেকে, মানে ব্রিটেন তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে এদেরকে শক্তিশালী করতেছেন, ফলে এরা এই বিদ্রোহে আরবকে মানে ফিলিস্তিন থেকে দমন করবে, এটা খুব স্বাভাবিক। তো 39-60, আচ্ছা, যখন কিনা 36 থেকে 39 সাল পর্যন্ত এটা চলছে, তো হঠাৎ করে 37 সালে ব্রিটেনে মনে হলো যে কী হয়েছে, এতদিন পর্যন্ত চলতেছে। তখন বলছে যে পিল নামে কি লর্ড পিল না কি নাম লোকটার, ওনাকে বলছে যে দেখো তো কী হয়েছে, যে এগেইন শ্বেতপত্র, একটা শ্বেতপত্র করো, কী হয়েছে ঘটনা তদন্ত করে দেখো। তো উনি গিয়ে দেখছেন যে উনি একটা 400 পাতার একটা ডকুমেন্ট তৈরি করছেন, এবং উনি দেখছেন যে ওই যে ব্রিটিশ ইম্পিরিয়ালিজমের যে আপনার পলিসি, এটাই হচ্ছে জন্য দায়ী। তো সমাধান কি, উনি সমাধান প্রস্তাব করছে, এই যে প্রথম পার্টিশন আসছে, উনি সমাধান করছেন যে টোটাল যে এন্টায়ার যে এই কথাটা আমি বারবার বলবো, হিস্টোরিক্যাল প্যালেস্টাইন বা ঐতিহাসিক ফিলিস্তিন বলতে আমি বুঝাবো যে
পুরা যে অবিভক্ত যে ফিলিস্তিন যে ভূখণ্ডটা, এটা হলো ঐতিহাসিক ফিলিস্তিন, ঠিক আছে? এই ঐতিহাসিক ফিলিস্তিন কথাটা আমি বারবার বলবো আর কি। তো উনি বলতেছেন যে এই ঐতিহাসিক ফিলিস্তিনের একটা অংশ 35% ল্যান্ড ইহুদিদেরকে দিয়ে দেওয়া হবে, আর বাকিটাতে আরবরা থাকবে। আর আরবদের ওটা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু ওখানে যারা ইহুদিরা আছে তারা থাকতে পারবে। আর যেটুকু আমরা ইহুদিদেরকে দিচ্ছি, ওখানে যদি কোনো আরব থেকে থাকে তারা মাইনরিটি স্ট্যাটাসে থাকবে। এই হলো পার্টিশন প্ল্যান। তো এইটা 37 সালে এই পার্টিশন প্ল্যানে আরবরা ডেফিনেটলি ফিলিস্তিনিরা মানে নাই, কিন্তু ইয়েরাও মানে নাই। ডেভিড বেন গুরিয়ান সহ যারা জায়নবাদী যে বড় বড় নেতা এরাও মানে নাই, কিন্তু ভিন্ন কারণে তারা মানে নাই। হচ্ছে তাদের জায়নবাদের পুরো প্রকল্পটাই হচ্ছে ম্যাক্সিমাম টেরিটরি, ম্যাক্সিমাম পপুলেশন, ইহুদি পপুলেশন। মানে ঐতিহাসিক ফিলিস্তিনের যত বেশি সম্ভব জমি আমাদের কাছে থাকবে, আর ওইটাতে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে কোর ফিলসফি বেন গুরিয়ানদের। কিন্তু এইখানে তো ওরা কেন মানবে? ওদের ভূখণ্ড ওরা হলো তখন আপনার ইহুদিদের কাছে তখনও 36 সাল না 37 সাল পর্যন্ত ইহুদিদের কাছে মনে হয় টোটাল ল্যান্ডের 3% না 4% ল্যান্ড আছে। ওরা তো আপনার দিতে পারে না। ওরা এটা মানার কোনো কারণ নেই। আর এগুলো তো বুঝতে পারছে যে এগুলোর মধ্যে দিয়ে ওদেরকে আস্তে আস্তে ইয়ে করা হচ্ছে, হ্যাঁ, মানে ওদেরকে কোণঠাসা করা হচ্ছে। ওরা মানে নেই। এবং এইটাতে জায়নবাদীরা এটা খুশি হয় নাই। পার্টিশন প্ল্যান প্রত্যাখ্যান করছে তারাও, কিন্তু পার্টিশনের প্ল্যানটা তারা গ্রহণ করছে যে হ্যাঁ পার্টিশন করতে হবে প্রথম। মানে এই ল্যান্ড ডিস্ট্রিবিউশনটা তারা মানে নেই, কিন্তু পার্টিশনের আইডিয়া তাদের পছন্দ হয়েছে। কারণ এটাই হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য। আপনাদের একটা কথা বলে রাখি, জায়নবাদীদের কোনো গ্রুপ, এটা আমাদের লিবারেলরা যেটা সবচেয়ে বড় ভুলটা করে, আজকে আমি যার সাথে তর্ক করতেছিলাম, তারা মনে করে যে সমস্যাটা নেতানিয়াহু, সমস্যাটা লিকুদ পার্টি। কিন্তু মনে করে যে ইসরায়েলের যে লেফট অংশ বা জায়নবাদীর যে লেফট অংশ, তারা একটা সমাধান চায়। এটা এরকম একটা বিশ্বাস আমাদের মধ্যে আছে, কিন্তু এটা বোগাস। কারণ এটা একেবারে মানে প্রুফ করে দেওয়া সম্ভব, মানে যতভাবে সম্ভব নথিপত্র দিয়ে, যে আপনার জায়নবাদের কোনো গ্রুপ, মানে প্রত্যেকটা গ্রুপ গ্রেটার ইসরায়েলে বিশ্বাস করে। গ্রেটার ইসরায়েল বলে তারা হিস্টোরিক্যাল পুরো ফিলিস্তিন ল্যান্ড, শুধু তাই না, পার্শ্ববর্তী ইরাক, জর্ডান তো মানে ইস্ট ব্যাংক, ওয়েস্ট ব্যাংক আর ইস্ট ব্যাংক তো ওদেরই, এরকম মনে করে আর কি। তারপর আপনার এই যে লেবাননের একটা অংশ, সিনাই, গোলান হাইটস, এই যে জায়গাগুলো সবটাতেই এই সবগুলোকে তারা নিজেদের মানে ওই যে পুরাতন যে 2000 বছর আগের ওই ভূমি মনে করে। কিন্তু পার্টিশনটা তারা আপাতত মেনে নিচ্ছে, কারণ তারা মনে করে যে এটা হলো আন্তর্জাতিক একটা স্বীকৃতি। কিন্তু সেটা আবার ওই 35% ল্যান্ডে হবে না, আরও বেশি লাগবে, এটাও তাদের প্রস্তাব আছে। ফলে তারা 42 সালে বাল্টিমোরে কনফারেন্স করতেছে আমেরিকায়, ঠিক আছে? ওখানে বলা হয়েছে, ওখান থেকে থ্রেট দেওয়া হচ্ছে ইয়েদেরকে, খেয়াল বুঝেন, জায়নিস্টরা বাল্টিমোরে কনফারেন্স করে থ্রেট দিচ্ছে ওয়ার্ল্ড লিডারদেরকে যে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিলে এখনই নেন, অথবা আমরা আমাদের মতো করে করবো যা করা হয়। এবং ওখান থেকে ওরা সিদ্ধান্ত নিচ্ছে ওই যে ম্যাক্সিমাম টেরিটরি, ম্যাক্সিমাম পপুলেশন, এটা হচ্ছে ম্যাক্সিমাম টেরিটরি, ম্যাক্সিমাম ইহুদি পপুলেশন, এটা হচ্ছে বেন গুরিয়ানের ফিলোসফি। ওই যে মানে ইসরায়েল, ওই যে হার্জেল ওয়াইজম্যানের পরে থার্ড যে ব্যক্তি ইসরায়েলের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, সে হচ্ছে বেন গুরিয়ান, প্রথম প্রধানমন্ত্রী। এবং উনি কিন্তু ওই যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণাটা করতেছে, হ্যাঁ, এলো ডেভিড বেন গুরিয়ান, আসছে বোধহয় ইউক্রেন থেকে না কোথা থেকে। নাম কিন্তু বেন গুরিয়ান না, ওই যে হিব্রু নাম দিতে হবে, কারণ এসে নাম বদলাইছে। এরা কিন্তু সব নাম বদলাইছে, গোল্ডা মেয়ার থেকে শুরু করে যতগুলো চেনেন, এরিয়াল শ্যারন, ওইটা কি বস্কি রাশিয়ান নাম আর কি, এর সব এসে নাম বদলাইছে কেন? কারণ আমাদেরকে এই ভূমির মতো হিব্রু হইতে হবে। এরা কোনোটারই এই নাম না, সবই খুব কঠিন নাম, মানে ইয়ের নাম আর কি। তো বেন গুরিয়ানদের হচ্ছে যে 42 সালে ওরা সিদ্ধান্ত নিচ্ছে বাল্টিমোর কনফারেন্সে যে আমরা এটাকে হটাই দিব, এই স্থানীয় জনগোষ্ঠীদেরকে আমরা হটাই দিব, এর অন্য কোনো কথা নেই, নো ইফস অ্যান্ড বাটস। এবং ওখানে যারা খুব গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন তারা বলছে, আমি সবগুলো নাম আমার মনে নাই, এরা বলতেছে যে আরে ভাই এটা কি মগের মূল্য নাকি, আমরা কি এখানে ছেলে খেলা খেলতে আসছি? পৃথিবীর কোথাও ওরা বলছে আমরা তো এখানে কলোনিয়াল শক্তি হিসেবে আসছি। একদম ভাই বিশ্বাস করেন এই ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি আমি আপনার দেখাতে পারবো, নূর মাসালার বই পড়েন, নূর মাসালার একটা খুব বিখ্যাত বই আছে ট্রান্সফার নিয়ে আর কি। ওরা বলছে পৃথিবীর কোথাও কলোনিয়াল শক্তি গেছে এবং স্থানীয় জনগোষ্ঠী তাদেরকে দিচ্ছে, আপনার ফুল দিয়ে বরণ করছে, ইতিহাস আছে, তাহলে এখানে এত করা মানে আপনারা এত ভনিতা করছেন কেন? আমরা এটাই করতে যাচ্ছি। সেটা কি? আমরা ওদেরকে তাড়াই দিতে যাচ্ছি। এবং আরেকজন লোক, এই যে আপনার বেগিন শ্যারন, অর্থাৎ ইসরায়েলের যে সেকুলার রাইট, ইসরায়েলে কিন্তু ডানপন্থীদের অনেক আছে, ধর্মীয় ডানপন্থী, সেকুলার ডানপন্থী। লিকুদ যে ধারাটা, এটা হচ্ছে সেকুলার ডানপন্থী ধারা। আর বেন গুরিয়ানদের যে ধারাটা, রাবিন, বেন গুরিয়ান, এদের যে ধারাটা, মানে এরা হলো লেফট সেকুলার আর হলো রাইট সেকুলার। আর ধর্মীয় পন্থীগুলো তো আছে। তো জেবুটিনস্কি নামে এক লোক, ইনি হচ্ছেন এই যে রিভিশনিস্ট যে ধারা, মানে এই যে কি আমাদের নেতানিয়াহুদের যে এই ধারাটার গুরু। সে বলতেছে যে
মানে বেনগুরিয়ানদেরকে সে অ্যাটাক করতেছে, কারণ বেনগুরিয়ানরা একটু ভাষায় একটু ওই পর্দাটা রাখতে চায়, কিন্তু সে হচ্ছে যে কোনো পর্দা রাখবে না। তার একটা বিখ্যাত প্রবন্ধ আছে, খুব ছোট প্রবন্ধ, কিন্তু ইসরায়েল আজকে কী করতেছে বুঝতে গেলে আপনাকে ওই প্রবন্ধটা কাজে আসবে। প্রবন্ধের নাম হচ্ছে আয়রন ওয়াল। এই যে গাজায় আমরা ওয়াল উঠতে দেখতেছি, কিন্তু ওখান থেকে আসতেছে। কী বলছে? বলছে যে আয়রন ওয়াল, আয়রন ওয়াল। আয়রন ওয়ালে সে বলতেছে যে আমাদের মধ্যে যারা ভেজিটেরিয়ান, মানে ইয়েদেরকে খোটা দিচ্ছে, যারা হচ্ছে অহিংসবাদী এই ভেজিটেরিয়ান, আর যারা বেয়ানটপন্থী, এই দুই পক্ষের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে এক পক্ষ যা করার নিজেরাই করতে চায়, আরেক পক্ষ এটা ব্রিটিশদের দিয়ে করাতে চায়। এই হচ্ছে পার্থক্য। সো ভায়োলেন্স এবং এথনিক ক্লিনজিং ইজ সো ফান্ডামেন্টাল। এটা কিন্তু কীভাবে করবো, এটাকে ভেজিটেরিয়ানদের মতো করে করবো নাকি এই যে বেয়ানটপন্থীদের মতো করবো, সেটা নিয়ে তর্ক। কিন্তু জায়ান, এর বাইরে কোনো জায়ানবাদ নাই। এই হচ্ছে তার ওই আয়রন ওয়ালের প্রবন্ধের ইয়ে। এবং এটা বেগিন থেকে শুরু করে, শ্যারন থেকে শুরু করে যে নেতানিয়াহুকে এক্সট্রিমলি প্রভাবিত করছে আজকের ইসরায়েল আয়রন ওয়ালের ওই জেবোটিনস্কি রিলিজ। এবং আমি এই লোকটাকে পছন্দ করি। কেন পছন্দ করি? মানে এই কারণে না যে সে যা করছে ভুল বুঝেন না, আমি পছন্দ করি কারণ জায়ানবাজের যে লেফট অংশ নিয়ে আমাদের অনেকের মধ্যে, আমাদের অনেক বন্ধুদের মধ্যে মনে করে যে, যেমন আমাদের বন্ধু বলছে যে রাবিন তো তার কম বয়সে সংগ্রাম করছে, বড় বয়সে এসে মিল করতে চাইছে। এই যে ভুল পারসেপশন যে ইসরায়েলের লেফটরা, সেকুলার লেফটরা একটা সমাধান চায়, এই ভুল পারসেপশন এই জেবোটিনস্কি হচ্ছে সেই ব্যক্তি যে ভেঙে দিচ্ছে যে আমাদের ভেজিটেরিয়ান আর আমাদের বেয়ানটপন্থী এই দুই পক্ষের মধ্যে এই হচ্ছে পার্থক্য, যে আসলে এক্সিকিউটটা কে করবে, আর কিছু না। ওকে, এখন 42-এ ওরা তো থ্রেট দিচ্ছে ওয়ার্ল্ড লিডারদেরকে যে কোনো হাঙ্কি পাঙ্কি করেন না, বলেন কী করবেন, আমাদের হাতে সময় নেই। কিন্তু যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এবং সময়টা খুব টালমাটাল, ফলে ওরা 42 সালেই তো খেলানো শুরু করতে চায়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে একটু ওদের ইয়েটা পিছায় গেছে। ফলে 45 পর্যন্ত এই যুদ্ধের দামামা বাঁচতেছে। এবং শেষ দিকে ব্রিটেনে এসে আপনার তখন জাতিসংঘের বয়স মনে 2 বছর হয়েছে, 46-47 সালে, মানে যখন সে জাতিসংঘের কাছে ইয়ে করতেছে, ফিলিস্তিন ইয়েটা ছেড়ে দিচ্ছে যে আচ্ছা আমরা ভাই উই আর ডান, এবার জাতিসংঘের ব্যাপারটা দেখবে, তখন জাতিসংঘের বয়স হলো 2 বছর, ঠিক আছে। এবং তখন মেম্বার কান্ট্রি হলো 56টা, বেশিরভাগ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তখন জাতিসংঘের মেম্বার না। এই সময় সে যে প্রবলেমটা সে ক্রিয়েট করছে ব্রিটেন তার এই বালফোর ঘোষণা এবং 30 বছর শাসনের মধ্যে দিয়ে, এবং সেইটা প্রবলেমটা সলভ করতে পারতেছে না, মানে চায় না, সে এখন বলছে জাতিসংঘ সমাধান করবে, আমরা জানি না। জাতিসংঘ কী করবে? জাতিসংঘ হচ্ছে একটা কমিটি করে দিচ্ছে, ইউএন স্কপ কমিটির নাম, মানে ইউনাইটেড নেশন স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন। ওইখানে 11 সদস্যের 11টা কান্ট্রি, মেম্বার কান্ট্রি, ওটার স্পেশাল কমিটি, এবং তারা প্যালেস্টাইন ভিজিট করতে গেছে। ওখানে আমাদের ইন্ডিয়া আছে, ইরান আছে, যুগোস্লাভিয়া আছে, আর আরও অন্যরা আছে। এরা ওখানে গিয়ে টিয়ে দেখছে এবং ওরা বলছে ইন্ডিয়ার তখন নেহরুর ইয়েটা প্রভাবশালী, তো এরা ইউএন স্কপের একটা অংশ বলে যে পার্টিশন হবে না, পার্টিশন হলে সমস্যা। এটা হলো নেহরুর একটা প্রভাব ছিল এখানে। কিন্তু ইউএন স্কপের ওভারঅল সেন্টিমেন্ট হচ্ছে যে পার্টিশনই ইয়ে করতে হবে। তো উনি হচ্ছে আপনার, ওরা হলো ওই কমিটিতে 3টা প্রস্তাব দিচ্ছে। এক হচ্ছে সবার জন্য এক রাষ্ট্র, ইহুদি ফিলিস্তিনি মিলে এক রাষ্ট্র, এটা হলো একটা প্রস্তাব ইউএন স্কপের। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে 2 জাতির এক রাষ্ট্র, অভিন্ন রাষ্ট্র কিন্তু 2টা জাতি, এরা যে 2টা আলাদা জনগোষ্ঠী, এরা স্বীকৃতি থাকবে কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে হবে। আর তৃতীয় প্রস্তাব হচ্ছে পার্টিশন, মানে কমপ্লিট পার্টিশন, 2টা আলাদা রাষ্ট্র। এই হলো ইউএন স্কপের 3টা ইয়ে আর কি। তো ইউএন স্কপের মধ্যে ওই 3টা কান্ট্রি, ইন্ডিয়া, ইরান আর আপনার যুগোস্লাভিয়া, এটা বিরোধিতা করছে যে না, দিস ইজ গোয়িং টু বি, মানে এটা ডেভাস্টেটিং হতে যাচ্ছে, এটা করেন না। কিন্তু ওদের ফলে, এই আপত্তির ফলে আরেকটা উপকমিটি গঠন করা হয়েছে, মানে এই স্পেশাল কমিটির মধ্যে আরেকটা উপকমিটি গঠন করা হয়েছে, যারা আবার এগেনস্ট, মানে পার্টিশনের বিরুদ্ধে বলছে। এবং শুধু পার্টিশনের বিরুদ্ধে না, তারা আরেকটা অনেক ভাইটাল প্রশ্ন তুলছে, সেটা হচ্ছে জাতিসংঘের এখতিয়ার সংক্রান্ত প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন, যে জাতিসংঘের কি এখতিয়ার আছে কিনা সাধারণ পরিষদে এইটা সেটেল করার জন্য। এই প্রশ্ন ওই যে ইউএন স্কপের মধ্যে যখন ডিভাইডেশন তৈরি হয়েছে প্রশ্নে, ফিলিস্তিন প্রশ্নে, তখন আরেকটা যে স্পেশাল কমিটি হয়েছে, তারা বলছে যে পার্টিশন হবে কি হবে না তো পরের, আগে বলেন যে ইয়ের কি এই এখতিয়ার আছে কিনা জাতিসংঘে, তারা এই প্রশ্ন তুলছে। সুতরাং ওরা বলছে যে ওদের রেকমেন্ডেশন হচ্ছে যে যেহেতু জাতিসংঘের এখতিয়ার আছে কিনা এটা আমরা পরিষ্কার না, মানে আইনি এখতিয়ার আছে কিনা, সুতরাং এটাকে আইসিজের কাছে ফরওয়ার্ড করে, অর্থাৎ এই যে আন্তর্জাতিক আদালত, বিচার আদালত, এর কাছে ফরওয়ার্ড করে। এটা হয়নি। এখন আন্তর্জাতিক বিচার আদালতের কাছে দিলে কী হইতো, কি গোড়ার ডিম হতো জানি না, হয়তো একই হতে পারতো, কারণ এরাই তো সব কন্ট্রোল করে। কিন্তু ওই সময় একটা খুব আন্তর্জাতিক আইন প্রশ্ন, আমাদের আন্তর্জাতিক আইন নিয়ে আসে তৃতীয় আলাপ, মানে তৃতীয় পর্বে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা উঠছিল। কারণ আপনারা জানেন যে জেনারেল অ্যাসেম্বলি, মানে সাধারণ পরিষদের যে সমস্ত সে রেজলিউশন পাস করে, এগুলো কিন্তু এগুলো সব নন বাইন্ডিং,
আজকে পর্যন্ত। এগুলো নন বাইন্ডিং মানে এগুলো কোনো আইনি বাধ্যবাধকতা নাই। ওইখানে ওই ধরেন আমরা এই যে জেনারেল অ্যাসেম্বলি আমরা বললাম যে এটা হওয়া উচিত, এটা মানে হচ্ছে এটা দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বোঝা গেল যে আমরা এটা কীভাবে দেখি। দ্যাট ডাজেন্ট মিন যে এটাই হইতে হবে, কারণ এটা সিকিউরিটি কাউন্সিল যখন এটাকে টেক আপ করবে এবং একটা সিদ্ধান্ত, তখন এটা হবে বাইন্ডিং। এর আগ পর্যন্ত এটা নন বাইন্ডিং। এখন খেয়াল করে দেখেন, আমি যেহেতু এটা নিয়ে একটা বই লিখছি, ওটা এখনও পাবলিশ হবে, ওখানে একটা ক্যাপশন আমি দিচ্ছি যে ইসরায়েলের প্রশ্নবিদ্ধ নরবরে ভিত্তি। সেটা কি? সেটা হচ্ছে ইউএন অ্যাসেম্বলি, জেনারেল অ্যাসেম্বলি বলে দিল ইউএন স্কপের পার্টিশনটাইকে সে পিক করছে। সে পিক করে বলছে যে 55% উইল বি ইহুদি রাষ্ট্র, 42% উইল বি আরব রাষ্ট্র, প্যালেস্টাইন রাষ্ট্র নয়। তবে এটা বেটার বালফোর ঘোষণাচ্ছে, কারণ বালফোর ঘোষণাতে তো আরব কথাটাই ছিল না, এখানে আমাদের আরব রাষ্ট্র বলা হচ্ছে। 55-42, আর যে 3% এটা থাকবে ইন্টারন্যাশনাল করিডর, এই যে জেরুজালেম, এটা কারণ না। এখানে হ্যাঁ এখানে থাকবে, এখানে যারা ইহুদি আছে, যারা মুসলমান আছে, খ্রিস্টান আছে থাকবে, কিন্তু এইটা কোনো সার্বভৌমত্বের আন্ডারে দেওয়া হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল জাতিসংঘের আন্ডারে থাকবে। এই হলো মানে ইউএন পার্টিশন প্ল্যান, যেটা কিনা রেজলিউশন 181 মনে হয়। কারণ খেয়াল করে দেখেন, এইটা তো একটা প্রস্তাব এবং নন বাইন্ডিং। ইসরায়েল যখন সোকল্ড, এই যে জন মিয়ার্সমায়ার কথা আমি বলতেছিলাম আপনারা আসার আগে, এই ধরনের লিবারেলদের যে সমস্যা, আই রেসপেক্ট হিম, কিন্তু এই ধরনের লিবারেলদের যে সমস্যা চট করে বলে বসলো যে ইসরায়েলের ইন্ডিপেন্ডেন্স। ইসরায়েলের ইন্ডিপেন্ডেন্স বলতে কোনো ব্যাপার নয়, ইসরায়েল এক রাষ্ট্র ঘোষণা করছে 48 সালে। ইন্ডিপেন্ডেন্সটা পরে ইসরায়েল, খেয়াল করে দেখবেন ইসরায়েল হচ্ছে টোটাল তার হিস্ট্রিতে, জায়নবাদীরা বলছে আমরা একটা কলোনিয়াল শক্তি, কোনো গোপন করে না, ওদের প্রত্যেকের লেখার একদম আপনি পাবেন, এটা একদম তত্ত্বগুরু যারা আছে শুরুর দিকে সবাই এটা বলছে আমরা একটা কলোনিয়াল শক্তি। কিন্তু 40-এর দশকের পরে পৃথিবীর তো হাওয়া বদলে গেছে, অনেকগুলো আপনার নতুন নতুন স্বাধীনতা যুদ্ধ হচ্ছে, মানে কলোনিয়াল বললে আর গর্ব করা যাচ্ছে না, যেটা 19 শতকে বা 20 শতকে যাইতো, এখন এসে এটাকে নিন্দা করা হয়, কারণ পৃথিবী থেকে কলোনি উঠে যাচ্ছে আর ওরা কলোনি করতে যাচ্ছে। তখন ওরা একটা ল্যাঙ্গুয়েজ বানাইলো যে ইন্ডিপেন্ডেন্স আমাদের, কিন্তু ওদের যেটা আপনি দেখবেন শুরুতে এটা হচ্ছে মানে এস্টাবলিশমেন্ট অফ স্টেট, এটা ইন্ডিপেন্ডেন্স ঘোষণা নয়, ওরা রাষ্ট্র ঘোষণা করতেছে। তো রাষ্ট্র ঘোষণায় ওরা 3টা ডকুমেন্টকে রেফার করছে। ইসরায়েলের যে প্রিএম্বলটা যদি আপনারা দেখেন, ইন্টারনেটে পাওয়া যায়, 3টা ডকুমেন্ট কী কী? বালফোর ডিক্লারেশন, লিগ অফ ম্যান্ডেটের ওই যে 21 সালে এটা আমি বলতে ভুলে গেছি, লিগ অফ ম্যান্ডেটও কিন্তু বালফোর ডিক্লারেশনকেই বৈধতা দিয়েছে, মানে লিগ অফ নেশনস, তখন তো লিগ অফ নেশনস ছিল, কারণ ওইটা দিয়েছে। আর থার্ড ডকুমেন্ট হচ্ছে ইউএন পার্টিশন প্রস্তাব। এই 3টা হচ্ছে তার লেজিটিমেশনের, আর সে তো গড মানে প্রতিশ্রুতি, এগুলো তো আছে, এটা তো তার মানে ইয়ের মধ্যে আছে, কিন্তু তার আন্তর্জাতিক দলিল হচ্ছে এই 3টা। আর খেয়াল করে দেখেন প্রথম 2টা দলিল, ওখানে কোনো ইহুদি রাষ্ট্রের কথা বলা নাই। আপনি আমাকে আইসা যতই বলেন যে আমরা তো ন্যাশনাল হোমল্যান্ড মানে রাষ্ট্রই বুঝাইছি, কিন্তু সরাসরি আপনি ডকুমেন্টে বলেন নাই, একমাত্র পার্টিশন প্ল্যানেই সরাসরি রাষ্ট্র কথাটা আসলো। তার মানে ধরা যায় যে ইসরায়েল রাষ্ট্র হওয়ার পেছনে জাতিসংঘের এই সাধারণ পরিষদের যে আপনার এই কী বলে, এই যে পার্টিশন প্ল্যান, এইটাই হচ্ছে তার প্রধান বৈধতা, সেইটাই হচ্ছে কি একটা নন বাইন্ডিং ডকুমেন্ট। আজকে পর্যন্ত ইসরায়েল এটার উপর দাঁড়ায় আছে, ঠিক আছে? ওকে, এখন এটা খুব মজার জিনিস, যে মজার মানে ট্র্যাজিক, যে 48-এর মে মাসে ইসরায়েল রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে নিজেকে, আর 15ই মে মনে হয়, আর ব্রিটেন বলছে আমরা 14ই মে ট্রুপস সরায় নিয়ে যাব। হ্যাঁ, 47-এর নভেম্বরে ইসরায়েল মানে জাতিসংঘ পার্টিশন প্রস্তাব দিচ্ছে, আর মে পর্যন্ত তাহলে কয় মাস? 6 মাস রাষ্ট্র তখনও হয় না ইসরায়েল। কী করছে তারা, যে ওই নভেম্বর থেকে মের আগ পর্যন্ত 4 লক্ষ ফিলিস্তিনিকে অলরেডি মানে টোটাল 48-এ যেটাকে নাকবা বলা হচ্ছে, সেখানে টোটাল 10 লক্ষ জনগোষ্ঠী ফিলিস্তিনকে তারা 8 লক্ষকে জাস্ট ভাগাই দিছে, বিভিন্ন ইয়েতে মেরে ফেলছে, ভাগাই দিছে, এটা হচ্ছে নাকবা 8 লক্ষ। আর 531টা গ্রাম, টোটাল গ্রাম মনে হয় 900টার মতো, তার মধ্যে 531টা গ্রামকে জাস্ট আপনার ধুলায় মিশাই দিছে। এটা হচ্ছে পুরো 48-এর নাকবা। কিন্তু তার মধ্যে ইসরায়েল হওয়ার আগে হচ্ছে এই 8 লাখের 4 লাখ চলে গেছে ইসরায়েল হওয়ার আগে, 200 গ্রাম হলো ইসরায়েল হওয়ার আগে, বুঝতে পারছেন? তখন কিন্তু ব্রিটেন বলছে আমরা 14ই মে চলে যাব, যায় না, ব্রিটেন উপস্থিত। এখন এই যে 48-এর যুদ্ধের ব্যাপারে বলা হয় যে আরব রাষ্ট্র এবং ইসরায়েল একটা প্রধান হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, কেন? কারণ আরবরা আমাদেরকে অ্যাটাক করছে এবং আমাদের সেলফ ডিফেন্স। এই যে বোগাস কথাটা, এটা কিন্তু ইসরায়েলের বেনি মরিস সহ এরা পরে দেখা যাচ্ছে যে দিস ইজ বোগাস এবং একটা ওভার হাইপড ফুলানো ফাঁপানো কথা। কেন? কারণ ব্রিটেন ট্রুপস সরানোর একদিন আগ পর্যন্ত কোনো আরব রাষ্ট্র ঢোকে না ইসরায়েল। অন দ্য আদার হ্যান্ড ব্রিটেনের উপস্থিতি ওরা তো এথনিক ক্লিনজিং চালাচ্ছে। আরব রাষ্ট্রগুলো অপেক্ষা করতেছে, আরব লীগ গঠিত হয়েছে 44 সালে, আরব রাষ্ট্র অপেক্ষা করতেছে কবে ব্রিটেন যাবে আমরা ঢুকবো, কারণ আমরা তো অন্তত ব্রিটেনকে করতে পারি না, ব্রিটেন থাকতে তো আমরা এটা করতে পারি না। হ্যাঁ, এখন
সেইটা ব্রিটেন গেলে পরে করবো, এবং ব্রিটেন চলে গেল 14 মে, তারপর আরব রাষ্ট্রগুলো জুটলো। 1 নম্বর এটা হচ্ছে যে 48-এর কেন আমি এটাকে যুদ্ধ বলতে চাই না, কেন আমি এটাকে বলি যে এথনিক ক্লিনজিং। 1 নম্বর কারণ হচ্ছে এইটা, যে সে আসলে আরবদের অ্যাটাক হয়েছে। প্রথমত হচ্ছে যে আপনি তো 4 লক্ষ লোককে, ফিলিস্তিনিকে এইসব রাষ্ট্রে আগেই পুশ করছেন। ওরা কী করবে? ইন্ডিয়া আমাদের এখানে ইন্টারভেন্ট করে নাই 71-এ। ন্যায্যতা কী ছিল? যে 1 কোটি লোককে তুমি পাঠাই দিচ্ছ, এই তো। ওকে, এখন দ্বিতীয় কারণ হচ্ছে যে 48 সালে পার্টিশন প্ল্যানে আপনি 55 ভাগ জমি পাইছেন ইহুদি রাষ্ট্র হিসেবে। আপনি নট ইনাফ, 35 ভাগ তো মানেনি নেই তখন, এখন 55 ভাগকে মানতেছে না জায়নবাদীরা, কারণ ওদের হচ্ছে ম্যাক্সিমাম টেরিটরি। ভায়াবল ইসরায়েল রাষ্ট্র হওয়ার জন্য 55 ভাগ জমি যথেষ্ট না, অন্তত 80 ভাগ জমি লাগবে। ঠিক আছে, সুতরাং পার্টিশন প্ল্যান ভালো, 55 ভাগ পাওয়া গেছে, বাকিটা আমরা আদায় করব, এবং ওই আদায় করার প্রক্রিয়া হচ্ছে এইটা। এখন যে 80 ভাগকে ওরা ইসরায়েল বলছে, ওই ইসরায়েলের কোনো অংশে কোনো আরব রাষ্ট্র, মিশর সামান্য চেষ্টা করা বাদে অন্য কেউ ঢোকার চেষ্টা করে না। এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। তাহলে তারা কোথায় ঢুকছে? আরব রাষ্ট্রগুলোর এনগেজমেন্ট কোথায় ছিল? যে 20 ভাগকে আপনি তখনও ইসরায়েল বলছেন না, ওই 20 ভাগে হচ্ছে যা করার চেষ্টা করতেছে। দ্বিতীয় কথা হচ্ছে এরা তো, আপনি তো ওদের দিকে পুশ করছেন ফিলিস্তিনিরা, ফলে ওরা তো এখানে ইন্টারভেন করবে। এবং তৃতীয় কথা হচ্ছে ওরা তো ব্রিটেন থাকা পর্যন্ত ওরা একদিনও ঢোকে না। ফলে 48-এর যুদ্ধ নিয়ে কিন্তু মানে এইটাই কিন্তু এখনও পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড যে এই যে কীভাবে ইসরায়েল ন্যায্যতা পায়, এটা কিন্তু একটা জায়গা যে ওকে ইসরায়েল খারাপ করছে, মানে যারা ইভেন লিবারেল তারা কী বলে ইসরায়েল খারাপ করছে, ইসরায়েল একটা এই শক্তি, সেটা আমরা জানি। কিন্তু 48-এ তোদেরকে আক্রমণ করা হয়েছিল, কী করবে? এই কথাগুলো কিন্তু এই মিথ থেকে আসে, এবং এই মিথগুলো ভাঙা শুরু হয়েছে ফিলিস্তিনিরা অনেকদিন আগে থেকেই বলে আসছে। কিন্তু ফিলিস্তিনিরা বললে তার হবে না, ফিলিস্তিনিরা তো মানুষই না। ইসরায়েলি হিস্টোরিয়ানরা 80 সালের পর থেকে বলা শুরু করছে, যখন ওদের আর্কাইভগুলো ওপেন করা হয়েছে, এবং যাদেরকে যে নিউ হিস্টোরিয়ান বলি আমরা। আজকে নিউ হিস্টোরিয়ানদের আমরা অনেক সমালোচনা করি, যেমন বেনি মরিস পরে পোল্টি নিচ্ছে। বেনি মরিসের পরে কিন্তু বেনি মরিস বলছে যে আমি যা বলছি বইয়ের মধ্যে সব কথা ঠিক, কিন্তু তখন আমি মনে করতাম ওটা খারাপ করছে ইসরায়েল, এখন মনে করি ঠিক করছে। এই হলো বেনি মরিস। কিন্তু এরা ইম্পর্টেন্ট এই কারণে যে এই যে ইসরায়েল ন্যারেটিভে হারা শুরু করছে পৃথিবীতে, এটা কিন্তু শুরু হয়েছে ওই 80 সালের পর থেকে। এরা আগ পর্যন্ত একচেটিয়াভাবে সেলফ ডিফেন্স, ইন্ডিপেন্ডেন্স, এগুলোই হচ্ছে আপনার একটা কমন সেন্স হিসেবে কাজ করছে। ওকে, এখন আমরা সামনে আগাই যে 48-এই আপনি খেয়াল কি 100% ওরাই তো পৃথিবী নিয়ন্ত্রণ করে, কিন্তু মানে প্রচুর ইয়াং পোলাপান, এবং এখন আক্রমণ করতেছে সেলফ ডিফেন্স। আমি বলবো যে প্রথম ইন্তিফাদা 87 সালের পরে এসে ন্যারেটিভটা চেঞ্জ হওয়া শুরু করছে, রাতারাতি ফিলিস্তিনের পক্ষে আসা শুরু করছে। অস্ট্রেলিয়া সেটাকে আবার মানে ইয়ে করেছে, সেটা আমি বলবো যে পরে। ওকে, এখন একটা বই আছে, বইটার নাম হলো ইসরায়েল ইন সার্চ অফ ওয়ার। ভদ্রলোক ইসরায়েলি, নামটা মনে নেই। উনি দেখাচ্ছেন যে ইসরায়েলের ইতিহাসে 2 ধরনের যুদ্ধ করে বলে, একটা হলো ওয়ার অফ চয়েস, আর একটা হচ্ছে ওয়ার অফ নো চয়েস। মানে ওরা নিজেদের ন্যায্যতা প্রতিষ্ঠা করে এইভাবে যে এই যুদ্ধটায় আমার কিছু করার ছিল না, এটা আমার সেলফ ডিফেন্সের যুদ্ধ। আরেকটা যুদ্ধ হচ্ছে ওয়ার অফ চয়েস, মানে যেটা আমি পিক করছি, এই যুদ্ধটা আমি করবো। কিন্তু ওই বইটার মধ্যে উনি দেখাচ্ছেন যে 48 সাল থেকে আজকে পর্যন্ত ইসরায়েলের প্রত্যেকটা যুদ্ধ, ভদ্রলোক কিন্তু ইসরায়েলি, এবং আমি বেশি এই সমস্ত ক্ষেত্রে আমি ফিলিস্তিনিদের কাছ থেকে অনেক শিখছি, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমি ইসরায়েলি এগুলো পিক করছি এই জন্য যে ডেফিনেটলি আপনারা বুঝতে পারেন যে এটা গুরুত্বটা কেন। তো উনি দেখাচ্ছেন যে ইসরায়েলের প্রত্যেকটা যুদ্ধ, যেমন 56 সালে, তুমি 48 সালে জন্ম হয়েছে একটা দেশ, 8 বছর এখনো শুক্র রাষ্ট্রদিন, তুমি হচ্ছে 56 সালে সে তো ফ্রান্স আর ইংল্যান্ডের সাথে মিলে মিশরের সাথে যুদ্ধ লাগাই দিচ্ছে না। 56 সাল থেকে সে যুদ্ধ করেছে, 67 সাল তো সে মানে 6 দিনের যুদ্ধ যেটাকে বলা হয়, বিখ্যাত যুদ্ধ। আচ্ছা, এইটুকু বলি যে 48 থেকে 67 এই যে মাঝখানে সময়টুকু, আপনি তো 8 লক্ষ লোককে ভাগাই দিচ্ছেন, কিন্তু কিছু লোক তো রয়ে গেছে ফিলিস্তিনি, তারা রয়ে গেছে ওই যে ইসরায়েল টেরিটরির মধ্যে, 78 ভাগ যে ইসরায়েল বা 80 ভাগ যে ইসরায়েল, তার মধ্যে এদেরকে তো আপনি নাগরিকত্ব দিতে হবে। দিচ্ছে, কিন্তু আবার কীভাবে সিস্টেমেটিক্যালি ইয়ে করছে সেটা অন্য ইতিহাস। তো এদের জন্য দেখেন, খেয়াল করে দেখেন, ইসরায়েলের মধ্যেই ধরেন আজকে বাংলাদেশে মার্শাল ল জারি করা হলো আজকে, তো মার্শাল লটা হচ্ছে বলে দিবে সরকার যে এই সময়ের মধ্যে বা এই টেরিটরির মধ্যে মার্শাল ল অ্যাপ্লিকেবল। এইটাই মার্শাল লর কমন সেন্স, তাই না? এই টেরিটরির মধ্যে ইসরায়েল একটা এখানে নজির সৃষ্টি করছে, জানি না আইন ইয়েরা ভাইরা হচ্ছে এগুলো ভালো ব্যাখ্যা দিতে পারবে। 78 ভাগ যে জমি, সেখানের মধ্যে যারা ইসরায়েলি আছে তারা ওই মার্শাল লর অন্তর্ভুক্ত না, কিন্তু ফিলিস্তিনিরা ওইটার অন্তর্ভুক্ত। হ্যাঁ, মানে হচ্ছে ইসরায়েলি মার্শাল ল, মানে একই টেরিটরির মধ্যে, এটা টেরিটরিকে টার্গেট করছে না, এটা রেস দিয়ে পিপল, কোন আপনি আরব নাকি আপনি ইহুদি, তাইলে আপনি মার্শাল লর মানে মধ্যে পড়লেন নাকি পড়লেন, এটা তারা 20 বছর চালাইছে, 48 থেকে 67 পর্যন্ত।
67 যুদ্ধে যখন সে বাকি 20 ভাগ যে জায়গা, এই যে দেখেন 2 রাষ্ট্র আসতেছে কথাটা, ওয়েস্ট ব্যাংক আর গাজা, পশ্চিম তীর আর গাজা। আচ্ছা, পশ্চিম তীর মানে তো আসলে জর্ডান নদীর পশ্চিম তীর। পশ্চিম তীর বলতে তো কোনো একটা জায়গা নেই, পশ্চিম তীরের মধ্যে অনেকগুলো জায়গা আছে, যেমন হেব্রন আছে। হেব্রনের আদি নাম হচ্ছে আল খলিল, যেখানে আমাদের ইব্রাহিম আলাইসাল্লামের রওজা মুবারক আছে বলে ধারণা করা হয়। হ্যাঁ, তো পরে ওরা এসে নাম দিচ্ছে হেব্রন। এই যে নাবলুস, হেব্রন, তারপর জেরিকো, এই যে জায়গাগুলো ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন জায়গা, এগুলো সবই খুব বিখ্যাত জায়গা, কিন্তু পুরোটাকে অ্যাজ এ হোল ওয়েস্ট ব্যাংক বলা হয়। এই ওয়েস্ট ব্যাংক আর গাজা 48 সালে ওয়েস্ট ব্যাংক জর্ডানের নিয়ন্ত্রণে আর গাজা মিশরের নিয়ন্ত্রণে চলে গেছে। কিন্তু 67 6 দিনের যুদ্ধের মধ্য দিয়ে আপনার ওই বাকি 20 ভাগও ইসরায়েল নিয়ে নিছে। শুধু তাই না, মিশরের যে সিনাই উপদ্বীপ আর সিরিয়ার যে আপনার গোলান মালভূমি, এটাও সে নিয়ে নিছে। অর্থাৎ টোটাল হিস্টোরিক বা ঐতিহাসিক ফিলিস্তিন তো সে নিছেই নিজের, আরও নিয়ে নিছে। তখন ইলান পাপ্প মজা করে বলছে যে গ্রেট মানে মিনি এম্পায়ার হয়ে গেল ইসরায়েল। মানে তার যে ইম্পেরিয়াল যে খাসলত, এটা 67 সালে প্রথম টের পাওয়া গেল যে সে শুধু ওই হিস্টোরিক ফিলিস্তিন না, আরও ওই সমস্ত অঞ্চল নিয়ে নিবে। ঠিক আছে, ওকে। এবার 67 যুদ্ধে সে খুব অনায়াসে 6 দিনেই সে জিতে গেছে, এবং এবার সে মানে পুরা ইসরায়েলি সমাজ আপনার একটা অন্য ধরনের উন্মাদনার মধ্যে আছে, বিকজ তারা একটা পুরা ল্যান্ডটা তাদের। এখন আসেন কেন 2 রাষ্ট্র হবে না, এবং 2 রাষ্ট্র নিয়ে যত কথা আছে। 2 রাষ্ট্র মানে কি? 78 ভাগ যে ভূমি আপনি ইসরায়েলকে দিয়ে দিচ্ছেন, মানে ইসরায়েল নিয়ে নিচ্ছে 48 সালে, যেটুকু বাকি ছিল ওয়েস্ট ব্যাংক আর গাজা, 2 রাষ্ট্র তত্ত্বের প্রস্তাব হচ্ছে এইটুকু জায়গা ফিলিস্তিনকে ছেড়ে দিতে হবে। এখানে একটা ফিলিস্তিন রাষ্ট্র হবে এই 20 ভাগে। ঠিক আছে, এবং পূর্ব জেরুজালেমও তার মধ্যে পড়বে, মানে পূর্ব জেরুজালেম, পুরো জেরুজালেম না, পূর্ব জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক আর গাজা মিলে হবে একটা ফিলিস্তিন রাষ্ট্র। এই হচ্ছে 2 রাষ্ট্র তত্ত্ববাদীদের বিশ্বাস। বাট প্রবলেম ইজ 67 সালে যুদ্ধের পরে ইসরায়েলের ইয়েরা কী বলতেছে, কৌশলগত কারণে আমরা 48 সালে আমাদের যে বিবলিক্যাল যে ল্যান্ড, তার থেকে দূরে ইসরায়েল রাষ্ট্রটা আমাদের প্রতিষ্ঠা করতে হয়েছিল। কোথায়? তেল আবিব। কিন্তু আসলে ইসরায়েল তো ওয়েস্ট ব্যাংক, ইসরায়েল তো ওয়েস্ট ব্যাংক, মানে এটা আমাদের জুডিয়া এবং সামারিয়া। হ্যাঁ, মানে জুডিয়া এবং সামারিয়া ওদের বিবলিক্যাল নাম। এই ওয়েস্ট ব্যাংক ছাড়া ইসরায়েলের কোনো মানে নেই। 1 2 হচ্ছে জায়নিজম কথার, জায়ন কথাটার মানে কি? জায়ন মানে জেরুজালেম। জায়ন কথাটার রূপক অর্থ আছে বেহেশত বা ইহুদি বেহেশত যাই বলে, কিন্তু এটা দিয়ে জেরুজালেম একটা পাহাড়ও বোঝায়। ওকে, সো জায়নিজমের জায়ন মানে আসলে অখণ্ড গ্রেটার জেরুজালেম। কিন্তু আপনি 2 রাষ্ট্র করতে হলে আপনাকে পূর্ব জেরুজালেম দিয়ে দিতে হবে ফিলিস্তিনকে, ওয়েস্ট ব্যাংক দিয়ে দিতে হবে। এবং ওই সময় একজন ধর্মীয় নেতা, ওনার নাম হলো রাব্বি কাহানে, উনি এসে ঘোষণা মানে একটা সমাবেশের মধ্যে এসে বলতেছে, এতদিন কোথায় ছিল আমার নাবলুস? এটা খুব মানে জায়গা আর কি, ওই জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা ওয়েস্ট ব্যাংকে। কোথায় ছিল আমার নাবলুস, কোথায় ছিল আমার জেরিকো, কোথায় ছিল আমার হেব্রন, আর কোথায় ছিল আমার গোলান হাইটস? এগুলো ছাড়া আবার ইসরায়েল হয় না। এগুলো তাদের একদম মানে আপনি যদি আজকে বলেন 2 রাষ্ট্র করতে হবে, তাহলে ওই যে একটা রাষ্ট্র, ওইটা অন্য কোনো নাম, অন্য কোনো কিছু হবে, ওটা জায়নিস্ট ইসরায়েল হবে না। কারণ ওয়েস্ট ব্যাংক হাতছাড়া মানে জায়নিজমের পতন, ফল অফ জায়নিজম। ফলে ওরা 67-তে বলছে যে হ্যাঁ 48-এ কৌশলগত কারণে আমাদেরকে অন্য দিক থেকে ইসরায়েলটা শুরু করতে হয়েছে, বাট ইসরায়েল ইজ ওয়েস্ট ব্যাংক। ওয়েস্ট ব্যাংক ছাড়া কোনো ইসরায়েল নাই, এবং জেরুজালেম ছাড়া কোনো ওয়েস্ট ব্যাংক। ফলে কোনো যতদিন পর্যন্ত আমেরিকা ওদের সাথে আছে, আমাদের অনেক বন্ধুদের বিশ্বাস যে আমেরিকা যেদিন ইসরায়েলের এই ডিফেন্ড করাটা ছেড়ে দিবে, ওই দিন ইসরায়েল 2 রাষ্ট্র মেনে নেবে। আমার বক্তব্য হচ্ছে যেদিন আমেরিকা ইসরায়েলকে ছেড়ে দিবে, সেদিন ইসরায়েলি পড়ে যাবে। তার কারণ হচ্ছে তাকে ওয়েস্ট ব্যাংক ছেড়ে দিতে হবে, তাকে জেরুজালেম ছেড়ে দিতে হবে, এবং আলটিমেটলি জায়নিজমের পতন করবে। আচ্ছা, আপনি কি কিছু বলতে চাচ্ছেন ভাই? খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা আবার পরে আসবো, আমি একটু আগায় যাই। তারপর 67-তে তো আপনি মিশরের জায়গাও নিয়ে নিচ্ছেন, সিনাই, আর সিরিয়ার জায়গাও নিয়ে নিচ্ছেন। তো ততদিনে নাসের কিন্তু আসছে। হ্যাঁ, এনটা আমি অনেক কিছু বাদ দিলাম, ধরেন এই যে আরাফাত চারাফাত এরা যে আপনার না 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 ইজ মানে ওই যে যারা পাঠ্যও করে যে ওয়ার অফ চয়েস আর ওয়ার অফ নো চয়েস, মানে আমি বলতেছি যে ওদের সব ওয়ারই ওয়ার অফ চয়েস, কিন্তু জায়নবাদীদের যারা বলে যে ওয়ার অফ চয়েস আর নো চয়েসের মধ্যেও তারা 67-কে ওয়ার অফ চয়েস বলে। হ্যাঁ, মানে ওরা 2টা যুদ্ধকে ওয়ার অফ চয়েস বলে, একটা হচ্ছে 67, একটা 82, মানে যে লেবাননে যে আক্রমণ তারা করবে, এই 2টা যুদ্ধকে এই যারা এভাবে আলাদা করে তারাও ওয়ার অফ চয়েস বলে, মানে ডেফিনেটলি এটা ওয়ার অফ চয়েস। হ্যাঁ, মানে 67 ইয়েটা তারা হ্যাঁ, আমি তো বলতেছি ইসরায়েলের প্রত্যেকটা যুদ্ধ ইসরায়েল শুরু করে। এখন 7 অক্টোবরে হামাস হামলা শুরু করছে, কিন্তু এটাকে কি আপনি শুধু 7 অক্টোবর থেকে দেখলে হবে? আপনাকে তো পুরো ইয়েটার মধ্যে আসতে হবে, যে কারণে জাতিসংঘের মহাসচিব বললো না, যেটা তো আউট অফ নাথিং থেকে শুরু হয়নি, এটা একটা ইতিহাস আছে। তো ওই আপনি যে এই কে কীভাবে অ্যানালাইসিস করছে তার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কে শুরু করছে।
লিটারালি কে শুরু করছে এটা সবসময় ইম্পর্টেন্ট না, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি এটা আচ্ছা 73 সালে তখন নাসের সাহেব আছে, হ্যাঁ, আর ওদিকে হচ্ছে আমাদের এই যে এখনকার যে সিরিয়া যে আসাদ ওর বাপ হাফেজ আল আসাদ, এই দুজন 62 সাল পর্যন্ত মিশর এবং সিরিয়া হচ্ছে একটা ইউনাইটেড ইয়ের মধ্যে ছিল, মানে যে চুক্তির মধ্যে ছিল যে কেউ আক্রান্ত হইলে অন্যজন আগে আসবে। তো 73 সালে 67 তারা দুজনই আক্রান্ত, 73-এ ওরা এটা রিভেঞ্জ নিচ্ছে, মানে একদম খুব ব্যাপকভাবে অ্যাটাক করছে, বিশেষত মিশর খুব ব্যাপকভাবে অ্যাটাক করছে। এবং ওই যে মোশে দায়ান যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ছিল, উনি বলছেন যে ইসরায়েল ফিনিশড, কিন্তু খুবই দুর্ধর্ষ প্রতিরক্ষা মন্ত্রী, মানে 67-তে এই যে বিরাট ল্যান্ডটা সে পাইছে এটা কিন্তু তার নেতৃত্বে। সে বলতেছে 73 সালে যে ইসরায়েল তো গন, মানে চলে যাচ্ছে প্রায় 14 দিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র অপেক্ষা করে 14 দিন পরে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে সেন্ড এনিথিং দ্যাট ফ্লাইস, মানে ইসরায়েল চলে ডুবে যাইতেছে, শেষ হয়ে যাচ্ছে, সুতরাং যাহা কিছু উড়ে পাঠায় দাও ওদেরকে বাঁচানোর জন্য। 73 সালে ফলে ইসরায়েল ওই যুদ্ধে জিতছে, বা এই অর্থে জিতছে যে ধরেন আপনি একটা ম্যাচ ক্রিকেটের যা টেস্ট ম্যাচ দেখেন, হাইরা যেতেছেন আপনার লাস্ট উইকেট আছে, আপনি শেষ দিনে 10 ওভার কোনো মতে কাটাই দিচ্ছেন, ওইটা যে অর্থ ওই ড্রটা যে অর্থে জয় ইসরায়েল ওই অর্থে 73-এ জিতছে, নাহলে মোটামুটি ইসরায়েলের অবস্থা, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে ইন্টারভিউ না করতো তাহলে ইসরায়েলের অবস্থা খুব খারাপ হতো। আচ্ছা 78 সালে হচ্ছে ততদিনে ইয়ে চলে গেছে, ওই নাসেরের জমানা শেষ, নাসেরই একমাত্র লোক আরব নেতাদের মধ্যে যে কিছু চেষ্টা করছে ফিলিস্তিনিদের পক্ষে, এরপর বাকি সমস্তগুলো নেতাগুলো এলো আপনার অসভ্য এবং মানে ইয়ে আর কি, মানে যারা হচ্ছে ফিলিস্তিনি প্রশ্নটাকে জাস্ট মানে আপনার কিল করছে, ঠিক আছে। ওকে, এখন 78 সালে আনোয়ার সাদাত আসছে এবং সে হচ্ছে তখন বেগিন হচ্ছে ক্ষমতায়, মানে 48 থেকে 77 পর্যন্ত হচ্ছে ইসরায়েলে এই যে আমাদের ইন্ডিয়া যেমন একটা লম্বা সময় ধরে নেহরুর ইন্ডিয়া মানে কংগ্রেসের ইন্ডিয়া চলতেছে, ওখানেও কিন্তু লম্বা সময় ধরে লেবার পার্টি চলছে। 77 সালে প্রথম হচ্ছে আপনার এই যে ইয়ে হচ্ছে আপনার ইয়ারা আসতেছে, লিকুদ পার্টির উত্থান করতেছে, এবং বিশ্বে যারা ডানপন্থা নিয়ে গবেষণা করে তারা কিন্তু বলে যে আপনার বৈশ্বিক ডানপন্থার সূচনা বিন্দু ধরে হচ্ছে এই যে লিকুদ পার্টির উত্থানকে, মানে এন্টায়ার বৈশ্বিক ডানপন্থার সূচনা বিন্দু হিসেবে এই লিকুদ পার্টির উত্থানকে বলা হয়। তার কারণ হচ্ছে আপনার এই কি বলে এই লিকুদ পার্টি হচ্ছে উত্থানের পেছনে কারণগুলো বললে বোঝা যাবে যে ডানপন্থাটাকে কেন বলা হচ্ছে। আরব ইহুদিদেরকে তো আনা হয়েছিল 48-এর পরে, কেন আনা হয়েছিল এটা কারণ হচ্ছে যে পরিমাণ ইহুদি ইউরোপ থেকে আসার কথা সেটা আসে নাই, কারণ নাজিরা 60 লক্ষ ইহুদি মেরে ফেলছে ইউরোপীয়, সুতরাং উপায়ন্তর না দেখে আরব ইহুদিদেরকে ইসরায়েলে নিয়ে আসছে, কারণ আপনাকে ম্যাক্সিমাম ইহুদি পপুলেশন লাগবে। এখন আরব ইহুদিদেরকে তো আপনি আনছেন, এনে পড়ছে ওরা বিপদে, কারণ জায়নিস্ট যেটা বাইকে বলতেছিলাম, জায়নিস্ট প্রকল্প হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ওদেরকে ইউরোপীয় থাকতেই হবে, ওরা ইউরোপিয়ান, তেলাবিব নিয়ে ওরা যে গর্ব করে যে এখানে বার আছে, ক্লাব আছে, এত সুন্দর বিচ, বিকিনি পরে ছেলেমেয়েরা গা খুশি করতেছে, দিস ইজ ইউরোপ ম্যান, এটা হচ্ছে ওদের গর্ব, ফলে এটা ইউরোপ রাখতে হবে, এটা হচ্ছে ওদের কথা। দুই হচ্ছে ইউরোপ রাখলেই হবে না, কারণ আপনি যে ইউরোপ থেকে নিয়ে আসছেন ইহুদিদেরকে, যাদের শত শত বছর ধরে ইউরোপে থাকার অভিজ্ঞতা আছে, তাদেরকে আপনি বলছেন যে তোমার সেই এনশিয়েন্ট ল্যান্ডে ফিরে যাচ্ছি, রিটার্ন, হ্যাঁ, ওরা তো এখানে এসে অবাক হয়ে গেছে, তো কমপ্লিটলি ভিন্ন জিনিস, কালচার ভিন্ন, জিওগ্রাফি ভিন্ন, মানে দেয়ার একটা লস, মানে ওরা ইয়ে করতে পারতেছে না। তো ওদেরকে এই স্থানীয়ত্বের অনুভূতি দেওয়ার জন্য ওরা হিব্রুকরণ প্রকল্প নিচ্ছে, যেটাকে হেব্রাইজেশন বলে। হিব্রুকরণ প্রকল্প এই যে গোল্ডা মেয়ার নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, সবার নাম আপনি আল খলিল শহরের নাম হয়ে যাচ্ছে হেব্রন, নাকাব শহরের নাম হয়ে যাচ্ছে নেগেভ, এই যে নাম সব হেব্রাইজেশন হচ্ছে। এটা কারণ কি? কারণ আমরা তো একটা হিব্রু জনগোষ্ঠীর বংশধর, এটা হচ্ছে ইউরোপীয়দের জন্য করা। বাট পরের সমস্যা হচ্ছে আমি তো আরবদের মানে ফিলিস্তিনি আরবদের খেদাইলাম 8 লক্ষ, এখন অন্য এক মুসিবতে পড়ছি, ইহুদিদেরকে আনতে গিয়ে আমি তো আরেক আরব এসে পড়ছে। আপনারা তো জানেন যে এখন যে ইসরায়েলের টোটাল পপুলেশন তার 45% হচ্ছে আরব ইহুদি, ইজ হিউজ। আপনি আরব খেদাইছেন কারণ আপনি আরবদের ঘৃণা করেন, অন্য আরও বেশি পড়ে গেছে। এবং ওই সময়কে আপনি জানেন কী কী করছে, যে জাহাজে করে আসছে না, ডিডিটি স্প্রে করেছে, দে আর আরব হোক ইহুদি। এবং বেনগুরিয়নের লিখিত স্টেটমেন্ট আছে, এদেরকে তো ইহুদিই মনে হয় না, কিন্তু কী করবো, লাগবে এদেরকে এখন, ঠিক আছে লাগবে, সুতরাং এদেরকে ডিডিটি স্প্রে করো। এবং মরক্কো থেকে 1000 ইহুদিকে যারা থেকে আনা হয়েছিল তাদের বাচ্চাকে প্রথমত কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হয়েছে, ওখান থেকে কনসেন্ট্রেশন ক্যাম্প না, এক ধরনের ক্যাম্পে রাখা হয়েছে। ওই ক্যাম্প না ইথিওপিয়ানরা আসছে, কিন্তু আমি যেটা বলতেছি এটা হচ্ছে আপনার মরক্কো, বিভিন্ন জায়গা থেকে আসছে, ইরাক থেকে আসছে, মরক্কো থেকে আসছে, ইথিওপিয়া থেকে আসছে, মানে আরব ইহুদি কথাটাকে আপনি এভাবে নেন যারা ইউরোপীয় ইহুদি, যারা সাদা না, এদের বাচ্চাদেরকে, কারণ প্রচুর ইউরোপ থেকে নিঃসন্তান ফ্যামিলি আসছে, তো 1000 এরকম বাচ্চাগুলো কিডন্যাপ করছে
ইসরায়েল রাষ্ট্র, হ্যাঁ। এবং এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ আরবরা মুভমেন্ট করছে। আরব ইহুদিরা কিন্তু আপনার যেমন একটা ইয়ে আছে, ওদের একটা মুভমেন্ট ছিল খুব বিখ্যাত মুভমেন্ট, ব্ল্যাক প্যান্থার মুভমেন্ট। এই মুভমেন্টটা ঠান্ডা হয়েছে এবং আরব ইহুদি নেতারা ঠান্ডা হয়েছে আসলে 93 সালে গিয়ে ওরা মোটামুটি এই জায়নিস্ট প্রকল্পের অংশ শুরু করছে। আগ পর্যন্ত কিন্তু নানা ধরনের আরব ইহুদিদের বিদ্রোহ ছিল এবং ওরা একটা সময় ফিলিস্তিনের সাথে মিলেও নানা ধরনের মানে অ্যাসোসিয়েশনের ইয়ে আছে, মানে কোঅপারেট করা, কারণ ওরা দেখছে যে এই ফিলিস্তিনি আমাদের কাছে। সো আরব ইহুদি বর্গটা মানে থিওরিটিক্যালি বলতে গেলে আরব ইহুদি বর্গটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে জায়নিস্ট প্রকল্পটা মনেই করা হয় যে ইহুদি এবং দুই রাষ্ট্র তত্ত্ব কোথা থেকে আসছে, একটা রাষ্ট্র ইহুদিদের আর একটা রাষ্ট্র আরবদের। ধরে নেওয়া হচ্ছে যে ইহুদি মাত্র ইউরোপীয় ইহুদি, এই জন্য আমার কাছে আরব ইহুদি হচ্ছে সেই বর্গ যেটা দিয়ে আপনি এই জিনিসটাকে ভাঙিয়ে দিতে পারেন। কারণ আপনি এখানে দেখানো সম্ভব হবে যে ইহুদি মাত্র ইউরোপীয় ইহুদি না, আরব ইহুদি আছে। আবার আরব রাষ্ট্র বলতেই যে আপনি যে মুসলিম রাষ্ট্র করতে চাইছেন, মানে এটা কিন্তু এই জাতিসংঘের সাইকের মধ্যেও আছে ইহুদিদের রাষ্ট্র আর আরব রাষ্ট্র তথা মুসলিম রাষ্ট্র। কিন্তু ফিলিস্তিনিদের মানে আরবের মধ্যে যে ইহুদিরাও আছে, এবং 36 সালের হিসাব অনুযায়ী 1936 সালের হিসাব অনুযায়ী শুধুমাত্র বাগদাদে 1 লক্ষ ইহুদি বসবাস করত। তো তখন যখন এই যে ইহুদি রাষ্ট্রর প্রতিশ্রুতি হিসেবে আসছে, ওদের কানে ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওরা বলছে যে আমরা ওইসবে এটা ওয়েস্টার্ন প্রজেক্ট, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা তো বাগদাদে ওয়েল সেটেলড, আমরা এখানে যেতে চাই না। তো এই কথাটা তো কানে আসছে। 41 সাল থেকে ইরাকের সিনাগগে বোমা পুঁতে রাখা, পরে প্রমাণিত সেগুলো সব মোসাদ করছে। মানে আরব ইহুদিদেরকে যারা অনেক দিন ধরে এখানে কোনো মানে ডেইলি লাইফে যে একদম কোনো সমস্যা ছিল না, এটা বলে তো একদম মানে এটা বলে বেশি হয়ে যাবে। কিন্তু এরা ওই যে জিউইশ কোয়েশ্চেন, এরকম কোনো কোয়েশ্চেন আরবে ছিল না। জিউইশ কোয়েশ্চেন হল ইউরোপের কোয়েশ্চেন। এখানে যেমন অবিসলাইন আরব ইহুদি এবং খুব বড় একজন ইসরায়েলিয়ে, উনি ইরাক থেকে গেছে এবং ওনার ফ্যামিলি, উনি বলতেছেন যে ওনার মেমোয়ারের মধ্যে উনি কী বলছেন যে জিউইশ কোয়েশ্চেন হচ্ছে ইউরোপের কোয়েশ্চেন, আমরা তো আরবে কোনো ভেটো। এবং আরবে গিয়ে ইসরায়েলিরা মানে ইরাকে গিয়ে খুঁজতেছে যে ইহুদি পাড়া কোনটা, তো আসলে তো ইহুদি পাড়া নাই ওখানে, এটা তো ইউরোপের ওই সেন্টিমেন্ট, আরবে তো এই সমস্যা না। এবং আরবে ওরা তো ইয়ে পাইতো আপনার যেটাকে বলে তো জিম্মি, আমাদের যে জিম্মাদার, এই যে তোমার জিম্মায় দিলাম, এটা একটা ইসলামিক কনসেপ্ট যেটা হচ্ছে আপনার জিম্মি, মানে তুমি প্রোটেক্টেড মাইনরিটি, তুমি আমার হেফাজতে থাকবা, এইভাবে ছিল আরব ইহুদিরা, ঠিক আছে। তো এইটাকে হচ্ছে ওরা আপনার মানে যেহেতু ওদের লোক লাগবে ওরা এখানে নিয়ে আসছে। এবং আরেকটা লোক লাগার পেছনে ইম্পর্টেন্ট কেন আরব ইহুদি লাগবে, একটা তো হচ্ছে যে এত ইউরোপীয় ইহুদি নাই, দ্বিতীয় সমস্যা হচ্ছে ওরা তো ফিলিস্তিনিদেরকে চায় না। কলোনিয়ালিজম কি, স্থানীয়দেরকে চিপ লেবার বানায়, তাই তো। এই কলোনিয়ালিজমে আরব ফিলিস্তিনিদের কোনো দরকারই নেই, এথনিক্যালি ক্লিনস করো, ইয়ে করে দাও, ওদেরকে চিপ লেবার হিসেবে দরকার নেই। সুতরাং চিপ লেবার কারা হবে, আরব ইহুদিরা হবে, ঠিক আছে। এই জন্য মানে এই এথনিক ক্লিনজিংয়ের প্রকল্প হিসেবে ওদেরকে লাগবে, আর ইহুদি সংখ্যাগরিষ্ঠতা ইত্যাদি লাগবে। যাই হোক, তো 77 সালে লেবার পার্টি যে এই যে এগুলো করে গেছে 48 to 77, মানে আপনার আরব ইহুদিদেরকে আপনার খুবই বর্ণবাদী জায়গা থেকে দেখা, এবং ওদেরকে দিচ্ছে কোন কোন জায়গায় সেটেলমেন্টগুলো, যেগুলো হচ্ছে ওই যে ইয়েদের সীমান্ত সাথে, মানে যেগুলো ডেঞ্জারাস জায়গা, যেন ওরাই আক্রান্ত হয় আগে, ওদেরকে এইসব ক্ষোভ তো আরব ইহুদিদের মধ্যে তৈরি হচ্ছিল। এটার ফায়দা নিচ্ছে হচ্ছে বেগিন মানে তথা লিকুদ পার্টি। এই যে দেখেন পৃথিবীর সমস্ত জায়গায় ডানপন্থী, বিজেপির সাথে কেন এত হিন্দুরা আসতে চায়, বামপন্থীরা কোথায়, বা আমরা সেকুলার বামপন্থীরা কোথায়, মানে প্রত্যেক পরে দেখানো হয়েছে যে পৃথিবীর যত জায়গায় যে ডানপন্থী আছে, আপনি দেখেন বিজেপি পুরোটা সেকুলার কংগ্রেসের ব্যর্থতার উপর দাঁড়ায় বিজেপি তৈরি হচ্ছে। পৃথিবীর সমস্ত জায়গায়, ব্রাজিলে আপনি দেখবেন যে বলসোনারো তৈরি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আপনার সেকুলার লেফট লিবারেলদের ব্যর্থতার উপর থেকে ডানপন্থীরা তৈরি হচ্ছে। এবং এটাকে ধরা হয় ওই যে লিকুদ পার্টির উত্থানটাকে এটার সূচনা বিন্দু ধরা হয়, এবং এই জন্য বলা হয় যে ইসরায়েলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর ইসরায়েল এইভাবেও পৃথিবীকে কন্ট্রিবিউট করছে এক অর্থে ডানপন্থা দিয়ে আর কি। যাই হোক, তো বেগিন আর আনোয়ার সাদাতের মধ্যে, মানে আনোয়ার সাদাত ওয়াজ ভেরি মানে আপনার অ্যাডামেন্ট যে আমাকে আমার যেটুকু আমি হারাইছি 67 সালে এটা উদ্ধার করতে হবে, ওর আর কোনো ইস্যু নেই। নাসেরের কিছু ইস্যু ছিল, নাসের আরব ছাত্রদেরকে, মিশর কায়রো কিন্তু তখন আরব ছাত্রদের হাত, হ্যাঁ, তো ও কিছু পৃষ্ঠপোষকতা করতো, কিন্তু সাদাতের অত ইয়ে নেই। সাদাতের হচ্ছে আমার সিনাই দিয়ে দাও ভাই, এবং সেটাই ক্যাম্প ডেভিড, ওখানে কোনো ফিলিস্তিন প্রশ্ন ওঠে নাই, মানে কিচ্ছু ওঠে নাই, কোনো প্রশ্ন ওঠে নাই, শুধু হচ্ছে সিনাই দিয়ে দিবে। এবং মিশর ইসরায়েল ইয়ে হয়েছে, সড়ক যোগাযোগ ওই চুক্তির মধ্যে দিয়ে হয়েছে যে আমরা পর্যটন আনা নেওয়া করবো, যদিও এটা খুব বেশি সাফল্য দেখে না। কিন্তু মিশর এইভাবে করে আপনার ফিলিস্তিন প্রশ্নটাকে সে চাইলে তার পক্ষে সক্ষমতা ছিল যে সে ইয়ে করতে পারবে, ইসরায়েলকে চাপ দিতে পারবে, তথা মানে ফিলিস্তিন প্রশ্নটাকে অ্যাড্রেস করতে পারবে, কিন্তু তার হচ্ছে তার জায়গাটুকু পাইনি হয়েছে, ফলে 78 সালে সেটা পাইছে। আচ্ছা, এবার 82 সালে হচ্ছে আপনার এটা হলো মানে লেবানন, যেটা লেবাননকে বলা হয় হলো আপনার যে মধ্যপ্রাচ্যের ভিয়েতনাম। কেন? কারণ ওই যে আমেরিকা যেভাবে ভিয়েতনামে আপনার যেভাবে বৃষ্টির মতো বোমা ফেলছে,
ইসরায়েল সেম একদম। আপনি বোঝেন লেবাননের বৈরুত যে আপনার রাজধানী, রাজধানী পর্যন্ত ঢুকে গেছে এবং বহুদিন পর্যন্ত ওরা এটাকে ক্যাপচার করে আসছে। তার চেয়ে বড় জিনিস হচ্ছে লেবাননের যে আজকে যে মানে গৃহযুদ্ধ অনেক দিন ধরে, এটা একটা প্রধান কারণ কিন্তু ইসরায়েল। মানে ওখানেও খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে যেমন একটা গ্রুপ সে তৈরি করছে, ফালাঞ্জ গ্রুপ, খ্রিস্টান গ্রুপ, মিলিশিয়া গ্রুপ। এরা হচ্ছে সাবরা আর শাতিলা নামক দুটো বড় হত্যাকাণ্ড এখন এটা খুব আলোচিত, যে লেবানন মানে জর্ডান থেকে বিতাড়িত ফিলিস্তিনিরা, জর্ডান তো খেলাই দিচ্ছে, লেবাননে গিয়ে ঠেকছে ওই লেবাননের ওই সাবরা এবং শাতিলা, এবং তখন প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে আপনার শ্যারন সাহেব। তো এই ক্যাম্পগুলোতে ঢুকে আপনার একদম ম্যাসাকার, এখন এই যে ম্যাসাকার, এইটা হলো ম্যাসাকার, যে একদম ইসরায়েলি আর্মি ঢুকে ওই ক্যাম্পগুলোতে হচ্ছে, ইসরায়েলি আর্মি না ওই ফ্যালান্স গ্রুপ আর কি, ইসরায়েলি আর্মি তখন কিন্তু বৈরুত তার দখলে, তো সে এটা হইতে দিচ্ছেন, ফলে তার ইয়েতেই হচ্ছে এটা। তো সে হচ্ছে 3000-এর উপর আপনার ফিলিস্তিনিদেরকে মারে। এবং পিএলও মানে যে আরাফাতের যে গ্রুপ, এরা জর্ডান থেকে লেবাননে আসছে বা লেবানন থেকে হচ্ছে তিউনিসে চলে যেতে বাধ্য হইল, মানে আবারও তারা বিতাড়িত হচ্ছে। এবং এটা পিএলওর জন্য ক্ষতি হয়েছে, ফিলিস্তিনি ইতিহাসের জন্য ক্ষতি হয়েছে। তার কারণ হচ্ছে এই প্রথমবারের মতো এর আগ পর্যন্ত সে জর্ডানে থাকুক আর সিরিয়ায় থাকুক আর মিশরে থাকুক আর এই যে লেবাননে থাকুক, সে ফিলিস্তিনের সীমানা ঘেঁষেছিল এবং সে চাইলেই ওই যে গেরিলা হামলাগুলো করতে পারছিল। এবার যখন তাকে তিউনিসে যেতে হয়েছে, এটা তার জন্য অনেক দূর হয়ে গেছে। এবং আরাফাত সাহেব কীভাবে এত বড় একজন হিরোইক লোক, হ্যাঁ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমার ছোটোবেলায় মনে আছে, বাংলাদেশে আসছিল 98 সালে, 74 সালে প্রথম তিনি কোনো আপনার নন স্টেট অ্যাক্টরের কোনো যিনি জাতিসংঘে বক্তৃতা দিচ্ছেন। এবং একবাল আহমেদ, যে আমাদের পাকিস্তানি বুদ্ধিজীবী, উনি বলছেন না যে আরাফাত তথা পিএলওর যে সমর্থন ছিল একসময়, পিএলও একসময় যে সাউথ আফ্রিকার যে নেলসন ম্যান্ডেলার যে দল এএনসি, এইটাকে আর্থিকভাবে হেল্প করত। মানে সে নিজেই হচ্ছে শরণার্থী এবং একটা লিবারেশন মুভমেন্ট, কিন্তু সে এত শক্তিশালী এবং এত জনপ্রিয় পুরো আরব এবং পৃথিবীতে, মানে 64-এ তার শুরু, 74 এই 10 বছরের মধ্যে সে এত জনপ্রিয় হয়েছে যে জাতিসংঘে তার ডাক পড়ছে এবং সে এএনসিকে পৃষ্ঠপোষকতা করে। তো বলছে যে একবাল আহমেদ বলতেছে যে এ হচ্ছে একমাত্র পুরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যত লিবারেশন মুভমেন্ট আছে তার মধ্যে একমাত্র নজিরবিহীন, যে তার যে অ্যাডভার্সারি মানে যার সাথে সে সংগ্রাম করছে ইসরায়েল, তার চেয়ে তার জনপ্রিয়তা বেশি তখন পৃথিবীতে। পরে কিভাবে এটা গিয়ে আপনার কী পরিণতি হলো আমি একটু পরে যাচ্ছি। এবং এই যে তিউনিসে আস্তে আস্তে কোনটা সাওয়া, এগুলো একটা ভূমিকা আছে। আরাফাতের যে সাইকোলজিক্যাল ইয়েটা আপনার তৈরি হচ্ছে, মানে ইনসিকিউরিটি তৈরি হচ্ছে। এইবার প্রথম ইন্তিফাদার কথায় আসি। প্রথম ইন্তিফাদাটা হচ্ছিল 87 সাল, মানে প্রথম ইন্তিফাদা মানে যে ফিলিস্তিনিদের জাগরণ। এবং এইটা খুব গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি ইতিহাসে। কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই যে 48-এর পর থেকে ফিলিস্তিনি যত তৎপরতা সব তো সীমান্ত দেশগুলো থেকে এসে এসে করা, এই প্রথম গাজা থেকে এটা শুরু হচ্ছে। হ্যাঁ, মানে গাজার জাবালিয়া ক্যাম্পের সামনে ইসরায়েল একটা ট্রাক উঠাই দিচ্ছে, 4 জন ফিলিস্তিনি মারা গেছে। এবং এখান থেকে কিন্তু ওদের তো পুঞ্জীভূত ক্ষোভ ছিলই। এবং মনে রাখবেন ওই যে মার্শাল ল যেটা 48 থেকে 67 পর্যন্ত ফিলিস্তিনি ইসরায়েলি এদের মধ্যে এদের উপর যে অ্যাপ্লাই ছিল, এটা কিন্তু 67 থেকে এই সময় 2 যুগ বা 2 দশক, এটা কিন্তু এবার গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কে কিন্তু মার্শাল ল চলছে। ফলে ওদের তো ক্ষোভ ছিলই, কিন্তু ওই যে ট্রাক উঠাই দেওয়ার ঘটনাটা একটা স্পার্ক করছে এবং প্রথম ইন্তিফাদা শুরু হয়েছে। এবং 87 সাল খুব ইম্পর্টেন্ট, কেন? কারণ হচ্ছে রঙিন টেলিভিশনের যুগ এটা আসতেছে পৃথিবীতে। এবং এতদিন পর্যন্ত ওয়েস্টের অডিয়েন্স জানে যে কিছু একটা হচ্ছে, কিন্তু পরিষ্কার না। এই প্রথম হচ্ছে রঙিন টেলিভিশনরা দেখতে পেল যে একটা হচ্ছে ট্যাঙ্ক ইসরায়েল আর একটা হচ্ছে গুলতি মারা ফিলিস্তিন, মানে ওই যে একটা পাথর নিক্ষেপ করছে একটা বাচ্চার যে ছবিটা, আপনি একটা আইকনিক ছবি কিন্তু, হ্যাঁ, মানে একটা ট্যাঙ্কের সামনে দ্বারা একটা বাচ্চা ছেলে হচ্ছে ইট মারতেছে। এই যে এই ছবিটা খুব সাইকোলজিক্যালি পুরো ওয়েস্টের যে নতুন জেনারেশন এদেরকে খুব মানে ফিলিস্তিনের, আচ্ছা তার মানে ঘটনা যা শুনছি আমাদের নেতারা যা বলে ঘটনা এরকম না, অন্য বাস্তবতা আছে। এর প্রথম দিকে আপনার তখন তো ইন্টারনেট নাই। আর আরেকটা কারণে 87 সাল ইম্পর্টেন্ট, এডওয়ার্ড সাইদ, একবাল আহমেদ যদিও ফিলিস্তিনি না, কিন্তু উনি নিজেকে বলতেন আই এম বাই ফিলিং আরব, বাই ফিলিং নিজেকে আরব মনে করতেন। তো এই একবাল আহমেদ, কি ওনার নাম ইব্রাহিম আবু লুঘত, এডওয়ার্ড সাইদ, এই যে নিউ জেনারেশন, মানে শুধু মানে নিউ জেনারেশন বুদ্ধিজীবী না, এরা পশ্চিমে ভীষণ প্রভাবশালী। মানে এডওয়ার্ড সাইদ 78 সালে ওরিয়েন্টালিজম লিখে ফেলছে, এবং একবাল আহমেদ এরা, তারপরে যে জিন শার্প, এরা একটা বড় গ্রুপ তখন। ফলে এদের প্রভাব, এরা ওয়েস্টকেও তো আপনি 78 সালে ওরিয়েন্টালিজম লেখার পরে পৃথিবীকে দেখার চোখ ওয়েস্টার্ন একাডেমিতে বদলা যাচ্ছে না আস্তে আস্তে। তো এইটার তো একটা প্রভাব আছে। ফলে 87 সালে একবাল আহমেদ তো পাকিস্তানি বড় বুদ্ধিজীবী, যে আমাদের 71 সালে যে উনি পাকিস্তানি, কিন্তু 71 সালে যে এখানে হচ্ছে জেনোসাইড করতেছে পাকিস্তানের প্রথম যে লোকটা পত্রিকায় লিখে জানাইছে, এ হলো একবাল আহমেদ।
তো খুবই ইনফ্লুয়েন্সিয়াল বুদ্ধিজীবী, মানে ইয়ে মানে এডওয়ার্ড সাইড তাকে গুরু মনে করে, আলজেরিয়াতে যুদ্ধ করতে গিয়ে এডওয়ার্ড সাইড তাকে মানে ইয়ে মনে করে, গুরু মনে করে, এটুকুই তার ইয়ের জন্য যথেষ্ট। যাই হোক, তো এরা হ্যাঁ না, যেটা ইম্পর্টেন্ট বলাটা সেটা হচ্ছে একটা নতুন জেনারেশন এটা, এবং এরা ফিলিস্তিনিদেরকে এতদিন কি মনে হতো ফেসলেস। 87 এসে দেখা গেছে না, ফিলিস্তিনিরা আছে, পশ্চিমেই আছে এবং চোস্ত ইংরেজি বলতে পারে। এটা পশ্চিমা লিবারালিজম আমরা যত সমালোচনা করি তার কাছে তো আপনাকে কথাটা বলতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আরেকজনের নাম বলি, এই এত তারকার মধ্যে সে হয়তো আসবে না কিন্তু খুব ইম্পর্টেন্ট, হান্নান আশরাফিয়া, খ্রিস্টান মহিলা, ফিলিস্তিনি। 87 সালে উনি হচ্ছেন এই যে পিএলওর যে মুখপাত্র। এই মহিলা যখন ধরেন ওই যে মাদ্রিদ কনফারেন্স হচ্ছে, এগুলো তো আমি একটু পরে যাচ্ছি, এই কনফারেন্সে প্রায় এককভাবে যিনি হচ্ছে আপনার মিডিয়া ফোকাস পাইছে, কারণ একটা বুঝেন তো, একটা খ্রিস্টান মহিলা, ফিলিস্তিনি, সুন্দর, ঝলমল করতেছে, হ্যাঁ, এবং ইংরেজিতে পুরো পশ্চিমকে তার কজটা বোঝাচ্ছে, স্বাভাবিকভাবেই তার দিকে ইয়ে আসছে। তো এখনও বেঁচে আছে, বাট উনি অনেক আগে যখন ওই যে পিএলওর সাথে ওনাদের যে দ্বন্দ্ব কাহিনী করা যাচ্ছে, রাজনীতি ছেড়ে দিচ্ছে। ওনার একটা খুব সুন্দর মেমোয়ার আছে, মানে ওই আত্মজীবনী, ওইখানে উনি খুব সুন্দর করে ওনার এই অভিজ্ঞতা লিখছে। এই মহিলা হচ্ছে আপনার গাজায় না পশ্চিম তীরে বিরজিত যে ইউনিভার্সিটি ছিল, ওখানে ইংরেজি লিটারেচার পড়ানো শুরু করে। মানে ওনাদের মধ্যে এই চৈতন্য আসতে আসতে ফিলিস্তিনিদেরকে তো তার কথাটা বলতে হবে। ইসরায়েলি নিউ হিস্টোরিয়ানরা ওদের কথা বলছে যে কী যায় আসে, আমাদেরকে তো আমাদের কথা বলতে হবে। যেটা এডওয়ার্ড সাইড খুব বিখ্যাতভাবে বলছে যে পারমিশন টু ন্যারেট, আমার গল্পটা তো আমার বলার পারমিশন থাকতে হবে, ঠিক আছে? ওকে, এখন 87-তে যে এই ইন্তিফাদা, এটা কিন্তু ধরেন পুরা পৃথিবীকে, তার মানে ট্যাঙ্ক আর পাথর, এই হচ্ছে হিসাব, এই হিসাবে সে বুঝে গেল। এবং তখন রঙিন টেলিভিশন আসতেছে দুনিয়ায়, হ্যাঁ, এবং আরও ইম্পর্টেন্টলি এই ইন্তিফাদাটা হচ্ছে আপনার কোথায়, গাজা এবং পশ্চিম তীরে, পরে এটা ইসরায়েলি ফিলিস্তিনিদের মধ্যেও ছড়াইছে। ফলে এটার ওই সীমান্ত থেকে আপনি হুটহাট করে ফেদাইনরা যেটা করতো আর কি, হুটহাট করে আসলাম, আমি একটা চোরাগুপ্তা হামলা করলাম, চলে গেলাম, এটা সেই জিনিস না। এবং এটা নেতৃত্ব দিয়েছে সিভিল সোসাইটি, ফিলিস্তিনি সিভিল সোসাইটি, আরও নাম আছে, হায়দার আব্দুল শাফি, ফাইসাল হুসাইনি, প্রচুর নাম, আমি তো নামে না যাই, এরা সব সিভিল সোসাইটির অদলীয় লোক, কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট লোক। এদের নেতৃত্বে এই গ্রাসরুট মুভমেন্টটা হচ্ছে। পিএলও তো আউট অফ সিনারিও, পিএলওর হাতে নিয়ন্ত্রণ নাই। 87 সালে আরেকটা কারণ ইম্পর্টেন্ট, হামাস সৃষ্টি হচ্ছে 87 সালে, যদিও হামাস 2005-এর আগে কখনোই অত প্রভাবশালী হতে পারে না। প্রথম ইন্তিফাদা পুরাটাই হলো লেফট লিবারেল সেকুলার যে ফিলিস্তিনি সমাজ তাদের দখল। এখন রাবিন সাহেব, মানে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, যিনি আসলে ওই অস্ত্রচুক্তি করলেন, তিনি তখন প্রতিরক্ষা মন্ত্রী, এবং তিনি বললেন যে হাড্ডি গুঁড়া করে দিতে হবে, একদম ব্রেক দ্য বন্ডস, এই ছিল তার শব্দ। এবং আপনার সেভ দ্য চিলড্রেন্সের ইয়ে আছে যে 30,000 ফিলিস্তিনি শিশুদের হয় চোখ কোনো না কোনোভাবে তারা পক্ষপাতগ্রস্ত হয়েছে, এগুলো ইয়ে আছে। 91 সালে মনে হয় উপসাগরীয় যুদ্ধ হইল, আরেকটা খুব ইম্পর্টেন্ট ঘটনা, এবং পিএলওর কপালের আরেকটা শনি। উপসাগরীয় যুদ্ধে পুরা আরব কান্ট্রিগুলা ইরাকের বিরুদ্ধে, কারণ ইরাক, সাদ্দাম তখন একটা খুব অ্যাবজার্ভ কথা বলছে, অবশ্যই সাদ্দাম বলছে যে কুয়েত তো আমার, কারণ এই টেরিটরিগুলো তো কলোনিয়াল শক্তি আইসা ঠিকঠাক করে দিয়ে গেছে, সুতরাং কুয়েত আমার, এই বলে সে ইয়ে করছে। এবং আমেরিকার নেতৃত্বে পুরা আরব শক্তি ইয়ের পক্ষে, ইরাকের কুয়েতের পক্ষে নিয়েছে। ইন্টারেস্টিংলি আরাফাত সাহেব ইয়ের পক্ষে নিয়েছে, ইরাকের পক্ষে নিয়েছে। তার একটা হিসাব ছিল, কারণ পিএলওকে হয় ইরাক ডমিনেট করছিল অথবা সিরিয়া ডমিনেট করছিল, মানে হয় ওই যে হাফেজ আল আসাদ অথবা সাদ্দাম, তো সে হচ্ছে দুটোই বাদ পার্টি, খুবই ইন্টারেস্টিং, দুটোই বাদ পার্টি। তো সে হচ্ছে আপনার কি হাফেজ আল আসাদের প্রভাব কাটানোর জন্য এই ইরাকের পক্ষ নিচ্ছে, ওয়ারেস পুরো আরব সেন্টিমেন্ট নদী। কারণ মনে রাখবেন যে কুয়েতে কিন্তু 4 লক্ষের বেশি ফিলিস্তিনি থাকে তখন, এবং কুয়েতেই একমাত্র আরব যেখানে তারা একটা মোটামুটি একটা স্বাধীন জীবনযাপন করতে পারছে, তাদের স্কুল আছে, এটা আছে সেটা আছে। এই 4 লক্ষ ফিলিস্তিনিদেরকে তো এবার কুয়েত ভাগাই দিতেছে। পিএলও এটা করলো কেন? কিন্তু পিএলও এটাতে মার্ক হয়ে গেছে পুরো আরবের কাছে যে এ তো আমাদের সাথে নাই, এবং ও যে বিপুলভাবে পেট্রো ডলার পেত, এটা এবার টান করলো, হ্যাঁ। ফলে আরাফাত আবারও শেখি, এক হলে তাকে আপনি লেবানন থেকে তিউনিসে নিয়ে গেছেন, এটা একটা কারণ। আবার এই যে আরবদের এই সমস্যা, মানে আরবরা তাকে পেট্রো ডলার দেওয়া বন্ধ করছে। তৃতীয়ত হচ্ছে মুভমেন্ট হচ্ছে গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কে, তার তো নেতৃত্ব নাই, সে তো বাইরে। এগুলো মিলে সে খুবই ইনসিকিউর তার ইয়ে নিয়ে, নেতৃত্ব নিয়ে, তার নেতৃত্ব থাকবে কিনা, সে তো একটা ইয়ে পায় গেছে, নিজেকে চেক বলে মনে করতো আর কি। যাই হোক, এখন 91 যুদ্ধে স্বাভাবিকভাবে ইরাক হারছে, হারারই কথা। আমেরিকা যেহেতু বড় ভাই, আমেরিকার তো একটা দায়িত্ব আছে মধ্যপ্রাচ্যের প্রতি, সে বলছে ওকে মিডল ইস্ট পিস কনফারেন্স হবে আমার ইয়েতে, ওয়াশিংটন, তোমরা যদি আমার সাথে যুদ্ধ করছো, আমাদের দায়িত্ব আছে। সুতরাং আমরা কী হবে মিডল ইস্টের কনফ্লিক্টগুলোতে,
সেটা আমরা এখানে ঠিক করবো। এবং ওই যে ইন্তিফাদা, এই যে ফরাদ ভাইয়ের কনসেপ্টটা বিয়ে করি যে গাঠনিক ক্ষমতা, আপনি যেটা আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন ইয়ে হয়েছেন, নতুন একটা শক্তি হয়েছেন, আপনার একটা এখন একটা আইন গাঠনিক ক্ষমতা তথা এই ধরনের অভ্যুত্থানগুলো কী করে আপনাকে একটা আইন প্রণয়নের এখতিয়ার দেয়। এটা তো ইন্তিফাদার মধ্য দিয়ে ফিলিস্তিনের কাছে আসছে। এর আগ পর্যন্ত 78 সালে ক্যাম্প ডেভিড খেয়াল করেন মিশর আর ইয়ের মধ্যে হচ্ছে, ইসরায়েল, ফিলিস্তিন নাই পিকচারে। এবার ওয়াশিংটন বলল ওকে ফিলিস্তিন ইউ কাম, মানে কনফারেন্সে তুমিও থাকবা, কিন্তু জর্ডান প্যালেস্টাইন যৌথ দল অংশ হিসেবে থাকবে। মানে জর্ডানের লেজুরে লাগাই দিচ্ছে, কারণ জর্ডানের ওই ফ্যামিলি তো এদের পক্ষে। কিন্তু তারপরেও এরা সুযোগটা নিচ্ছে যে ওকে আমরা তো যাইতে পারবো, অন্তত এতদিন তো আমাদেরকে ডাকতোই না, এখন তো আমরা ওয়াশিংটনে যেতে পারছি। তো এই যে হান্নান আশরাফি সহ একটা টোটাল গ্রুপ, এবং এই যে আমাদের হিস্টোরিয়ান রাশিদ খালিদি এও ছিল ওই গ্রুপে, একটা খুব চৌকস দল, খুবই চৌকস দল আর কি। এরা ওয়াশিংটনে গেল মাদ্রিদ কনফারেন্স, মানে প্রথমে এটা শুরু হয়েছে মাদ্রিদে, তারপর এটা আস্তে আস্তে ওয়াশিংটনে গেছে। তো ওদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা যাচ্ছ ভালো কথা, পিএলওর সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে এটা কিন্তু বলা যাবে না। হান্নান আশরাফি বলছে যে নো, আমরা এটা মানতে পারছি না, আমরা পিএলওর পক্ষ থেকে এখানে আসছি। দেখেন আমি কেন এটা বলতেছি, পিএলওর যে এই ইনসিকিউরিটির কোনো কারণ ছিল না, কারণ ওরা বলতেছে আমরা পিএলওর প্রতিনিধি হিসেবেই আসছি, এই যে সিভিল সোসাইটি গ্রুপটা, পিএলওই আমাদের নেতৃত্ব। হ্যাঁ, এবং তো হান্নান আশরাফি পরে ব্যাখ্যা করতেছে তার ওই স্মৃতিকথার মধ্যে যে ওরা আমাদেরকে একটা এতিম জনগোষ্ঠী হিসেবে দেখাতে যাচ্ছিল, আমরা দেখা যাচ্ছিলাম যে উই হ্যাভ আ পলিটিক্স অ্যান্ড উই হ্যাভ আ হিস্ট্রি, আমরা আসমান থেকে আসলাম। এই কারণে আমরা ফলে ওই উদ্বোধনী এতে হায়দার আব্দুল শাফি যে লোকটা, উনি বলছে একদম প্রকাশ্যে বলছে, তাদেরকে সাবধান করা হয়েছে যদি তোমরা বলো যে পিএলওর লোক তোমরা, তাহলে কিন্তু ওই যে ইশতিয়াক শামীর, তখনও রাবিন আসে নাই, শামীর নামে এক লোক ছিল প্রধানমন্ত্রী, এ কিন্তু ওয়াকআউট করবে, সুতরাং পিএলওর নাম নিও না। ওরা এটা মানে নাই, ওরা একদম ওখানে শামীরকে পাশে বসে রেখে বলছে যে আমরা পিএলওর প্রতিনিধি হিসেবে এখানে আসছি। হ্যাঁ, এবং একটু বিব্রত হয়েছে তারা, কিন্তু শামীর উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা চলতেছে ওয়াশিংটনের সাথে কয়েক দফায় দফাই হচ্ছে, এবং ওদের খুবই কুশলী এই যে গ্রুপটা, এদের কুশলী আপনার হ্যাঁ না 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 এসব তো তিউনিসে, সেই তিউনিস থেকে ফ্যাক্সে যোগাযোগ, স্কলার, সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট, একমাত্র ফয়সাল হুসাইনি একটু পিএলের সাথে কানেক্টেড, বাকি সবই স্কলার এবং সিভিল সোসাইটি গ্রুপ। কিন্তু আরাফাতের সাথে কিন্তু তাদের যোগাযোগ হচ্ছে ফ্যাক্সে এবং টেলিফোনে, এবং উনি ডিকটেশন সব নাম আমার মনে নেই, ছিল অনেকে ছিল, একটা বিগ টিম। আমি উল্লেখযোগ্য কয়েকজনের নাম বললাম, একটা বড় টিম গেছে ওখানে। এবং আমেরিকা শর্ত দিয়ে দিয়েছে যারা ওয়েস্ট ব্যাংক এবং গাজার তারাই এখানে আসতে পারবে, পূর্ব জেরুজালেমের না। কেন এটা বলছে? কারণ খুবই বিখ্যাত একজন ফিলিস্তিনি আইন বিশারদ, ওনার নাম হলো রাজা শেহাদে। রাজা শেহাদ হলো পূর্ব জেরুজালেমে, তো উনি যেন আসতে না পারে তাকে আটকানোর জন্য এই শর্ত দেওয়া হয়েছে। ওরা এইটারও বলছে ওকে কী করবো, ও আমার সাথে যাবে কিন্তু ও কথা বলবে না, কিন্তু আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে, এইভাবে ওরা এটা ম্যানেজ করছে। বলে ওরা খুব এক্সপার্ট একটা দল। এখন তো মাদ্রিদ কনফারেন্স হচ্ছে, মাদ্রিদ থেকে এটা ইয়েতে গেছে, ওয়াশিংটনে গেছে, কয়েকটা ইয়ে হয়েছে। ততদিনে হামাসের প্রধান নেতাকে ইসরায়েল অ্যারেস্ট করছে। হামাস এটা পাল্টা হিসেবে আপনার বেশ কিছু ইসরায়েলিকে কিডন্যাপ করছে। ইসরায়েল পাল্টা হিসেবে প্রায় যাকে বলে গণগ্রেফতার, গণধরপাকড় এগুলো শুরু করছে। কনফারেন্স হচ্ছে, এগুলো এখানে করতেছে। এবং এর মধ্যে 400 লোককে 400 ফিলিস্তিনিকে চোখ বেঁধে আর ওই যে হাত বেঁধে লেবানন সীমান্তে ছেড়ে দিচ্ছে শীতের রাতে ইসরায়েল। এটা তখন ম্যাসিভ হইচই তৈরি করছে আন্তর্জাতিক মহলে, যে এটা কী করতেছে ইসরায়েল। তো ইসরায়েলের ইমপ্রেশন তো জানেন ওয়েস্টে, ডেমোক্রেসি অ্যান্ড অল দিস। তো এখন ওই যে ওয়াশিংটন গ্রুপ ওরা বলতেছে এদেরকে ফেরত আনা, এরা কিন্তু হামাসের লোক, খেয়াল করবে, এরা হলো সব সেকুলার। এরা বলতেছে যে দেখেন যখন একটা অখণ্ড রাজনৈতিক জনগোষ্ঠী আমরা হয়ে উঠি তখন কী হয়, ওই সেকুলার গ্রুপ ওখানে বার্গেইন করতেছে, আর এখানে হামাসকে ও ছেড়ে দিচ্ছে শীতের রাতে। ওই সেকুলার ওরা বায়না ধরছে যে আমরা নেগোসিয়েশনে বসবো না ওই 400 লোককে ফেরত না আনে, এবং তারা বসে না লিটারেলি। ওই 400 লোককে ইসরায়েল যদি ফেরত না দেয় তাহলে আমরা কনফারেন্সে বসতে যাচ্ছি, একদম বেঁকে বসছে। পিএলও ওরা তো বিরক্ত হয়েছে আরাফাত সাহেব, জানে ওরা তো মানে বসো, ওরা চাপ দিচ্ছে ওদিক থেকে বসো না কেন। যাই হোক, এখন মানে আপনার এই ওয়াশিংটন কনফারেন্স চলতেছে। ইন দ্য মিন টাইম ইসরায়েলের ক্ষমতার পরিবর্তন করছে, এবার আসছে রাবিন প্রধানমন্ত্রী, আর তার পররাষ্ট্রমন্ত্রী এটা খুবই ঘাগু লোক। আমি বলবো যে আপনারা তার সঙ্গে একটু খোঁজখবর নিন, শিমন প্যারেস আগে প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু উনি রাবিনের সাথে পররাষ্ট্রমন্ত্রী। এবং এই এক লোক, এই যে আবারও যে আমাদের এখানে যারা জায়ান্টবাদকে আলাদা করে, আমি এই আরেকটা লোককে পিক করছি যে শিমন প্যারেস, একজন বামপন্থী লেবার পার্টির লোক। সে এই এক সময়ে কীভাবে ইসরায়েলকে সেভ করছে এটা আমি আপনাদের বলবো। আর ওই যখন শ্যারন ক্ষমতায় তখন সে পররাষ্ট্রমন্ত্রী, সে আবার কী করতেছে দুইটা আমি বলবো। ফলে এ হচ্ছে মিডল ম্যান, সে বুদ্ধি দিচ্ছে রাবিনকে যে ওরা তো জেনে গেছে যে আরাফাত ইজ নট হ্যাপি এই গ্রুপের সাথে, এবং আরাফাত বলছে যে এরা আমাদের ট্রোজান হর্স হতে যাচ্ছে, এই গ্রুপটাকে বলছে।
এরা তো আমার নেতৃত্ব নিয়ে, এবং একদম এই ল্যাঙ্গুয়েজ যে ট্রোজান হর্স হতে যাচ্ছে না। তো শিমন প্যারেস বলছে রাবিনকে যে পিএলওকে এনগেজ করো, মানে এদের নেতৃত্বে ফাটল ধরো। অলরেডি এটা প্রচ্ছন্নভাবে আছে, এটাকে আরও ফাটল ধরো, পিএলওকে এনগেজ করো, কিচ্ছু হবে না, আমি ইয়ে দিচ্ছি। ওয়াশিংটনে কনফারেন্স চলতে চলতেই অসলোতে তো যে নরওয়ে, হ্যাঁ অসলোতে গোপনে পিএলও এবং ইসরায়েলের মধ্যে নানা ধরনের দেনদরা বসতেছে। আমরা যে ছবিটা দেখি, মানে যেটা খুব বিখ্যাত হ্যান্ডশেক ছবি, যেটাকে আমাদের অ্যাডভার্সে খুব বিখ্যাতভাবে বলছে, মানে মজা করে বলছে আর কি, ট্রল করে বলছে যে হ্যান্ডশেক ব্রডকাস্ট, এইটা তো শুধু ফর্মালিটিস, সাইন টাইন কিন্তু সব গোপনে হয়ে গেছে অস্ট্রেলিয়াতে ওই ইয়েতে। এদিকে ওয়াশিংটন কনফারেন্স চলতেছে এবং এই গ্রুপ কিচ্ছু জানে না এই ব্যাপারে, যে পিএলও এখান থেকে এনগেজ হয়েছে এবং তারা যে কোনো কিছু নেগোশিয়েট করতে রাজি, যে কোনো কিছু। ইসরায়েলি দল যা বলতেছে ওরা তাই। ধরেন একটা প্রশ্নে একটু পিএলওর এক লোক বলছে যে এইটা হওয়া যায় না, তো ইসরায়েল খুব রিয়াক্ট করছে। তো ইসরায়েলের যিনি আইনের দিকটা দেখতেছিলেন উনি তাকে বলছে যে একটু চলো, 5 মিনিট সময় দিয়েছে, ওর দলকে বলছে যে আমাকে একটা 5 মিনিট সময় দেয়। তো সে 1 মিনিট মধ্যে ব্যাক করছে ওই লোককে নিয়ে, মানে পিএলওর ওই লোককে নিয়ে, মানে এতটাই পিএলও ছাড় দিতে প্রস্তুত। যা বলবেন, শেখ মুজিব এখানে বলছে ন্যায্য কথা বললে যা বলবো সব দিব, ও বলছে যে তুমি অনেক জন যাই বলো আমি সব, সে মানতে রাজি, কারণ সে তো নেতৃত্ব সংকটে পড়ছে। এখন এই যে অস্ট্রো চুক্তি, যেটা খুবই পৃথিবীব্যাপী এত সেলিব্রেটেড, এটা কিন্তু পুরাটাই ঘটতেছে গোপনে, এবং ওই পুরাটাই আপনার হয়ে গেছে ইয়েতে, মানে গোপনেই সাইন হয়ে গেছে। সেকেন্ড সাইনিং আমরা যেটা দেখতে পাচ্ছি জাস্ট একটা ফর্মালিটিস, মানে আপনি এটা গোপনে বিয়ে করছেন, এবার আবার ফ্যামিলি নিয়ে বিয়ে করতেছেন, মানে সমাজকে নিয়ে বিয়ে করতেছেন, এই এটা সব সাইনটা আগে হয়ে গেছে। এখন খোদ আমেরিকা যে ইসরায়েলের প্রত্যেকটা মুভ সম্পর্কে জানে, যখন সে জানবে যে অস্ট্রোতে এটা হয়ে গেছে, তখন সেও একটু আমরা জানতাম যে একটা মোবিলাইজেশন হচ্ছে, তাই বলে এই পর্যন্ত অস্ট্রো সাইন হয়ে গেছে। অ্যান্ড নাও হোয়াট ইজ অস্ট্রো, মানে এবার আসলে অস্ট্রো নিয়ে আমরা ইয়ে করি যে থাকতে পারবো না, কারণ অস্ট্রোই হচ্ছে সর্বনাশের গোড়া। ওকে, অস্লো কি, অস্লো ব্যাপারটা কি, অস্লোতে কী হচ্ছে? অস্লো দুইটা ফেজে করছে, একটা অস্লো 1, একটা অস্লো 2, মানে 93 থেকে 2000 সাল পর্যন্ত। অস্লোতে আরাফাতরা কবুল করছেন যে আমরা ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করি, এবং আমরা সন্ত্রাসবাদ, যেটা এতদিন ছিল লিবারেশন মুভমেন্ট, এইবার এটা সন্ত্রাসবাদ, আমরা সন্ত্রাসবাদকে নিন্দা জানাই, ফিলিস্তিনিদেরকে আহ্বান জানাই যে আপনারা সন্ত্রাসবাদ ছেড়ে দেন। এটা পিএলওর আহ্বান টু দ্য প্যালেস্টিনিয়ানস, যে সন্ত্রাসবাদ ছেড়ে দেন, আমরা নিজেরাও করবো না, যে ফিলিস্তিনিরাও করবে না, আমরা ইসরায়েল হ্যাজ রাইট টু এক্সিস্ট। ঠিক আছে, এইটা হচ্ছে ইয়ে করতেছে। এখন ইনসিকিউরিটি কারণগুলো আমি বললাম যে কেন এটা ইয়েতে গেছে, কিন্তু যেটা খুবই দুঃখজনক সেটা হচ্ছে এইরকম একজন প্রায় যে গুয়েভারের মতো সম্মান পাচ্ছিল পুরো পৃথিবীতে, উনি শেষ পর্যন্ত এটাকে নিয়ে এসে এইভাবে একটা, যেটাকে ইয়েরা বলছে, মানে এটাকে ওই অ্যাডওয়ার্ড সাইডটাতেও খুব বিখ্যাতভাবে বলছে না যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, অসলো ওয়াজ ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। এটা তো আপনি আত্মসমর্পণ করছেন, এবং আপনি একটা লিবারেশন মুভমেন্টকে, পিএলও একটা লিবারেশন মুভমেন্ট ছিল সারা পৃথিবীতে, সে একমাত্র নন স্টেট একটা যে জাতিসংঘে গেছে, আপনি সেটাকে নিয়ে আসছেন একটা, যেটা অ্যাডওয়ার্ড সাইডের ভাষা, যে আপনি একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে একটা পৌরসভা বানাইছেন। যে পৌরসভাটা কীরকম, পৌরসভাটা হচ্ছে দেখেন, আপনি পুরা হিস্টোরিক প্যালেস্টাইনটা ইসরায়েলের হাতে, কিন্তু ইহুদি লাইভস ম্যাটার, ইহুদি লাইভের তো মূল্য আছে, আপনি বিদ্রোহ দমন করতে গেলে তো ইহুদি মরতে হয়। তো ইসরায়েলের জন্য একটা সমস্যা, একজন লোক মারা গেলে ইসরায়েলের ভিতরে বিরাট হইচই হয় যে আমার লোক মরলো কেন। 73 সালের ওই যুদ্ধে কিন্তু 3000-এর উপরে ইসরায়েলি মারা গেছে, এগুলো নিয়ে ইসরায়েল সমাজের মধ্যে অনেক ক্যাওস আছে। তো ওই যে শিমন প্যারেসের কথা বললাম, ওর জন্য আসলে ও এই বুদ্ধি দিছে যে আমরা কেন ফিলিস্তিনি বিদ্রোহ দমন করবো, ফিলিস্তিনি বিদ্রোহ দমন করবে, আমাদের তো দরকার নেই আমাদের লাইফস দিয়ে করার, তো আমরা কি করব, এই যে হিস্টোরিক প্যালেস্টাইন, এখন কিন্তু 78 ভাগ না, 100% প্যালেস্টাইন তো আমাদের দখলে আসছে, জল স্থল অন্তরিক সব তো আমাদের দখলে। সুতরাং একটা অংশ আমরা ইজারা দিই, বর্গা দিই, একদম ইজারা, এই ল্যাঙ্গুয়েজ সাব কন্ট্রাক্টর বলছে এটাকে, অ্যাডওয়ার্ড সাইড অন্য অনেকেই, আপনি কোনো ল্যাঙ্গুয়েজ পাবেন এটা ছাড়া, সাব কন্ট্রাক্টারই বলছে, যে সাব কন্ট্রাক্টারই দিই আমরা। ওই যে রোমেন ভাই শুরুতে বলছিল না যে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের যে পিকচারটা উনি বলতেছিল, মানে অস্লোর মধ্য দিয়ে পশ্চিম তীর গাজা প্রশাসনিক, বেসামরিক প্রশাসনিক দায়িত্বটা পিএলও, অর্থাৎ আমি যেটাকে নাম দিছি, আমি একটা ক্ষুদ্র মানুষ কিন্তু আমি এটাকে নাম দিছি যে জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি। অস্লোর পুরো প্রকল্পটা হচ্ছে জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি, টোটাল জিওগ্রাফিটা আমার আন্ডারে থাকবে, ইন্ডিয়ার এবার আমাদের সাথে মিলান, এই পুরো জিওগ্রাফিটা আমার কাছে থাকবে, আমি ইন্ডিয়া, এখানে কে পাওয়ারে থাকবে না থাকবে
আমি ঠিক করব। কিন্তু এই 18 কোটি বাংলাদেশি মুসলমান চাষির বাচ্চা, এরা সব চাষা, এদের দায়িত্ব আমার কেন নিতে হবে? আমি তো ইন্ডিয়ায় নিতে পারি না। সুতরাং এইটার জন্য আমি এখানে একজনকে ইজারা হিসেবে রাখি। দিস ইজ জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি, বাংলাদেশি ইন এ সেন্স এটাই চলতেছে। ঠিক আছে, মানে 7 জানুয়ারির ইয়েটা দেখেন নাই, ফ্রেমিংটা, যে আমরা যারা ডেমোক্রেসি চাইছি আমরা হয়ে গেছি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, আর আওয়ামী লীগ হলো ডেমোক্রেটিক শক্তি ইন্ডিয়ার কাছে। তো ওইখানেও এটা এই অস্ত্রের মধ্যে দিয়ে এটা হয়েছে যে ওয়েস্ট ব্যাংক এবং গাজা থাকবে পিএলওর আন্ডারে, তখন ওরা একটা বডি ফর্ম করলো, নাম হলো ফিলিস্তিন কর্তৃপক্ষ, পিএ, প্যালেস্টাইন অথরিটি। এবং দেখেন ছাড়ছে তো ওয়েস্ট ব্যাংকের গাজা, ওয়েস্ট ব্যাংকে ত্রিখণ্ডিত করছে 60%, 22% আর 18%। এই যে রোমেল ভাই বলতেছিল না, আপনি আপনার প্রতিবেশী কাছে যাবেন, ইসরায়েল পার হয়ে যেতে হবে কীভাবে? আপনি এখন এই নারী গ্রন্থতে আসেন, আপনি প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে যাবেন, মাঝখানে যে রাস্তাটা হলো ইসরায়েল, তাহলে আপনি এই রাস্তা পার হয়ে যেতে পারবেন না, কারণ রোডগুলো সব জিউস অনলি রোড। আপনাকে এবার ঘুরে ওই যে মোহাম্মদপুরের ওই দিক দিয়ে ঘুরে আইসা এদিক দিয়ে আইসা তারপর 5 মিনিট রাস্তা আপনাকে 6 ঘন্টা লাগবে। এইগুলা তারা ইয়ের মধ্যে করছেন। ওয়েস্ট ব্যাংক 3টা ভাবে করছে, এরিয়া এ, এরিয়া বি, এরিয়া সি। মজার ব্যাপার হচ্ছে আপনি পিএকে দিচ্ছেন এই দায়িত্বটা যে পিএটা নিয়ন্ত্রণ করবে, কিন্তু টেরিটোরিয়াল যে ইন্টিগ্রিটি ওয়েস্ট ব্যাংক আর এক জায়গায় থাকছে না। মাঝখানে হলো সি, যেটা হলো ইসরায়েলি নিয়ন্ত্রণে, 60% অফ টোটাল ওয়েস্ট ব্যাংক। এবার পুরো ইসরায়েল বাদ দেন, ওয়েস্ট ব্যাংকে আসেন। ওয়েস্ট ব্যাংকেরও মধ্যেও 60% হচ্ছে এরিয়া সি, যেটা একদম এক্সক্লুসিভলি ইসরায়েলি নিয়ন্ত্রণে। এবং এইটা হচ্ছে এরকম গোল, এখানে বি, এখানে এ, মানে এ আর বি এর মধ্যে যাইতে হলে আপনাকে ইসরায়েল হয়ে যেতে হবে। ঠিক আছে, এরিয়া এ হচ্ছে 22%, এরিয়া বি হচ্ছে, এরিয়া এ হচ্ছে 18%, এরিয়া বি হচ্ছে 22%, এরিয়া সি হচ্ছে 60%। ওই যে 18% যেটুকু আমি করলাম, ওখানেই আসলে ওয়েস্ট ব্যাংকের 80% লোক থাকে। ফলে ওই যে লোক এগেইন 60% টেরিটরি আমি আমার কাছে নিচ্ছি, কিন্তু পিপল আমি নিচ্ছি না। কেন আমার ওই 60% লাগবে? কারণ সমস্ত ন্যাচারাল রিসোর্স, স্পেশালি পানি হচ্ছে ওই সমস্ত জায়গা। এই যে এইবার 7 অক্টোবর পরে ইসরায়েল ডিফেন্স মিনিস্টার বলছে না, ওদেরকে আমরা পানিতে মারবো, ভাতে মারবো, বিদ্যুতে মারবো। কেন? কারণ ওর কাছেই সব। আর এই হিস্ট্রিটা না জানে আমাদের এখানে অনেকে তর্ক চলছে 7 অক্টোবরের পরে ইসরায়েল ওদেরকে বিদ্যুৎ দেয় আর ইসরায়েলকে হামলা করে। এই হলো আমাদের এখানে এই যে না জানার সমস্যা যেটা আর কি। তো 60%, 18%, 22%। ওই 18%, হচ্ছে 18% যেটা ওইখানে হচ্ছে পিএ তথা ফিলিস্তিন কর্তৃপক্ষের এক্সক্লুসিভ নিয়ন্ত্রণ। 22% হলো শেয়ার্ড। 22% ইসরায়েল আছে, কিন্তু 22% হচ্ছে শেয়ার্ড, যেখানে সামরিক কর্তৃত্বটা ইসরায়েলের কাছে, বেসামরিক কর্তৃত্বটা তথা প্রশাসনিক ব্যবস্থাপনাটা ফিলিস্তিনের কাছে। আর 60% পিএর কোনো এন্ট্রি নাই। ওকে, এবার ৭৭ সাল থেকে তো সেটেলমেন্ট হচ্ছে। লিকুদ পার্টির ইশতেহার, প্রথম যে ইশতেহার এখনও ইন্টারনেটে পাওয়া যায়, যদি দেখেন ওখানে ওরা শুরুতেই কী বলে নিচ্ছে, আমরা ইসরায়েলিদেরকে বলছি, অনুরোধ জানাচ্ছি তরুণদেরকে, ওয়েস্ট ব্যাংক গাজায় যাও, ছড়িয়ে পড়ো এবং সেটেলমেন্ট করো। এটা হচ্ছে লিকুদ পার্টির ঘোষিত অবস্থান শুরু থেকে। এবং এই যে এখন ফ্রম দ্য রিভার টু দ্য সি কথাটা আসতেছে, এবং এইটাকে সবাই দেখতেছে হচ্ছে যে হামাস, দিস ইজ নট হামাস, এটা পিএলও বলছে কত সালে, এবং লিকুদ আপনার এটা বলছে হচ্ছে 78 সালে, যে ফ্রম দ্য রিভার টু দ্য সি ইসরায়েল, আর বাকি সব হচ্ছে টেরোরিস্ট। বলে ওরা শুধু হামাসকে টেরোরিস্ট বলে এমন না, পিএলও টেরোরিস্ট। কিন্তু এই 18% আর 22% আর 60%, এই হলো পশ্চিম ব্যাংকের অবস্থা হবে। 60%-এর মধ্যে পিএ ঢুকতে পারবে না। এখন এই যে 22%-এর মধ্যে আপনি যদি একজন ইসরায়েলি হন, আপনাকে তো লিকুদ পার্টি বলেই দিচ্ছে সেটেল, লিগেল ইলিগাল ব্যাপার না। আমি লিগেল ইলিগাল কোন জায়গা থেকে দেখি? আমি মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অকুপাইড। আমি তর্ক করবো দিস ইজ নট অকুপাইড টেরিটরি। কেন অকুপাইড না? অকুপাইড কাকে বলে? আপনি এখানকার অকুপাইড, দখলদার শক্তি মানে হচ্ছে আপনি এটার যেমন খোম্মা, আমরা যেটা বলি খোম্মা, মানে ডেমোগ্রাফিক চেহারা বদলাতে পারবেন না। আপনাকে স্টেটাস করে রেখে দিতে হবে। এই যে আইএস আইনের এক্সপার্ট আরও ভালো বলতে পারবে, অকুপাইং শক্তি যতক্ষণ পর্যন্ত সভরেন্টির মামলাটা ডিসমিস না হচ্ছে, সে ওই ডেমোগ্রাফিক ইয়েটা মানে নড়চড় করতে পারে না। কিন্তু ইসরায়েল তো শুরু থেকে কোনো সেটেলমেন্টের পর সেটেলমেন্ট করে গেছে, এবং এইটা নিয়ে ওদের অনেক আইনি যুক্তি আছে, অনেক আইনি যুক্তিরা তৈরি করছে। আমি ওগুলো ঢুকতেছি না, সময় নেই। তো এখন ইসরায়েলি যে লোকটা এই অকুপাইড টেরিটরিতে আসছে, সে একটা অপরাধ করলো। ধরেন বান্তুস্তানের সাথে তুলনা করে না সাউথ আফ্রিকার অ্যাপার্থাইড বান্তুস্তানের সাথে। বান্তুস্তান যে জায়গাটা কালোদের ছিল, ওখানে কালো পুলিশরা কোনো সাদা লোককে অ্যারেস্ট করতে পারত দরকার পড়ে, ঠিক আছে, যদি আপনি কোনো অপরাধ করেন। ইসরায়েল ফিলিস্তিনে আপনি একটা ইসরায়েলি লোক আসেন ইয়েতে, আপনার কোনো ধরনের কোনো জুরিসডিকশন পিএর হাতে নাই। আপনি ইসরায়েলি মানে আপনি এই পুরো হিস্টোরিক ফিলিস্তিনে যেখানেই থাকেন, আপনার জুরিসডিকশন ইসরায়েলের কাছে।
হ্যাঁ, দেওয়ানি যেটাকে আমরা বলি, দেওয়ানিটা যদি ওই লোক, আমি ইসরায়েলি, আমি যদি বলি যে আমি আমার দেওয়ানিটা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দিলাম মীমাংসা করার জন্য, তাইলে পাবে, কিন্তু ওই ফৌজদারিতে প্রশ্নই আসে না। এইটা অস্লোর মধ্যে দিয়ে ঘটছে এবং পরে এটা ক্যাম্প ডেভিড 2000 সালে ঘটতেছে। ক্যাম্প ডেভিডেও আপনার তখন ওই এহুদ বাড়া করা পাওয়ারে আসছে, মানে আবার বামপন্থীরা আসছে, কিন্তু ক্যাম্প ডেভিড হচ্ছে ওয়াশিংটনে আর কি। অস্লোতে আপনার মানে আপনি বুঝতে পারছেন এই যে যেটাকে বলা হচ্ছে দুই রাষ্ট্র, আজকে ওয়েস্ট ব্যাংক আর গাজার সাথে ওয়েস্ট ব্যাংকের কোনো যোগাযোগ নেই। ওয়েস্ট ব্যাংকের মানে ছোট 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 ইয়ে হয়ে আছে। আমাদের এখানে যে বসুন্ধরাওয়ালারা করেন না, যে ওদের জায়গাটুকুর মধ্যে ওরা বিক্ষোভ ঢুকতে পারবে না, বা আপনি ওখানে ওদের প্রাইভেট সিকিউরিটি আছে, এই জিনিস ওখানে আরও মানে এক্সট্রিম কায়দায় আছে। হ্যাঁ, এরকম ছোটো ছোটো ক্যান্টন, একটা ক্যান্টনের সাথে আরেকটা ক্যান্টনে আপনি যাইতে হলে আপনাকে ইসরায়েল পার হয়ে যাইতে হবে। মানে একটা খাবারের গাড়ি আসতেছে, এই গাড়িটা ইসরায়েলের সিকিউরিটি চেকপোস্ট হয়ে যাবে। প্রতিদিন আপনি চাকরিতে যাচ্ছেন সকালবেলা, আপনি ওই যে রোমেন ভাই যে নিউজটার কথা বলছেন না, ওই নিউজটা দেখেন, একটা ছবি আছে, এতটুকু চিপা একটা জায়গার মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি হচ্ছে কি ওই যে চেকপোস্টের সামনে লাইনে দাঁড়াইছে। মানে তাকে প্রতিদিন আপনার মানে ওই চেকপোস্টে নিজের পরিচয় দিয়ে তারপর দিতে, এইগুলা ওখানে ঘটতেছে। এবং এখন যে গাজায় যেটা চলতেছে, এটা তো আমরা গাজায় নজর দিচ্ছি, কিন্তু পশ্চিম তীরে কী চলতেছে এটা কিন্তু আলোচনায় নাই। পশ্চিম তীরে আপনার গত 7 মাসে 300-র উপর ফিলিস্তিনিকে খুন করছে ইসরায়েলি। মানে গাজায় যখন এই যে গণহত্যা চলতেছে, আন্তর্জাতিক আইনকে তো এখানে মানে তুলা ধুনা করা দরকার। ফারাদ ভাই নিশ্চয়ই আমাদের সাথে সেই ইয়েতে আসবেন। তো এই যে এখন আইসিজেতে কি চলতেছে, আন্তর্জাতিক বিচার আদালতে, এটা জেনোসাইড কিনা, ইনটেন্ট প্রমাণ করা নিয়েই এত সংগ্রাম। ইনটেন্ট, আপনার ইনটেন্ট ছিল কিনা জেনোসাইড করার। এখন আমি অন্তত 30টা এই ধরনের আর্টিকেল পড়ছি 7 অক্টোবরের পরে, যারা প্রত্যেকেই পৃথিবীর বিভিন্ন জায়গার খুবই বিখ্যাত সব জেনোসাইড স্কলার, এবং তারা বলছে খোদ জেনোসাইড শব্দটাই তো সমস্যা। কারণ জেনোসাইডটা করা হয়েছিল, জেনোসাইড যে লেমকিন সাহেব যে জেনোসাইডের যে সংজ্ঞা দিচ্ছে, ওইটা হলোকাস্টের আদলে করা হয়েছে। ঠিক আছে, মানে হলোকাস্টের মতো একটা খুবই ইউনিক জিনিস না হইলেও, এখন যখনই আপনি বলেন জেনোসাইড, তখন পুরো পাবলিক সাইকিতে গ্যাস চেম্বার হয়েছে কিনা এইগুলা তুলনা করতে থাকে সে। মানে আচ্ছা দেখেন, এইবার একটা ছবি খুব বিখ্যাত হইল না, ওই পিয়ানিস্ট মুভির একটা দৃশ্য যে কেঁদে যাচ্ছে, আর গাজার একটা বাস্তবের দৃশ্য। হ্যাঁ, একটা মহিলা যে যাচ্ছে, কিন্তু জেনোসাইড কিনা দেন বাংলাদেশে আমরা বলি জেনোসাইড, আমরা কিন্তু 71 সালে যে জেনোসাইড হয়েছে এটা কিন্তু আইনিভাবে এস্টাবলিশ না বিশ্বে। আমরা বলি জেনোসাইড, কিন্তু এটা কেন? কারণ ওই জেনোসাইড শব্দের মধ্যে সমস্যা আছে, যা করে তো ঢুকবো না। এখন অসলোর তো এই কাহিনী করছেই, শেষ করি এটা দিয়া যে কি বলে আপনার শ্যারন হচ্ছে 2002 সালে না 1 সালে ক্ষমতায় আসছে, 2 সালে মনে হয়। ততদিন তো বুঝতেছেন যে টুইন টাওয়ারে হামলা হয়ে গেছে। তো শ্যারন সাথে সাথে সুযোগটা নিয়ে বললো যে আমরা একটা ওয়ার অন টেররে আছি, কারণ এতদিনে হামাস সুইসাইড বম্বিং করছে, এগুলা হইতেছে। এবং সে এবার বললো যে দেয়ার ইজ নো প্যালেস্টিনিয়ান পার্টনার। অসলোতে প্যালেস্টিনিয়ান পার্টনার ছিল, পিএলওকে পাওয়া গেছিলো। এবার পিএলও দেখেন, আরাফাত সাহেবের এটা করুণ পরিণতি কথা বলি, রামাল্লাহ উনার যে ইয়েটা ছিল অ্যাপার্টমেন্ট এবং অফিস তো বুলডোজার দিয়ে ঘুরাই দিয়েছিল ইসরায়েল, এবং তার পাশেই হচ্ছে ওনার অ্যাপার্টমেন্ট, এবং বহুদিন অবরোধ করে রাখছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু প্যারিসে এক হাসপাতালে মারা গেছে। এবং এখনকার গবেষণায় প্রমাণিত হয়েছে যে ওনাকে মানে স্লো পয়জনিং করে কোডিয়াম দিয়ে, কারণ ওই যে খাবারগুলো আপনি যাচ্ছেন তো ইসরায়েলের সব চেকপোস্ট, তো দেখেন কী ঘটছে, একটা লিবারেশন মুভমেন্ট যে ইসরায়েলের 4 পাশ ধরে আছে এবং ইসরায়েলকে স্থিতিব্যস্ত করে রাখছে, তাকে এবার ওই যে সিমন প্যারিসের বুদ্ধি যে ওদেরকে নিয়ে আসো। অস্ত্রের মধ্যে আপনি কী করছেন, সমস্ত রেবেলকে ওয়েস্ট ব্যাংকের ওই ইয়ের ভেতর ঢুকাইছে, জেলের ভিতরে ঢুকাইছে, এবং সব এবার ইসরায়েলের হাতের নাগালে। যাকে যে পিএলও সবাই, যে বিএনপি সবাই যেমন ফখরুল বা তারেক জিয়ার মধ্যে ভাবে না, পিএলও তো তাই, পিএলও তো বিদ্রোহী ছিল। এই বিদ্রোহীগুলোকে টার্গেট করে আপনার ইসরায়েল খুন করছে। দ্যাট ইজ হোয়াট অসলো ইজ। এবং নাম হচ্ছে এটা সিকিউরিটি কোঅর্ডিনেশন, খুব ইম্পর্টেন্ট এটা বোঝা। সিকিউরিটি কোঅর্ডিনেশন মানে আপনাকে ইসরায়েলের সিকিউরিটি। আচ্ছা, অসলো 2 রাষ্ট্র কথা বলে কেউ, আমি আমার ওই লিবারেল বন্ধুকে জিজ্ঞেস করছি যে আমাকে একটা আন্তর্জাতিক দলিল দেখাতে পারবেন, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র কথা বলা আছে? অস্লোতে কোনো ফিলিস্তিন রাষ্ট্র কথা আছে? থাকলে আমি যে এতক্ষণ কথা বলছি যেন মাফ চেয়ে আপনাদের কাছে চলে যাবো। কোনো ফিলিস্তিন রাষ্ট্র কথা বলা নেই। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে পিএলও স্বীকৃতি দিচ্ছে, আর পিএলওকে ফিলিস্তিনিদের বৈধ প্রতিনিধি হিসেবে ইসরায়েল মেনে নিচ্ছে। দ্যাটস ইট, নো স্টেট। এবং আপনার সিকিউরিটি কোঅর্ডিনেট,
ওই যে এবার ইসরায়েলিদের থ্রেট আমরা সামলাবো, ফিলিস্তিনিদেরকে আমরাই মারবো, এবং বিপুল পরিমাণে পিএলওর বিরুদ্ধে আপনার ইয়ে আছে, এই হিউম্যান রাইটস ভায়োলেশনের প্রচুর নজির আছে। যাক, ওই শ্যারনেরটা বলি। শ্যারন জমানায় এসে শ্যারন বলতেছে যে হামাস তো টেরোরিস্ট গ্রুপ, পিএলওর সাথে তো বসা যাইত, হামাসের সাথে তার বসাই যাবে না। সুতরাং করণীয় কি? ওয়েস্ট ব্যাংক তো ও অ্যানেক্স করে ফেলছে, এবং ওয়েস্ট ব্যাংক হলো ওর জুডিয়া আর সামারিয়া, 78 ভাগের সাথে ওয়েস্ট ব্যাংক এবার ওর, এবং ওয়েস্ট ব্যাংকের সাথে ওয়েস্ট ব্যাংকে প্রচুর স্যাটেলার আছে না, এখন যেমন 5 লক্ষের বেশি স্যাটেলার আছে। তাহলে এরা ইসরায়েলে কীভাবে যায় জানেন? ওই যে জিউস অনলি রোড, এবং দেওয়ালগুলো এমনভাবে, ওই যে আয়রন ওয়াল জেবোটিনস্কি সাহেবের, দেওয়ালগুলো এমনভাবে করা যে আপনি যদি ইসরায়েলি হন এবং সেটেলমেন্টে থাকেন, আপনি সরাসরি ইসরায়েলে যেতে পারবেন। কিন্তু কোনো ফিলিস্তিনি, ওয়েস্ট ব্যাংকের কোনো ফিলিস্তিনি ইসরায়েলে দূরে থাক, ওই যে এইখান থেকে পারে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার যেতে পারবেন। এইভাবে করা, মানে এব্রো থেব্রো, আপনার ছবিগুলো দেখেন, ছবি ভিডিও এগুলো মানে প্রচুর আছে। আচ্ছা, আর শ্যারন জমানায় এসে তো আর এটা করা যাচ্ছে না, ফলে উনি একটা স্লোগান তুললেন যে আমরাও একটা শান্তি চুক্তি করবো, কিন্তু এটা হলো ইউনিল্যাটারাল, এটা হলো বাইল্যাটারাল না। ইউনিল্যাটারালটা কি? উনি নাম দিয়েছেন এটা গাজা ডিসএনগেজমেন্ট, মানে গাজাকে কাট অফ করে দাও, বাকি সব ওয়েস্ট ব্যাংক এবং ইসরায়েল থেকে গাজাকে কাট অফ করে দাও, মানে গাজা ইজ ডিসপোজেবল। গাজার ওরকম ধর্মীয় গুরুত্ব নাই ইসরায়েলের কাছে, সুতরাং এই গাজা এইটুকু জায়গাকে নাই। ওয়েস্ট ব্যাংক ওরা যে কারণে ছাড়বে না, আমি বলতেছি এরকম কোনো গুরুত্ব গাজার নেই। গাজা ল্যান্ডের ম্যাপের মধ্যে ওটা নাই, মানে গাজা ছাড়বে, গাজাকে ছেড়ে দিবে মানে হচ্ছে গাজা করে রাখা দিবে, ওরা মানে ডিপপুলেট করে ওদের মতো করে রেখে দিবে, কিন্তু এইখানে কিন্তু ওরকম কোনো ধর্মীয় গুরুত্ব। এখন এই যে চতুর্দিক থেকে ডিসএনগেজ করে দিলেন আপনি, গাজাকে আলাদা করে দিচ্ছেন, ঠিক আছে? এইটা ঘটছে শ্যারনের আমল থেকে, এরিয়ান শ্যারনের আমল থেকে। এবং আপনাদের একটু মনে করাই দিই, শ্যারন ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল যে ইন্ডিয়া ভিজিট করতে আসছে, প্রথম প্রাইম মিনিস্টার। আর মোদি সাহেব হচ্ছে প্রথম প্রাইম মিনিস্টার যিনি ইয়েতে গেছেন, মানে সে আরও পরে। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে ইসরায়েল কেন আমাদের ইস্যু। ইসরায়েলের অস্ত্র এবং নজরদারির যে বাজার, তার সবচেয়ে বড় ক্রেতা কে? এবং এটা অ্যামাউন্ট জানেন? 50% অফ টোটাল এক্সপোর্ট। ইসরায়েল যে এক্সপোর্ট করে তার 50% হচ্ছে ইন্ডিয়া কেনে আজকে পর্যন্ত। অস্ত্র, নজরদারি, এই যে আমাদের ইয়েতে, আমাদের যে কাঁটাতারের যে সীমান্তে, শোনেন কাঁটাতারে কেন আর এখন আমাদের একটু ন্যারেটিভটা বদলাইতে হবে। কাঁটাতারে কেন আর ইয়ে হচ্ছে না, মানে কি বলে এগুলো কেন বাই চান্স গুলি করে, মানে জাস্ট মরে গেছে এরকম না। এটা কারণ হচ্ছে এটা সম্ভবই না। এই ধরনের সার্ভেলেন্স প্রযুক্তি এখানে আছে যে আপনি যদি উইদিন 100 মাইলের মধ্যে থাকেন আপনি ডিটেক্ট করা যাচ্ছে এখন। সুতরাং ওরা যখন মারছে ওরা ডেলিবারেটলি এখানে মারতেছে, মানে ইন্ডিয়া। এবং ইন্ডিয়া কাশ্মীরে যেটা করছে সেটা একটা অন্য স্টোরি, একদম কিন্তু আরেকটা গাজা এখানে ঘটতেছে কাশ্মীরে, আমি ওটাতে যাবো না। এবং ইন্ডিয়া আজকে একটা স্যাটেলাইট কলোনিয়াল শক্তি কাশ্মীরে যে 370, এবং ইসরায়েলের সাথে আমি ওই আলোচনায় ঢুকবো না, কিন্তু এটুকু বলেছি ইসরায়েলের সাথে স্ট্রাইকিং সব সিমিলারিটিস, মানে যতটা আমরা ভাবতে পারি। আচ্ছা, আপনি সিএ ওদের যে আইনটা, এটা কোন আইনের সিমিলার, কার সাথে মিলে জানেন? ওই যে ল অফ ইসলাম, যে দুনিয়ার সব ইহুদি ইসরায়েলে আসো আর দুনিয়ার সব হিন্দু ইন্ডিয়া আসো, একই জিনিস। শুধু অ্যাপার্থেড বললেও আমি এটাকে মানবো না, কারণ ওই যে কি জন মিয়ার সাইমারের কথা যে বললাম, লিবারেল ভদ্রলোক, উনিও অ্যাপার্থেড বলতেছে। তাহলে আমার সাথে ওনার সাথে পার্থক্য কী? উনি অ্যাপার্থেড বলবে কিন্তু সেটেলার কলোনিয়াল বলবেন, এই হচ্ছে পার্থক্য। ইমপ্লিকেশনটা কি? ভয়ানক ইমপ্লিকেশন আছে। উনি অ্যাপার্থেড বলছে আমি হ্যাপি, ভ্যারি হ্যাপি, কিন্তু শুধু অ্যাপার্থেড বললে এটা কাজ হচ্ছে না। কারণ সেটেলার কলোনিয়াল মডেলটা হচ্ছে আমরা পুরো ইসরায়েলকে বলছি এটা কোনো, ওই যে আপনি বলতেছিলেন বৈধ সেটেলমেন্ট, বৈধ আর এটা অবৈধ সেটেলমেন্ট, আমি তো পুরো ইসরায়েলকে একটা সেটেলমেন্ট প্রজেক্ট হিসেবে দেখি। এটা বৈধ আর অবৈধ কী আছে? ইসরায়েল ইজ এ সেটেলার কলোনিয়াল মডেল, যেটা দাঁড়ায় আছে হচ্ছে এই প্যাট্রিক ওলফ নামে এক লোকের একটা খুব ছোটো প্রবন্ধ আছে, তার যদি সম্ভব করেন এই যে সেটেলার কলোনিয়ালিজম নিয়ে। মানে আমি সেটেলার কলোনিয়ালিজম নিয়ে যত বই পড়ছি সমস্তটাতে একটা রেফারেন্স, প্যাট্রিক ওলফ। উনি বলছেন যে এটা দাঁড়ায় আছে এলিমিনেশন অফ দ্য নেটিভ। এডওয়ার্ড সাইড 80 সালে অবাক হচ্ছে যে কলোনিয়ালিজম সম্পর্কে আমাদের হিস্টোরিক্যাল ধারণা হচ্ছে ও আমাকে চিপ লেবার হিসেবে ব্যবহার করবে। সাউথ আফ্রিকাতেও করছে, সাউথ আফ্রিকাটা সেটেলার কলোনি, কিন্তু ওখানেও কালোদেরকে চিপ লেবার হিসেবে ব্যবহার করছে। ওয়ারএজ ও হচ্ছে আমাদেরকে তো ওদের দরকারই নেই, এটা উনিও মানে বুঝে উঠতে পারতেছিল যে ব্যাপারটা কী। কিন্তু এখন আমরা এটা জানি যে এটা দিস ইজ সেটেলার কলোনিয়ালিজম, এবং আরব ইহুদি বর্গ আছে, ফলে আপনার ফিলিস্তিনি আরবদের দরকার নেই। এই যে ওয়েস্ট ব্যাঙ্কে আমি যে বললাম যে গত 7 মাস ওয়েস্ট ব্যাঙ্কে কী হয়েছে, ওই যে যেটা আপনার নেগেভ ডেজার্টে মানে ওই একটা মরুভূমির মতো, ওখানে বংশ পরম্পরায় আপনার বেদুইন সম্প্রদায় থাকে অনেক দিন ধরে, 1 লক্ষের উপরে। এদেরকে প্রতিদিন আপনার বাস্তুচ্যুত করা হচ্ছে ওই যে এরিয়া A, B, C এইসব মার্কাজ দিয়ে। মানে এরিয়া C যদি ইসরায়েলি হয়
তাহলে এইখান থেকে ভাগা এরিয়াতে পাড়া দিল এবং আস্তে আস্তে মানে টার্গেট হচ্ছে যে চলে যাও। আরেকটা টার্গেট এনএক্স করার পিছনে ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনি যে ইসরায়েলের মধ্যে আছে এদেরকে ওয়েস্ট ব্যাংকে পুশ করা, এগুলো কিন্তু ওয়েস্ট ব্যাংকে ঘটতেছে। আমরা গাজায় মনোযোগ দিচ্ছি কিন্তু ওখানে এগুলো আছে। আচ্ছা আমি শেষ করি, এদের নিয়ে তো বিপদে আছে ইসরায়েল। এখন এদেরকে ওয়েস্ট ব্যাংকে ঠেলে ঠুলে দিতে পারলে ভালো হয়। আস্তে আস্তে ওয়েস্ট ব্যাংকে ঠেলার পরের ধাপ হচ্ছে পার্শ্ববর্তী জায়গা। এবং কেন আরব বলে দেখেন, ইসরায়েলি আরব বলে কিন্তু এদেরকে, ফিলিস্তিনিয়ান আরব বলে না। ইসরায়েলি আরব বলে ইমপ্লিকেশন হচ্ছে তোমাদের তো পুরো আরব আছে, চলে যাও, আমাদের তো শুধু ভাই এইটুকু, এখানে কেন? এই হলো যুক্তি। যাক, আমার গল্পটা হলো এখানে শেষ হবে যে আজকে আমরা গাজা যেটা দেখছি এটা শ্যারন আমল থেকে শুরু হয়েছে। মানে এই যে গাজা ডিসএনগেজ করা হয়েছে, গাজাকে আপনার একটা ঘেটোর মতো করে বানাইছে। এবং গাজা কিন্তু আপনার এটা বলছে, আপনার অনেকেই পড়ছেন তাকে, নাওমি ক্লেন শক ডক্ট্রিন, বিখ্যাত থিওরি পায়, নিউ লিবারালিজম নিয়ে বিখ্যাত কিন্তু গবেষণা, কানাডিয়ান নাওমি ক্লেন, খুব 2007 সালে একটা লেখা, ওনার শক ডক্ট্রিন বইটার নাম শক ডক্ট্রিন। এই যে নিউ লিবারালিজম, আমাদের অনেক বন্ধুরা বলে না যে নিউ লিবারালিজম এটা তো মানুষের ইনস্টিংক্ট, মানুষই তো এমন, মানুষ বাজার খোলামেলা চায়। হ্যাঁ, তো উনি দেখাইছেন যে পৃথিবীর কোথাও এই নিউ লিবারালিজমটা আপসেট করে না, প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো শক ইত্যাদি মধ্যে করছে। এবং এটা শুরু হয়েছে চিলি থেকে। 1973 সালে সালভাদর আলেন্দেকে আপনার বামপন্থী সরকার ওকে আপনার করে করে ফেললো। ওইটাই কিন্তু প্রথম 9/11, ওটা ঘটছে কিন্তু সেপ্টেম্বরের 11 তারিখ। মানে আমরা একটা 9/11 জানি, দ্যাট ইজ অ্যানাদার 9/11, এবং ওটা শুরু 9/11। হ্যাঁ, তো ওইখান থেকে শুরু হয়েছে এই শব্দ। তো আমি নাওমি ক্লেনের যেটা বলি, নাওমি ক্লেন বলতেছে যে হোয়াট ইজ ইসরায়েল। ইসরায়েল কিন্তু শুধু সার্ভেইলেন্স বিক্রি করে, শুধু অস্ত্র বিক্রি করে তা, এটা তো সে করেই, এবং তার ইকোনমি দাঁড়ায় আছে কিন্তু। বাট ইসরায়েল একটা গভর্নমেন্ট মডেল বিক্রি করে। ইসরায়েল একটা গভর্নমেন্ট মডেল পৃথিবীর সমস্ত জায়গায়। আমি এখন আপনাকে একদম দিয়ে দিতে পারবো, ওই চিলি থেকে শুরু করে রুয়ান্ডায়, ইন্ডিয়া তো আছেই, আমাদের মানে সালতানাত, যত জায়গা থেকে কোথাও ইসরায়েলি যন্ত্রপাতি নাই এমন জায়গা নেই। পরে তো এই যে অ্যান্টনি লোয়েনস্টাইন যেটা প্যালেস্টাইন লিবার্টারি বইতে বলছে, সো গাজা এবং ইসরায়েল দুইটা হচ্ছে এই যে নিও লিবারাল যে যুদ্ধকেন্দ্রিক যে অর্থনীতি, এটা দুইটা মডেল। ইসরায়েল একটা মডেল, গাজা আরেকটা মডেল। অর্থাৎ আপনার হয় আইদার ইউ উইল বি ইন্ডিয়া অর ইউ উইল বি বাংলাদেশ, ইউ উইল বি ইসরায়েল অর ইউ উইল বি গাজা। আমরা গাজার চেয়ে বেটার আছি, কারণ আমরা এখনও অন্তত উঁচু কমোডে অন্তত হাঁটতে পারি, এই জন্য আমরা সন্তুষ্ট থাকতে পারি। কিন্তু আমাদের সাথে গাজার কোনো পার্থক্য নাই কিন্তু। মানে আপনাকে তো আপনার জীবসত্তায় রিডিউস করা হয়েছে। আপনি ভোট দিতে পারেন না, আপনার কোনো পলিটিক্যাল ইয়ে নাই, আপনি কিচ্ছু করতে পারেন না, ফেসবুকে লিখতে পারেন না, ফেসবুকে লিখলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়। এবং এগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক যারা বুঝে না এবং যারা আমাদেরকে সবক দিচ্ছে 7 জানুয়ারির আগে যে আপনার এগুলা বলে বিএনপি ক্ষমতায় আসেন ইয়ে করতেছেন, উই পিটি অন দেন, মানে ওরা আসলে, এবং এইটাই হলো সেই কারণ যে কারণে তারা পাওয়ারে আসতে পারতেছে না, যেটা এটা বুঝতে পারছে না যে কীভাবে এটা কানেক্টেড, কীভাবে ইসরায়েল একটা মডেল হিসেবে এখানে কাজ করছে, কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ওই ইয়েতে স্টাক হয়ে গেছে, কেন সে তার যে ইন্টারেস্ট হয়েছিল এখানে, আমাদের এখানে, কারণ কি ইন্টারেস্টটা তো এই যে সে চীনকে ঘেরাও করবে, আর কোনো ইন্টারেস্ট নেই। সে আটকা পড়ে গেছে গাজায় ভাই 7 অক্টোবর, আপনি বুঝতে পারছেন। তাহলে আপনি তখনই আপনার বোঝা উচিত ছিল যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস আপনি আপনার প্ল্যান বদলান। আপনি যে বদলান নেই, ভাবছেন আমেরিকা উদ্ধার করবে, যাক আমি এটা শেষ করি ভাই। আমি খুবই সরি যে আমি আপনাদেরকে একদম কান ঝালাপালা করে দিচ্ছি, কিন্তু অনেক মোটামুটি একটা ওভার স্টেজ দেওয়ার চেষ্টা করছি আর কি, যে মাঝখানে অনেক সরি। মন্তব্য করা যাবে? হ্যাঁ ডেফিনেটলি, কথা বলতে দেখো। সবাই